আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আজকে ক্লাসটা শুরু করে দিব সরলরেখার লেকচার 3। তোমরা যারা জয়েন হও নাই তারা জয়েন হয়ে যাও। আর আমার কথাবার্তাগুলো বোঝা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাও। আজকে আমরা সরলরেখার 3 নাম্বার লেকচার, আমরা লেকচার 1 2 দুটা লেকচার হয়ে গেছে, আজকে আমাদের 3 নাম্বার লেকচার। তো যতটুকু টপিক আগে কভার হয়ে গেছে ততটুকু টপিক আমি শুরুতে একবার রিভিউ করব। রিভিউ করার পর নতুন টপিক স্টার্ট করব। তো আমরা 2 থেকে 3 মিনিট সময় নিচ্ছি। যারা আমার সাথে সাথে লাইভ ক্লাসগুলো করো তারা জয়েন হয়ে যাক, তারপর আমরা শুরু করি। আর যারা ক্লাসগুলো পরবর্তীতে রেকর্ডেড হিসেবে দেখে নাও তারা অবশ্যই কিন্তু রেকর্ড ক্লাসটা দেখে নেবে আর কি। কারণ যেহেতু এটা সিকোয়েন্সিয়াল একটা ক্লাস, লেকচার 1 2 3 4, আমরা মোস্ট প্রবলি মোট 4টা লেকচার দিব সরলরেখার। যেহেতু ক্লাসগুলো খুব বেশি লেন্দি করতেছি না, এই কারণে 4টা লেকচার। আমরা চাইলে কিন্তু একটানা ক্লাস নিতে পারতাম, কিন্তু লাস্ট ক্লাসটাও আমরা একটু শর্ট করছি, একটু কম ক্লাস নিছি, কম সময় নিছি, 1.5 ঘন্টার মতো। তো আজকে ওরকম 1.5 ঘন্টা 2 ঘন্টা বা 2.5 ঘন্টার মতো ক্লাস নিব। তো তোমরা জয়েন হয়ে যাও যারা 24 25 দুই ব্যাচেরই তো স্টুডেন্ট তোমরা আছো। তো যাদের এক্সাম আছে ইমিডিয়েটলি, এখন পরীক্ষা চলতেছে, তারা হয়তো লাইভ ক্লাসটা সরাসরি দেখতে পারবে না। কিন্তু যাদের এখন তেমন কোনো পড়াশোনা নেই বা এক্সাম নেই, তারা কিন্তু আমার সাথে সাথে লাইভ ক্লাসটা করতে পারো, এবং কোনো জায়গায় প্রবলেম হলে সেটা কমেন্ট করে জানাবা। ঠিক আছে, আমরা শুরু করে দিব। 1 2 মিনিট একটু সময় নিচ্ছি। আমরা এখনই শুরু করে দিব, আর 1 2 মিনিটের মধ্যে তাড়াতাড়ি জয়েন হয়ে যাও। আমাদের আজকের ক্লাসটা সরলরেখার 3 নাম্বার লেকচার, লেকচার 3 হবে। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, আমরা শুরু করে দিচ্ছি আমরা এখনই। আমাদের কনসেপচুয়াল ক্লাস, তো তো সবাই যারা শুরু থেকে থাকবা তারা হয়তো পুরো ক্লাসটাই ধরতে পারবা। আর একটা টপিক তার আগের টপিকের সাথে রিলেটেড লিঙ্ক করা। তো তোমরা যদি আগের টপিকটা বুঝো তাহলে পরের টপিকটা খুব সহজেই ধরে ফেলতে পারবা। ঠিক আছে, আমরা শুরু করি। আমরা কিন্তু সরলরেখার মোটামুটি শুরুর যে লেকচার টাইপ 1, সেখানে কিন্তু স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে পড়াশোনা করছি, কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা বলতে পারো। সেই রিলেটেড কিছু ম্যাথ করলাম, এমসিকিউ যাচ্ছে। আবার কার্তেশীয় স্থানাঙ্কের দূরত্বের সূত্রটা আমরা পড়ে ফেলছি। তারপর আমরা সামনের দিকে যত যাব, আচ্ছা, আমরা কিছু জ্যামিতিক স্ট্রাকচারও দেখে ফেলছিলাম। ত্রিভুজের ক্ষেত্রে স্ট্রাকচারগুলো কেমন হয় আমি একটু রিভিউ করতেছি। কি কি টপিক আমরা এই স্লাইডে অলরেডি পড়ছি সেগুলো রিভিউ করতেছি। চতুর্ভুজের কিছু আকৃতি ছিল, সেগুলো আমরা পড়ে ফেলছি। তারপর আমরা সিরিয়ালি যদি সামনের দিকে যাই, আমরা সমবাহু ত্রিভুজের স্পেশাল একটা ম্যাথ করছি, যেটা যে কোনো রাইটারের বইতে থাকে। আমরা পোলার স্থানাঙ্ক এবং কার্তেশীয় স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক থেকে সূত্রগুলো ডিরাইভ করে নিয়ে আসছিলাম। সিরিয়াল বাই বলতে পারো যে আমরা অনেকখানি টপিক কিন্তু কভার করে ফেলছি। কার্তেশীয় পোলারের যে সমীকরণের রূপান্তর, সেই রিলেটেড কিছু ম্যাথ করছি আমরা, খুব ইম্পর্টেন্ট কিছু ম্যাথ। তারপর আমরা পোলার স্থানাঙ্কের দূরত্বে সরাসরি একটা সূত্র লিখে সেই সূত্র দিয়ে ম্যাথ করে ফেলছি। অন্তর্বিভক্ত বহির্বিভক্তের কনসেপ্টগুলো আমরা এখানে আলোচনা করছি এবং সেই রিলেটেড ম্যাথগুলো। আচ্ছা, এই জায়গায় একটু কথা বলে নিই। অন্তর্বিভক্ত বহির্বিভক্তের যে ম্যাথগুলা বা সমত্রিখণ্ডক, এই টাইপের ম্যাথগুলো অলরেডি স্লাইডে করা আছে। এবং এই ম্যাথগুলো করতে গিয়ে আমরা কিন্তু কোনো শর্টকাট অ্যাপ্লাই করি নাই, আমরা রেগুলার যে প্রসিডিউর মানে রেগুলার যে ফর্মুলা, সেই ফর্মুলা দিয়ে করছি। কিন্তু আজকে আমরা একটা শর্টকাট টেকনিক বলতে পারো, বা খুব ভালো একটা শর্টকাট টেকনিক, যেই টেকনিক দিয়ে আমাদের অনেকগুলো ম্যাথ হয়ে যাবে, সেই টেকনিকটা আজকে আমরা দেখব। আমাদের পরবর্তীতে বহির্বিভক্তে কিছু ম্যাথ ছিল, সমত্রিখণ্ডক, আই গেস, হ্যাঁ, সমত্রিখণ্ডকের আরও একটা ম্যাথ ছিল যেটা একদম রিটেনের মতো করছি। বিভক্তকারী অনুপাত, বিন্দু দ্বারা বিভক্ত, অক্ষ দ্বারা বিভক্ত, সেক্ষেত্রে এক্স অক্ষ ওয়াই অক্ষ হতে পারে, বা যে কোনো রেখা দ্বারা বিভক্ত সেটাও হতে পারে। আমরা পরবর্তীতে, হ্যাঁ, অক্ষ দ্বারা বিভক্তের কনসেপ্টগুলো এখানে আলোচনা করছি। তোমরা আগের, যারা এই ক্লাসটা করো নাই, তারা আগের ভিডিওগুলো দেখলেই কিন্তু হয়ে যাবে। আচ্ছা, আমরা, হ্যাঁ, এখান থেকে আজকে আমাদের ম্যাথ শুরু হবে। আমি আবার একবার বলে নিই, আমাদের অন্তর্বিভক্ত, বহির্বিভক্ত, সমত্রিখণ্ডক বা চতুর্থ, যে কোনো সামান্তরিকের চতুর্থ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বের করা, বা সমত্রিখণ্ডক ছাড়াও আমাদের 4 ভাগে ভাগ করা বা 5 ভাগে ভাগ করা, সব কিছু কিন্তু আমরা আজকে একটা সুপার শর্টকাট টেকনিক দেখব। তো সেই শর্টকাট টেকনিকটা দেখবা যে তোমাদের খুব কাজে লাগবে, খুব কম সময়ে আমাদের এই ম্যাথগুলো করে দিবে। ঠিক আছে, আমরা প্রথমে এখানে একটু আলোচনা করে আসি। শর্টকাট টেকনিকটা একটু দেখো, সবাই একটু খেয়াল করো। আমাদের একটা বেসিক আইডিয়া একটু শেয়ার করি, তোমরা একটু দেখো তো এই ব্যাপারটা ক্লিয়ার কিনা। আমাদের এখানে এক্স অক্ষ, ধরো এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এক্স অক্ষ,
ওকে, আর এদিকে হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, এদিকে হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। সবাই খেয়াল করে দেখো, আশা করি সবাই বুঝতে পারবা, কোনো প্রবলেম হবে না। এদিকে আমাদের আরেকটা ওয়াই অক্ষ নিচ্ছে, ওয়াই অক্ষ নিচ্ছে। খেয়াল করো, এই জায়গাটায় আমাদের তো মূল বিন্দু থাকে, আর এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ থাকে, আর এদিকে হচ্ছে আমাদের ওয়াই অক্ষ থাকে। এই কনসেপ্টটা একটু বোঝার চেষ্টা করো। শুরুতে আমরা যদি এখানে হুট করে একটা বিন্দু চিন্তা করি, ধরো একটা বিন্দুর স্থানাঙ্ক, সেই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 4, হচ্ছে 4। আমাদের একটা বিন্দু নিলাম, সেই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 4, 4। এটা হচ্ছে এক্স এর ভ্যালু 4, ওয়াই এর ভ্যালু 4। সবাই যদি একটু খেয়াল করো, আমরা একটা হুট করে একটা স্থানাঙ্ক 4, 4 প্রথম চতুর্ভাগের একটা স্থানাঙ্ক নিয়েছি। এখন আমরা যদি ডান দিকের একটা স্থানাঙ্ক চিন্তা করি যে আমি ডান দিকে যাব, খেয়াল করো, আমরা যদি চিন্তা করি যে আমরা ডান দিকে যাব, এখান থেকে আমরা ডান দিকে যাব, তাহলে ডান দিকে ক্ষেত্রে আমাদের কার মান ফিক্স থাকবে? এটা কিন্তু বোঝা যায় যে আমাদের এই জায়গাটায় স্থানাঙ্ক 4, 4 মানে কি, 4 ভুজের মান আর কোটির মান হচ্ছে 4। আমরা যদি ডান দিকে আরও শিফট করি বা ডান দিকে আরও যাই, এখানে একটা বিন্দু চিন্তা করি, কল্পনা করি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এইটা যদি 2 একক ডিস্টেন্স যায়, ধরো এটা হচ্ছে +2 একক দূরত্ব যাচ্ছে, তাহলে তুমি অবশ্যই বলতে বাধ্য যে ভাইয়া এই যে 2 যাচ্ছে সেটা কিন্তু ভুজ বরাবর এক্স এর মান, তার মানে এই 4-এর সাথে কিন্তু 2 যোগ হবে 6 হবে, আর 4 কিন্তু 4ই থাকবে। কেন? কারণ আমাদের তো এই জায়গাটায় 4 গেল 4 উঠলো, 6 গেল 4 উঠলো, আমাদের ওয়াইয়ের মান কিন্তু ফিক্সড। এই রিলেটেড থিওরিও আমরা পড়বো, তবে আপাতত এই জায়গাটা একটু খেয়াল করে দেখো। আমি যদি এইভাবে চিন্তা করি যে এই জায়গায় 4 গেলাম 4 উঠলাম, এই জায়গায় 6 গেলাম 4 উঠলাম, তার মানে কিন্তু আমাদের ভুজের মান চেঞ্জ হচ্ছে। ভুজের মান এখানে ছিল 4, এখন আরও শিফট হয়ে +2 শিফট হয়ে আরও সামনে গেল, সেটা হচ্ছে 6। তাহলে এটা 4 4, এটা 6, এটা 4, তার মানে এই +2 শিফট করলে ভুজ সামনে চলে যাচ্ছে। বা উল্টাভাবে বললে, আমি যদি ডান দিকে শিফট করি, ডান দিকে শিফট করি, তাহলে আমাদের ভুজের ভ্যালু পরিবর্তন হয়। তাহলে খেয়াল করে দেখো তো, উল্টা উল্টা কথাটা বলো তো আমাকে। উল্টা কথাটা যদি তোমরা বলতা, তখন সেটা তোমরা এভাবে বলতা যে ভাইয়া উল্টা কথা হচ্ছে আপনি যদি এই দিকে শিফট করেন, এই দিকে শিফট করেন, তাও কিন্তু একই কথা। এই দিকে যদি আমরা শিফট করি, খেয়াল করো, এদিকে শিফট করি, তাহলে তোমরা বলতে যে ভাইয়া এবার আপনি এটা +2 ডানে গেছেন, এবার এইদিকে +2 বামে, মানে এটা কিন্তু কমে যাবে, ভুজটা কিন্তু কমে যাবে। মানে এখানে তোমরা বলতে যে ভাইয়া এটা ভুজ কথা এটা 4 4 হলে এটা যদি 2 কমে যায়, তাহলে আমরা বলবো যে 4 - 2 কত হবে 2, আবার এটা কিন্তু 4। তার মানে কি, তোমরা বলতে যে ভাইয়া আপনি 2 গেছেন 4 উঠছেন, আপনি 4 গেছেন 4 উঠছেন, আপনি 6 গেছেন 4 উঠছেন। দেখো তো ভাইয়া এই কনসেপ্টটা সবাই ক্লিয়ার কিনা, যে আমাদের কিন্তু 4, 4 এই স্থানাঙ্ক থেকে আমরা যদি ডানে যাই তাহলে ভুজের মানটা বাড়বে, আমরা যদি বায়ে যাই তাহলে ভুজের মানটা কমবে। ডানে গেলে ভুজ বাড়বে, বামে গেলে ভুজ কমবে, আর কোটি কিন্তু ফিক্সড। এবার উপরের দিকে যদি চিন্তা করো, আমরা যদি চিন্তা করি উপরের দিকে যাব, আমরা যদি চিন্তা করি উপরের দিকে যাব, উপরের দিকে যাব, তাহলে খেয়াল করে দেখো তো, উপরের দিকে উপরের দিকে যাব, তখন তোমরা কি বলবা যে ভাই এটা 4, এইটুকু তো 4, এবার কিন্তু আমাদের 4 কোটি, মানে ভুজ 4 কোটি 4, কিন্তু উপরের দিকে যদি তুমি +2 উপরের দিকে যাও, তখন তোমাদের বলা উচিত যে ভাইয়া 4, এবার কিন্তু আমার কোটির ভ্যালু 2 বাড়বে উপরের দিকে গেলে, 4 আর 2 কত হয়ে যাবে 6। খেয়াল করে দেখো, এবার 4 গেলাম, ভুজ গেলাম 4, কোটি কিন্তু 4 উঠি নেই, আরও 2 বেশি উঠছে, তার মানে 4 উপরের দিকে 6। তাহলে খেয়াল করে দেখো তো, নিচের দিকে যদি চিন্তা করো তোমরা, নিচের দিকে ঠিক একইভাবে নিচের দিকে যদি চিন্তা করো, তখন তোমাদের বলা উচিত যে ভাই নিচের দিকে সেই একই কথা, এটা আমরা ঠিকই ভুজ 4 যাব, কিন্তু কোটি কিন্তু এবার মানে 4 উপরে উঠতেছি না বা 6 উপরে উঠতেছি না, একটু মানে 2 কম উপরে উঠতেছি, তার মানে এটা 4, 2 হয়ে যাবে। তাহলে আমি সামারিটা নিই, সবাই একটু খেয়াল করো। তার মানে আমাদের স্থানাঙ্কটা ছিল 4, 4 বিন্দুতে। তুমি যদি ডানে যাও ভুজ বাড়তেছে, বামে গেলে ভুজ কমতেছে, উপরে গেলে কোটি বাড়তেছে, নিচে আসলে কোটি কমতেছে। খুব সিম্পল কথা, খেয়াল করে দেখো, আমরা স্থানাঙ্ক এখানে ছিলাম 4, 4 বিন্দুতে, ডানে গেলে +2 আমি দিয়ে দিছি একটা ম্যাগনিটিউড, ডানে গেলে +2 অনুযায়ী ভুজ +2 বাড়বে, বামে আসলে +2 অনুযায়ী ভুজ কমবে, উপরের দিকে উঠলে +2 অনুযায়ী কোটি বাড়বে, কিন্তু ভুজ কিন্তু ফিক্সড, আর নিচে নামলে +2 পরিমাণে আমার কি কোটির ভ্যালুটা কমে যাবে। সো আবার একবার রিভিউ করে বলতেছি, ডানে গেলে ভুজ বাড়তেছে, বামে আসলে ভুজ কমে যাচ্ছে, উপরে গেলে কোটি বাড়তেছে, নিচে আসলে কোটি কমতেছে। হোপফুলি সবাই এটা একদমই বেসিক একটা ব্যাপার স্যাপার জানার কথা বা বুঝার কথা। আসো আমরা সামনের দিকে যাই, আরেকটা কনসেপ্ট আমরা এখানে আলোচনা করি। এটা আমাদের একটা কনসেপ্ট গেল,
ধরো এটা হচ্ছে গিয়ে আমাদের একটা বেসিক আইডিয়া। তার মানে তুমি বুঝে গেছো যে ভাইয়া একটা রেখার উপর আমাদের ভুজের মান সেম থাকতে পারে, একটা রেখার উপর আমাদের কোটির মান সেম থাকতে পারে, এই আইডিয়াটা সবার ক্লিয়ার। এখন দেখো নেক্সট যে ব্যাপারটা আমরা বোঝার চেষ্টা করব, সেই ব্যাপারটা হচ্ছে আবার আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষ নিচ্ছি। এটা আমাদের এক্স অক্ষ, এটা আমাদের এক্স অক্ষ, ওকে, আর আরেকটা হচ্ছে এটা আমাদের ওয়াই অক্ষ। সবাই একটু খেয়াল করো, এটা আমাদের ওয়াই অক্ষ। খুব কনসেপচুয়াল একটা জিনিস, তো এই কনসেপ্টের উপর বেস করে আমরা আজকে অনেকগুলো ম্যাথ করবো। মেইনলি একটা শর্টকাট টেকনিক বা সুপার একটা শর্টকাট টেকনিক শিখবো, যেটা দিয়ে আমাদের অনেকগুলো ম্যাথ ইজিলি হয়ে যাবে। খেয়াল করো, এইখানে একটা বিন্দুর কথা চিন্তা করো, সবাই খেয়াল করো। এই বিন্দুর স্থানাঙ্ক কথার কথা 3, হচ্ছে 2, আর এইখানে হুট করে একটা বিন্দু আছে যেই বিন্দুর স্থানাঙ্ক 5, হচ্ছে 6। সবাই যদি একটু দেখো যে এটা 3 2, এটা 5 6, তাহলে 3 2 5 6, এই স্থানাঙ্ক থেকে এই স্থানাঙ্ক যেতে আমার ভুজার কোটির কতটুকু পরিবর্তন হয়েছে সেটা চেক করি। আমি আবারও বলি, 3 2 থেকে 5 6-এ যেতে আমার ভুজ আর কোটির কতটুকু পরিবর্তন হলো সেটা চেক করি। তোমাদের বলা উচিত যে ভাইয়া এই জায়গাটায় তো আমাদের, এই জায়গাটায় আমাদের ভুজের যে পরিবর্তনটা, মানে এই সরাসরি ডিস্টেন্সটুকু তো এইটুকু, সরাসরি ডিস্টেন্স বা সরলরেখার যে দূরত্বটুকু, সেই দূরত্বটুকু তো এটা, মানে কথার কথা এটা, এবং এই দূরত্বটুকু কত আর। তো আমাদের ভুজের যে পরিবর্তনটা খেয়াল করে দেখো, ভুজের পরিবর্তন আর কোটির পরিবর্তনটা আমরা একটু চেক করি। ভুজ কি এই দিকে যতটুকু পরিবর্তন হয়েছে ততটুকু কি তোমরা ভুজের পরিবর্তন বলবা? আবার একবার নিচ্ছি, খেয়াল করে দেখো, এই দিকে যতটুকু পরিবর্তন হচ্ছে ততটুকুকে কিন্তু তুমি ভুজের পরিবর্তন বলবা। খেয়াল করো, এই জায়গাটুকু কিন্তু ভুজের পরিবর্তন, আর উপরের দিকে যতটুকু উঠবা ততটুকু ডিস্টেন্সকে কিন্তু তোমরা বলবা কোটির পরিবর্তন, ততটুকু ডিস্টেন্সকে তোমরা বলবা হচ্ছে কোটির পরিবর্তন। এটা হচ্ছে আমাদের নতুন পয়েন্ট। এটা আমাদের একটা বিন্দু ছিল 3,2-তে, আরেকটা বিন্দু 5,6। তাহলে খেয়াল করে দেখো তো, আমি এই 3,2টা একটু এইখানে লিখছি। একটা বিন্দু হচ্ছে আমাদের 3,2, আরেকটা বিন্দু হচ্ছে আমাদের 5,6। সবাই খুব ঠান্ডা মাথায় দেখো, আমরা কিন্তু জানি যে এই আর এর জন্য অনুভূমিক যে ডিস্টেন্স, আগের ক্লাসগুলোর পড়া, এমনিতেও তোমরা জানো এই আর যে ডিস্টেন্সটা, অফকোর্স এখানে একটা অ্যাঙ্গেল থিটা থাকবে, এই আর এর জন্য এই অনুভূমিক যে ব্যাপারটা সেটা কি আর কস থিটা, এটা কিন্তু আমরা জানি। আর উলম্বের যে ব্যাপারটা সেটা হচ্ছে কি আমাদের আর সাইন থিটা। এই ব্যাপারটা আমরা যদি এখানে খুব কাজে লাগবে না, কিন্তু তোমরা জানো। একটু খেয়াল করে দেখো, 3,2 তোমাদের বলা উচিত যে ভাইয়া 3,2 থেকে 5,6 হওয়ার জন্য ভুজের যে পরিবর্তনটা 3 থেকে 5, তোমরা খুব ক্লিয়ারলি বুঝতেছো যে ভাই 3 থেকে 5, তাহলে ভুজের যে পরিবর্তনটা সেটা 3 থেকে 5। তো 3 থেকে 5 তুমি কিভাবে 3 থেকে 5 পাবা? 5 থেকে 3 সাবট্রাক্ট করো, মানে আমি যেই বিন্দুতে যাব সেই বিন্দুর ভুজ থেকে আগের বিন্দুর ভুজ সাবট্রাক্ট করো। 5 3, 3 থেকে 5-এ যাব, 5 থেকে 3 সাবট্রাক্ট করো, 5 থেকে 3 সাবট্রাক্ট করলে খুব ক্লিয়ারলি 2, এবং সেটা কি +2। তাহলে খেয়াল করে দেখো তো, এটা ইকুয়ালস টু হচ্ছে +2। তারপরে আমি বলতেই পারি যে তুমি +2 ডানে গেছো, মানে তুমি 3 2 থেকে 5 6-তে যাওয়ার জন্য তুমি ভুজের যে পরিবর্তনটা সেটা +2। তুমি 3 2 ছিল, তুমি 5 6-এ গেছো, ডান দিকে যতটুকু গেছো সেটা +2, অ্যান্ড উপরের দিকে যতটুকু গেছো সেটা কোটির পরিবর্তন। অ্যান্ড কোটির পরিবর্তন খেয়াল করে দেখো খুব ক্লিয়ারলি, কোটি হচ্ছে 6 আর কোটি ছিল 2, তাহলে ছিল হচ্ছে মানে কোটি হলো হচ্ছে 6 আর ছিল হচ্ছে 2, তাহলে 6 - 2 ইকুয়ালস টু হচ্ছে গিয়ে +4, ইকুয়ালস টু হচ্ছে +4। খেয়াল করে দেখো, খুব খুব ইজি একটা ব্যাপার, যে আমাদের এই জায়গাটা আমরা কিন্তু আগের কনসেপ্টে এখানে কাজে লাগাচ্ছি। খুব ঠান্ডা মাথায় দেখো, 3,2 আর এটা 5,6, আমাদের 3 2 থেকে 5 6-তে গেলাম, তাহলে আমাদের ভুজের পরিবর্তন আর কোটির পরিবর্তনের মানটা কত সেটা চেক করব। তাহলে 5,6, তাহলে 3,2, 3 হচ্ছে ভুজ আর ইনিশিয়াল ভুজ, আর 5 হচ্ছে আমাদের ফাইনাল ভুজ। তাহলে 5 থেকে 3 সাবট্রাক্ট করলে কত যাচ্ছে? +2। তার মানে +2 ভুজের পরিবর্তন হয়েছে। আর ইনিশিয়াল এখানে কোটি ছিল 2, ফাইনাল কোটি হচ্ছে 6, তাহলে কোটির পরিবর্তন কত শেষেরটা থেকে আগেরটা সাবট্রাক্ট করবা কিন্তু 6 থেকে 2, তাহলে 6 থেকে 2 সাবট্রাক্ট করলে কত? +4। তার মানে তোমার খুব ক্লিয়ার একটা কথা যে ভাইয়া 3 2 থেকে 5 6-এ যাওয়ার জন্য আবার ভুজের পরিবর্তন হচ্ছে +2, কোটির পরিবর্তন হচ্ছে +4। এখন খেয়াল করো, আমি যদি এই বিন্দুটা নিচের দিকে কল্পনা করি, মানে আমাদের এই বিন্দুটা আমি নতুন আরেকটা বিন্দু সেট করি, আমরা যদি নতুন এই দিকে আরেকটা বিন্দু সেট করি, খেয়াল করো আরেকটা বিন্দু সেট করি, এবং আমি বলে দেই যে এই যে আর, এই যে হচ্ছে আর, এই ডিস্টেন্সটুকু, এই যে ডিস্টেন্সটুকু আর, এই ডিস্টেন্সটুকু সেম আর। তাহলে আমাকে বলো তো, তোমাদের বলা উচিত যে ভাই এই জায়গাটায় আপনি যখন বিন্দু আরেকটা এখানে নিয়ে আসবেন, তাহলে 3 2 থেকে আমি যদি বলে যে এই দৈর্ঘ্য আর এই দৈর্ঘ্য কিন্তু সেম, এটা একটু খেয়াল রেখো, এই দৈর্ঘ্য আর এই দৈর্ঘ্য কিন্তু পরিবর্তন হচ্ছে না, এই দৈর্ঘ্য আর এই দৈর্ঘ্য হচ্ছে সেম। তাহলে তোমাদের বলা উচিত যে ভাই আপনি 3 2 থেকে 5 6-এ যাওয়ার জন্য ভুজের আর কোটির যে পরিবর্তনটা করছেন, এই বিন্দু থেকে এই বিন্দুতে আসতেও আপনি ভুজের আর কোটির পরিবর্তন সেম হবে।
মানে একই হবে আর কি, ভুজের আর কোটির পরিবর্তন সেম হবে, মানে এই দিক থেকে চিন্তা করলে কি এটা ভুজের পরিবর্তন, আর উপরের দিকে চিন্তা করলে এটা কার পরিবর্তন, কোটির পরিবর্তন। খেয়াল করে দেখো কোটির পরিবর্তন। আচ্ছা একটু ক্লিয়ার রাখার জন্য একটা কাজ করি, এখানে থ্রি টুটা একটু ক্লিয়ার করে এখানে দিয়ে দিই। এটা হচ্ছে আমার 3,2, 3,2, আর এটা হচ্ছে আমাদের এক্স আর কস থিটা, আর এটা হচ্ছে আমাদের আর সাইন থিটা। সবাই একটু খেয়াল করো, এবং এটা ভুজের পরিবর্তন কত, +2। আমি আবার একবার বলি, তোমার শুরুর বিন্দুটা ছিল 3,2 পয়েন্টে, তুমি হুট করে 5,6-এ গেলা, তাহলে ভুজের পরিবর্তন কতটুকু? ভুজের পরিবর্তন +2, কোটির পরিবর্তন +4। আমি যদি বলে দিই এই দৈর্ঘ্যটা আর এই দৈর্ঘ্যটা সেম, তাহলে কি সেই ভুজের এই বিন্দু থেকে যদি এই বিন্দুর স্থানাঙ্ক তোমরা চাও, তাহলে অবশ্যই একই কথা আবার বলবা যে ভাই ভুজের পরিবর্তন এবারও +2 হবে এবং কোটির পরিবর্তন কিন্তু +4 হবে। দেখো তো এই ব্যাপারটা ক্লিয়ার কিনা। মানে আমাদের যে কোনো একটা বিন্দু থেকে অন্য একটা বিন্দুতে বা অন্য একটা স্থানাঙ্কে জাম করতে গেলে তোমার ভুজের পরিবর্তন আর কোটির পরিবর্তন যা হবে, তুমি যদি দৈর্ঘ্য সেম রাখো তাহলে কিন্তু অন্য বিন্দুর জন্য ভুজের পরিবর্তন আর কোটির পরিবর্তন সেম হবে। আমি ছিলাম 3,2-তে, আমি যখন 5,6-এ গেলাম তখন ভুজের পরিবর্তন +2, কোটির পরিবর্তন +4। আমি এই বিন্দু থেকে যদি এই বিন্দুতে বলে দিই যে এই দূরত্ব সমান, তখন আমার এই দুই দূরত্ব সমান থাকার কারণে তোমার এই বিন্দু থেকে এই বিন্দুর স্থানাঙ্ক পেতে হলে বা জাম করতে হলে তোমার কিন্তু ভুজের পরিবর্তন আর কোটির পরিবর্তন একই পরিবর্তন হবে। তাহলে খেয়াল করে দেখো, এটা আমি এই জায়গাটা একটু মোস্ট প্রবলি সবাই মোটামুটি বুঝে গেছো, আমি অঙ্ক করতে গেলে আরো ক্লিয়ারলি বুঝতে পারবা। আমি এই জায়গায় আরেকটু ক্লিয়ারলি যদি এটা দেখাই, এখানে আরেকটু ক্লিয়ারলি যদি এটা দেখাই, ধরো এটা হচ্ছে কি তোমার একটা রেখা, এটা হচ্ছে তোমার একটা রেখা, এই রেখাতে খেয়াল করো এই জায়গাটায় তোমার বসেছিল কে 3,2, এই যে এই 3,2, আর এই জায়গাটায় তোমার বসেছিল কে 5,6, 5,6। তার মানে আমি যেটা বোঝানোর চেষ্টা করতেছি যে তোমার এই জায়গায় আরেকটা বিন্দু আছে, যেই বিন্দুর স্থানাঙ্ক আমি বের করতে চাই, তো আমাকে বলতে হবে যে এই ভুজের পরিবর্তন আর কোটির পরিবর্তনের ব্যাপারটা একটু চেক করো। দেখো সবাই যে আমার 5 থেকে 3-তে আসতে কতটুকু ভুজের পরিবর্তন হচ্ছে, কমতেছে না বাড়তেছে? প্রথম কথা 5 থেকে 3 অফকোর্স কমতেছে, এখানে ছিল 5, মানে আমি একটু আগে 3,2 থেকে 5,6-এ গেছি, এবার উল্টাটা বুঝাইতেছি 5,6 থেকে 3,2। খেয়াল করো 5 থেকে 3, 5 থেকে 3, অফকোর্স ভ্যালুটা কমছে, 3 আর 5 অফকোর্স এখানে 5, 6 থেকে এখানে আসতে হলে 3,2, মানে 5 থেকে 3 ভ্যালু কমে গেছে, মানে ভুজের মান কমে গেছে। তাহলে কতটুকু কমছে তুমি সেকেন্ডটা থেকে ফার্স্টটা সাবট্রাক্ট করবা, তাহলে 3 - 5 সাবট্রাক্ট করলে কত আসে -2, তার মানে -2 কমে গেছে। এখন আমি যদি তোমাদেরকে বলে দিই এই দৈর্ঘ্য আর এই দৈর্ঘ্য সেম, তাহলে এইখানেও তোমার ভুজের পরিবর্তনটা -2 হবে, এটাই বোঝানোর চেষ্টা করতেছি। খেয়াল করে দেখো এই জায়গাটায় আমি এটাই বোঝানোর চেষ্টা করতেছি যে এটাও -2 হবে। কেন? কারণ আমার ভুজের পরিবর্তন দৈর্ঘ্য যদি সেম থাকে, এই দৈর্ঘ্য আর এই দৈর্ঘ্য সেম, ধরো এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, এটা হচ্ছে সি পয়েন্ট। খেয়াল করো এই বি আর সি পয়েন্টের জন্য ভুজের যে পরিবর্তনটা সেটা কত, 5 থেকে 3 আসলো, মানে 3 - 5, 3 - 5 সাবট্রাক্ট করলে কত, -2, তার মানে -2 এর চেঞ্জ আসছে, -2 পরিবর্তন হয়েছে। তাহলে 3 এর সাথে তুমি -2 যদি যোগ করো তখন তুমি কত পাবা, তুমি পাবা হচ্ছে 1। খেয়াল করে দেখো 3 - 2 কত আসবে, 1। আবার একবার দেখি কোটিরটা দেখি, সবাই একটু খেয়াল করো। কোটির বেলায় তোমরা যদি চিন্তা করো যে ভাই এখানে ছিল 6 হয়েছে 2, তোমাদের বলা হচ্ছে যে ভাই 6 থেকে 2, 6 থেকে 2 অফকোর্স কমছে, কত কমছে তুমি এখানে বের করো, 2 থেকে 6 ইকুয়ালস টু হচ্ছে -4, -4 কমে গেছে, তাহলে -4 কমে গেছে, -4। তাহলে আমি যদি বলি এই দৈর্ঘ্য আর এই দৈর্ঘ্য সেম, তাহলে তুমি এইখান থেকেও কিন্তু কোটির মানটা চাইলে বের করে ফেলতে পারবা, এই বিন্দুর কোটি। সেই এই বিন্দুর কোটি কত হবে, এই বিন্দুর কোটি, এই যে এই বিন্দুর কোটি। খেয়াল করে দেখো এখানে 2, 6 থেকে 2 হতে তোমার ডিস্টেন্স যতটুকু ডিস্টেন্স কাভার হয়েছে দূরত্ব, এখানে দূরত্ব সেম, তাহলে এখানে 6 ছিল এখানে 2, তাহলে -4, এই জায়গাটাও কিন্তু -4 হবে। তাহলে 3 - 4, তাহলে বুঝতেই পারতেছি 3 - 4 ক্যালকুলেট করলে কত আসবে, -1, তাহলে স্থানাঙ্ক হবে -1। দেখো তো ভাই এইটুকু সবাই বুঝতে পারছো কিনা, এই ভুজের পরিবর্তন আর কোটির পরিবর্তন যে সেম হয়, এই কনসেপ্টটুকু সবার বুঝতে হবে। যারা লাইভ ক্লাসে জয়েন হয়ে লাইভ ক্লাস করতেছো তারা আমাকে একটু কমেন্ট করে জানাও, তারা আমাকে একটু কমেন্ট করে জানাও। একটু কমেন্ট করে জানাও।
একটু সবাই একটু জানাও এটা বুঝতে পারছো কিনা, যে ভুজের পরিবর্তন আর কোটির পরিবর্তনের ব্যাপারটা সবাই বুঝতে পারছো কিনা। জি ভাই, ক্লিয়ার, ওকে। অনেকেই হয়তো বুঝতে পারবে, এটা খুব কঠিন কিছু না, একদমই সিম্পল একটা ব্যাপার স্যাপার। সবাই একটু খেয়াল করে জানো, আমি একটু দেখি, হ্যাঁ একটু খেয়াল করে দেখো এই জায়গাটাই ভুজের পরিবর্তন আর কোটির পরিবর্তনের ব্যাপারটা একটু খেয়াল করে দেখো। ভুজের পরিবর্তন আর কোটির পরিবর্তন আবার একবার বলি, 5 6 3,2, 5 6 3,2 দুইটা বিন্দু ছিল, 5 6 3,2 দুইটা বিন্দু ছিল। আমি তৃতীয় আরেকটা স্থানাঙ্ক নিয়ে আসছি এবং আমি বলে দিছি এই বিসি এর ডিস্টেন্স আর এ বি এর ডিস্টেন্স সেম, বিসি এর ডিস্টেন্স আর এ বি এর ডিস্টেন্স সেম। তাহলে আমাদের 5 থেকে 3-এ যেতে ভুজের কতটুকু পরিবর্তন হয়েছে একটু দেখব। 5 থেকে 3-তে যেতে 5 3, অফকোর্স এখানে ভ্যালুটা কমে গেছে। কতটুকু কমে গেছে? 2 কমে গেছে। খুব সিম্পল কথা, মানে 3 থেকে 5 বিয়োগ করলে -2 আসতেছে, মাইনাস আসতেছে মানে কমে গেছে, আর প্লাস আসলে তো বাড়বে। তো 5 থেকে 3 -2 কমে গেছে, তো -2 কমে গেছে। এখানেও তাহলে দৈর্ঘ্য যেহেতু সেম হয়, এই জায়গারও পরিবর্তনটা সেম হবে। 3 থেকে -2 তাহলে কত আসতেছে? যে 3 থেকে -2। আচ্ছা, এই ব্যাপারগুলো হয়তো সবাই মোটামুটি বুঝছো। এইখানে এটা হবে হচ্ছে এটা, এটা একটু মুছে দিতেছি এইখানে। আচ্ছা, আমি আবার একবার একটু লিখে লিখে এটা ঠিক মতো বলি। দেখো এইখানে ছিল কত? 3,2, এইখানে হচ্ছে 5,6, আর এই স্থানাঙ্কটা আমাদের লাগবে 5 থেকে 3 -2। তাহলে ঠিক একই কথা, 3 থেকে কতটুকু হবে? -2 কমে যাবে। 3 থেকে -2 কমে গেলে 1। এবার এইখানে 6 থেকে খেয়াল করো, আবার একটু অন্য কালার দিয়ে দেখাইতেছি। 6 থেকে 2 কতটুকু কমে গেছে? -4 কমে গেছে, -4 কমে গেছে। তাহলে দেখো তো 2 থেকে এখানে কতটুকু কমে যাবে? 2 -4, -4 কমে যাচ্ছে। সো 2 লিখছি 2 -4, ওকে 2 -4। তো 2 -4 কত আসবে? -2 আসবে। হোপফুলি সবাই এটা বুঝতেছো, কোনো ঝামেলা হওয়ার কথা না। তোমরা ভিডিওটা দরকার হলে 2-1 বার আবার রিক্যাপ করো, আবার একবার দেখো, তাহলে বুঝে যাবে। এই ধরনের ম্যাথই আসলে আমরা আজকে বেশি সমাধান করব। আমি আবার একবার বলি, আমাদের বিন্দু ছিল 3,2, আমরা 5,6-এ কিভাবে গেছি আর এখানে কিভাবে আসি সেটাই শিক্ষার একটা ব্যাপার আর কি। যে 3,2 থেকে 5,6-এ যাওয়ার জন্য ভুজের যে পরিবর্তন, এই বিন্দু থেকে এই বিন্দুতে যদি দৈর্ঘ্য সেম হয়, তাহলে ভুজের পরিবর্তনটা কি হবে? সেম। ভুজের পরিবর্তনটা কি হবে? সেম। আবার ঠিক একই কথা, ঠিক একই কথা, কোটির ভ্যালু সেম। এখান থেকে এই কোটিতে যেতে কোটির যতটুকু পরিবর্তন হয়েছে, ঠিক আমার এইখানেও কোটির পরিবর্তনটা কি হবে? সেম হবে। এবার আসো একটু ভিন্নভাবে যদি চিন্তা করি, ধরো তোমার সর বিন্দুটা এবার অন্য একটা বিন্দু, এই অন্য একটা বিন্দু এবং সেই অন্য একটা বিন্দু কথার কথা ধরো 1,3, এবং এই জায়গাটায় দৈর্ঘ্য হচ্ছে তোমার, এই যে এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে তোমার দৈর্ঘ্য, এটা হচ্ছে তোমার দৈর্ঘ্য। এবং আমি তোমাকে বলে দিলাম এই দৈর্ঘ্য আর এই দৈর্ঘ্য আর সেম, এই দৈর্ঘ্য আর এই দৈর্ঘ্য কিন্তু সেম, আমি বলে দিলাম। এবং এই রেখা আর এই রেখা দুটা পরস্পর সমান্তরাল। ধরো কথা এটা যদি আমরা আগের মতো এটাকে চিন্তা করি বি আর সি, আর এটাকে চিন্তা করলাম হচ্ছে পি আর কিউ, আর আমি তোমাকে বলে দিলাম যে বি সি আর পি কিউ পরস্পর সমান্তরাল, বিসি আর পি কিউ পরস্পর সমান ও সমান্তরাল, বিসি আর পি কিউ পরস্পর সমান ও সমান্তরাল। খেয়াল করে দেখো, বিসি আর পি কিউ পরস্পর সমান ও সমান্তরাল, এটা আর এটা পরস্পর সমান ও সমান্তরাল। তাহলে সমানের কারণে কি? দৈর্ঘ্য সেম। যেহেতু এটার আর এটার সমান ও সমান্তরালের কারণে সমান, আমি বলে দিছি এটা যে সমান ও সমান্তরাল, তার মানে এই দৈর্ঘ্য আর এই দৈর্ঘ্য সেম। এই দৈর্ঘ্য আর এই দৈর্ঘ্য যদি সেম হয়, তাহলে এখান থেকে এই বিন্দুতে যেতে ভুজের পরিবর্তনটা এই জায়গায় যত ছিল এই জায়গায় কিন্তু তাই হবে। দেখো বুঝছো কিনা? এই ব্যাপারটাও কিন্তু একই রকম ভাবে এক্সপ্লেন করা যায়। খেয়াল করে দেখো, এই জায়গাটাও সেম, যে এখানে এই বিসি রেখা আর পি কিউ রেখা পরস্পর সমান ও সমান্তরাল। তাহলে এই রেখা দুইটা যদি পরস্পর সমান ও সমান্তরাল হয়, তাহলে পি থেকে কিউ বিন্দুতে পৌঁছানোর যে ব্যাপারটা, সেটা কি হবে? সেটা হবে হচ্ছে গিয়ে তোমার এখান থেকে ভুজের পরিবর্তন আগেরটাই। খেয়াল করে দেখো, বি থেকে সি বিন্দুতে ভুজের পরিবর্তন, এখানে আমি যেহেতু বলে দিছি এই দুইটা বাহু পি কিউ আর বিসি বাহু পরস্পর সমান ও সমান্তরাল, তার মানে সমান যেহেতু, তার মানে এইখান বি থেকে সি এর ভুজের যতটুকু পরিবর্তন হয়েছে আর এখান থেকে কোটির যতটুকু পরিবর্তন হয়েছে, এটা কিন্তু সেম হবে। মানে সোজা কথা, এই এই ভুজের পরিবর্তনটা এখানে যদি চিন্তা করো, এখানে ভুজের যে পরিবর্তনটা, এখানে ভুজের পরিবর্তন, এই জায়গায় ভুজের যে পরিবর্তনটা, এই জায়গায় ভুজের যে পরিবর্তনটা, এই জায়গায় ভুজের যে পরিবর্তনটা, আর এইখানে কোটির যে পরিবর্তনটা, সেটা কিন্তু সেম হবে।
খেয়াল করে দেখো সেটা সেম হবে, মানে এই জায়গায়ও তোমার +2 পরিমাণ ভুজের পরিবর্তন হবে, এই জায়গায় +4 পরিমাণ কোটির পরিবর্তন হবে। এইটুকুই আসলে বোঝানোর চেষ্টা করতেছি আমি। সামারি টানি, এই কনসেপ্টটা কিন্তু ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট এমসিকিউর জন্য। তোমার যে কোনো একটা বিন্দু থেকে, খেয়াল করো, যে কোনো একটা বিন্দু থেকে অন্য একটা বিন্দুর স্থানাঙ্কের যে শিফটিংটা, যে চেঞ্জটা, যে পরিবর্তনটা, সেটা ভুজ আর কোটি হয়। আর ভুজের পরিবর্তন আর কোটির পরিবর্তন যতটুকু হয়, তোমার যদি দৈর্ঘ্য সেম থাকে, দৈর্ঘ্য কোনো কারণে সেম থাকে, তাহলে ভুজের আর কোটির পরিবর্তনটা অন্য বিন্দুর জন্য কি হয়, সেম হয়। যেমন আমি অন্য বিন্দু, অন্য এই রেখা বাদ দিয়ে অন্য রেখা নিয়ে দেখাইলাম এখানে, এটা কি একটা রেখায় অবস্থিত, আর এটা কি অন্য একটা রেখা, পিকিউ রেখা। এটা হচ্ছে বিসি রেখা, আর এটা অন্য একটা রেখা, পিকিউ রেখা। তাহলে পিকিউ রেখার ক্ষেত্রে আমি যদি পি বিন্দু, আমি যদি বলে দেই যে বিসি আর পিকিউ পরস্পর সমান ও সমান্তরাল, বিসি আর পিকিউ পরস্পর সমান ও সমান্তরাল, তাহলে আমরা খুব সুন্দর মতো বলতে পারি বিসি আর পিকিউ পরস্পর সমান ও সমান্তরাল। তাহলে এই বিন্দু থেকে এই বিন্দুতে যেতে আমার ভুজের পরিবর্তন এখানে যত ছিল এখানে ততই হবে, এখানে কোটির পরিবর্তন যত ছিল এখানে ঠিক ততই হবে। দ্যাটস ইট। এবার আসো আমরা আমাদের ম্যাথে চলে যাই। ম্যাথ করতে গেলে তোমাদের কনসেপ্টটা আরো ক্লিয়ার হবে। আমাদের প্রথম ম্যাথ, খেয়াল করে দেখো, এখানে আমরা একটা সরলরেখা দেখতেছি, বিন্দু দেখতেছি, দুইটা বিন্দু। কোশ্চেনটা পড়ো, এত এত বিন্দুদের সংযোগ রেখাকে সমত্রিখণ্ডক বিন্দু। সমত্রিখণ্ডক ব্যাপারটা তো আমরা জানি, সমত্রিখণ্ডক শব্দটা অর্থ হচ্ছে সমান 3 ভাগে ভাগ হওয়া। সমত্রিখণ্ডক ব্যাপারটা হচ্ছে সমান 3 ভাগে ভাগ হবে। এখন আমরা মোটামুটি একটা চিত্র আঁকতে চাইলে এরকম কি একটা সরলরেখা আঁকতে পারি, এরকম একটা সরলরেখা আঁকতে পারি। 7, 5 একটা বিন্দু হচ্ছে এ, যেটা হচ্ছে 7,5। একটা বিন্দু হচ্ছে বি, যেটা হচ্ছে -2, -1। খুব ঠান্ডা মাথায় খেয়াল করো, সমত্রিখণ্ডক মানে সমান 3 ভাগে ভাগ হয়। এটা রিটেনের জন্য বা অন্য যে প্রসেসটা মেথড 1 সেটা কিন্তু আমরা দেখছি, এটাকে বলতে পারো মেথড 2। আমাদের উপরের স্লাইডেই উপরের পেজগুলোতে সেটা মেথড 1 আকারে দেওয়া আছে, আমরা মেথড 2 দেখব। খুব ঠান্ডা মাথায় খেয়াল করো, এটা হচ্ছে আমাদের এবি রেখা। এবি রেখাতে আমাদের দুইটা বিন্দু দেওয়া, একটা 7, 5, এই যে 7, 5, একটা -2, -1, এই যে -2, -1। সমত্রিখণ্ডক আমরা কিন্তু জানি সমান 3 ভাগে ভাগ করার জন্য বিন্দু আনতে হবে, এই যে পি আর কিউ সমান 3 ভাগে ভাগ করার জন্য বিন্দু কিন্তু আনতে হবে দুইটা। তোমরা কিন্তু জানো সমত্রিখণ্ডকের ক্ষেত্রে সমান 3 ভাগে যদি ভাগ করতে চাও বিন্দু আনতে হবে দুইটা, এবং সেই দুইটা বিন্দু দিয়ে এটা 1:1 অনুপাতে বিভক্ত হবে, সমান অনুপাতে বিভক্ত হবে। এখন খেয়াল করে দেখো, আমরা দেখি যে আমাদের ভুজের আর কোটির পরিবর্তনটা কতটুকু হচ্ছে। সবাই একটু খেয়াল করে দেখো, আমাদের 7 থেকে -2 হচ্ছে, তাহলে ভুজের পরিবর্তন কতটুকু হচ্ছে কিভাবে বের করবা? 7 থেকে -2, এটা হচ্ছে 7, এটা হচ্ছে -2। ভুজের পরিবর্তন কিভাবে বের করবা? শেষেরটা থেকে আগেরটা সাবট্রাক্ট করবা। শেষেরটা কত? -2। শেষেরটা থেকে আগেরটা যদি সাবট্রাক্ট করো 7, তাহলে -2 -7 কত আসতেছে? -9। খেয়াল করে দেখো, তাহলে 7 থেকে -2 ভুজের যে পরিবর্তনটুকু সেইটুকু কতটুকু? -9। -9 হচ্ছে কয় ভাগের জন্য? 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ। তাহলে খুব ক্লিয়ার যে ভাই 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, মানে এই দৈর্ঘ্য আর এই দৈর্ঘ্য তো সমান। তাহলে 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 3 ভাগের জন্য তোমার পরিবর্তন হচ্ছে -9 ভুজ। খেয়াল করে দেখো, 7 থেকে -2, 7 থেকে -2, তার মানে -2 -7 = -9। তার মানে 7 থেকে -2 হওয়ার জন্য 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 3 ভাগের জন্য তোমার হচ্ছে -9 এর পরিবর্তন। তাহলে দেখো তো 1 ভাগের জন্য কত হবে? খুব সিম্পল ঐকিক নিয়ম, 3 ভাগের জন্য যদি -9 বা 9 কমে যায়, মানে কমে যাওয়াটাকে আমরা মাইনাস দিয়ে তো বুঝি, মানে মাইনাস আসছে মানে কি কমে যাচ্ছে, ভ্যালু কমতেছে। তাহলে 3 ভাগের জন্য 9 কমতেছে, 1 ভাগের জন্য কত কমবে? 9/3। খুব সিম্পল হিসাব, 9/3 = হচ্ছে গিয়ে কত? 3। খুব সিম্পল হিসাব, খুব ঠান্ডা মাথায় দেখো, 3 ভাগের জন্য কমতেছে 9 ঘর, তাহলে 1 ভাগের জন্য 3, তাহলে 3 কমে যাবে। খেয়াল করো, আমরা পি বিন্দুর স্থানাঙ্ক যদি বের করতে চাই 3 কমে যাবে, তাহলে 3 যদি কমে যায় -3, তাহলে 3 কমে গেলে এটা টোটালটা হচ্ছে -9। 1 ঘর, 2 ঘর, 3 ঘর বা 3 ভাগ, 3 ভাগের জন্য আমার কমতেছে কত? -9। তাহলে 1 ভাগের জন্য 3 কমবে, -3। 7 থেকে -3 যদি সাবট্রাক্ট করো তাহলে দেখবা চলে আসতেছে 4। খেয়াল করো, আবার একই কথা, এই 4 থেকে আবার কত কমবে? অফকোর্স -3 কমবে। কেন? কারণ আমরা মাত্র দেখে আসি যে টোটাল 3 ভাগের জন্য কমে -9, 1 ভাগের জন্য কমে হচ্ছে 3। তাহলে 7 থেকে 4 3 কমলো, 4 থেকে 3 আবার 3 কমলো, 3 কমে কত আসবে? 1 আসবে। এবার কোটির বেলায় যাই, খেয়াল করে দেখো কোটির স্থানাঙ্ক। সবাই একটু খেয়াল করো, কোটি আমরা কিন্তু ভুজটা আবার একবার বলি, 7 থেকে -2
ভ্যালু কি কমলো না বাড়লো? কমলো। -2 মানে কমতেছে, তাহলে কত কমছে? -9 কমছে। তো -9 যে কমলো সেটা কয় ঘরের জন্য কমলো? 3 ঘরের জন্য কমলো। তো 3 ঘরের জন্য 9 কমলো, 1 ঘরের জন্য 3 কমবে, তাহলে 1 ঘরের জন্য 3 কমতেছে, আরো 1 ঘরের জন্য 3 কমতেছে। তুমি যদি এখানে ক্যালকুলেশন করে দেখো আরো -3 কমাও, তখন দেখবে -2 চলে আসতেছে। এই যে 1 থেকে -3, 1 -3 ইকুয়ালস টু কিন্তু -2। হোপফুলি বুঝতেছো, কারো কোনো কনফিউশন থাকার কথা না। এবার আসো তাহলে আমাদের কোটির বেলায় দেখি। কোটি 5 থেকে -1, 5 থেকে -1 দেখি। 5 -1 কমতেছে, তাহলে যেহেতু কমতেছে আমি কতটুকু কমতেছে সেটা চেক করি। কেমনে? সেকেন্ডটা থেকে আগেরটা বিয়োগ করবা, -6। এখন আমাকে বলতে হবে এই যে -6 কমলো, এই যে -6 কমলো, সেটা কয় ঘরের জন্য? 1 ঘর, 2 ঘর, 3 ঘর। 3 ঘরের জন্য -6 কমলো, তাহলে 1 ঘরের জন্য কত কমবে? -6 ডিভাইডেড বাই 3 ইকুয়ালস টু হচ্ছে -2। সবাই খুব ঠান্ডা মাথায় দেখো, 3 ঘরের জন্য, খেয়াল করো, 1 ঘর, 2 ঘর, 3 ঘর। 3 ঘরের জন্য কতটুকু কমলো? -6। তাহলে 1 ঘরের জন্য কতটুকু কমবে? -2। তাহলে 1 ঘরের জন্য -2 কমবে। 5 থেকে -2 কমাও, 5 থেকে -2, 5 -2 কত আসবে? 3। আবার -2 কমবে, মানে 2 কমবে আর কি। সো এটা আবার -2, আবার -2 করলে 3 -2 কত আসবে? 1 আসবে। খেয়াল করে দেখো আমাদের স্থানাঙ্ক কিন্তু খুব ঠান্ডা মাথায় চলে আসলো। 4 3 1 1, এই যে 4 3 1 1, এগুলো যখন তোমরা করতে যাবে তখন কিন্তু এত টাইম লাগবে না, এত কথাবার্তা তো বলতে হবে না, এত চিন্তাও করতে হবে না। তোমরা জাস্ট দেখবা কতটুকু কমতেছে, কতটুকু বাড়তেছে। আবার একবার এই ম্যাথটা যেহেতু একটু কমপ্লেক্স ছিল শুরুর দিকের ম্যাথ হিসেবে, যে আমাদের সমত্রিখণ্ডকটা চলে আসছিল। সমত্রিখণ্ডক কিন্তু তোমরা রেগুলার প্রসেসে করলে অনেকটুকু টাইম লাগবে, মানে অন্তর্বিভক্তি সূত্র দিবা বা পরে মধ্যবিন্দু সূত্র দিবা, সেখানে কিন্তু অনেকটুকু টাইম লেগে যাবে। কিন্তু তোমরা যদি এইভাবে শর্টকাটে যে কতটুকু পরিবর্তন হচ্ছে, আবার দেখো 7 থেকে -2 কতটুকু পরিবর্তন হচ্ছে? -9। 1 ঘরের জন্য, 3 ঘরের জন্য -9, 1 ঘরের জন্য কত? -3। 3 ঘরের জন্য -9, 1 ঘরের জন্য কত? -3, মানে 3 কমে যাবে। তো 3 কমে গেল। এই যে ভুজের বেলায়, এই যে খুব ক্লিয়ার, ভুজের বেলায় 3 কমে গেছে, 4 হয়েছে, আবার 3 কমে গেছে, 1 হয়েছে, আবার 3 কমলে 2 হইতো, এই তো -2 হইতো, সরি। এবার কোটির বেলায় 5 থেকে -1, 5 থেকে -1 কতটুকু কোটি কমলো? এই যে হিসাব করে দিচ্ছি, সেকেন্ডটা থেকে আগেটা সাবট্রাক্ট করবো। -6 কমলো। -6 কি? 3 ঘরের জন্য, 1 ঘর, 2 ঘর, 3 ঘর। 3 ঘরের জন্য যদি -6 কমে, 1 ঘরের জন্য কত কমবে? -2। একদম সিম্পল হিসাব, ঐকিক নিয়ম এখানে দেখানো আছে, ক্যালকুলেশন। তার মানে এখান থেকে কি 1 ঘরের জন্য -2 কমলে, এই যে 2 কমলো, 5 থেকে 2 গেলে 3, আবার 2 কমলো, 3 থেকে 2 গেলে 1। তার মানে আমাদের অ্যান্সার কত? 4 3 1 1। সমত্রিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক 4 3 1 1। হোপফুলি বুঝতেছি। যারা বুঝবা না তারা একটু আগে আবার একবার ভিডিওটা দেখে আবার আসো, তাহলে হয়তো বুঝতে পারবা, যারা রেকর্ডেড ক্লাসটা দেখবা। চলে যাচ্ছি পরের ম্যাথে 31। দুইটা বিন্দু দেওয়া আছে সমান 4 ভাগে। এবার ক্যালকুলেশন একটু কিন্তু বড় হবে। সমান 4 ভাগে ভাগ করব, সমান 4 ভাগে ভাগ করতে হবে। খেয়াল করে দেখো তো, সমান 4 ভাগে ভাগ করার জন্য আমরা প্রথমে এই জায়গাটায় একটা রেখা নিলাম। খেয়াল করে দেখো, সমান 4 ভাগে। তো আমাদের দুইটা বিন্দু দেওয়া আছে। একটা বিন্দুর স্থানাঙ্ক ধরো হচ্ছে a -6, হচ্ছে 8। আরেকটা বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে গিয়ে b। সেই b বিন্দুর স্থানাঙ্ক, আচ্ছা খেয়াল করে দেখো, b, আরেকটা বিন্দুর স্থানাঙ্ক b কত হচ্ছে? 8। b হচ্ছে 8,6, b হচ্ছে 8, হচ্ছে -6। খেয়াল করে দেখো, খুব ঠান্ডা মাথায় দেখো, a b সমান 4 ভাগে ভাগ করব। সমান 4 ভাগে ভাগ করতে হলে বিন্দু আনতে হবে কয়টা? 1টা, 2টা, 3টা। সমান 4 ভাগে ভাগ করার জন্য 1 2 3 4, সমান 4 ভাগে ভাগ করার জন্য বিন্দু আনতে হবে 3টা। এখন এই 3টা বিন্দু, একটা বিন্দু ধরো হচ্ছে কি আমাদের p, একটা বিন্দু হচ্ছে q, আর একটা বিন্দু হচ্ছে r, জাস্ট নামকরণ। এখন দেখো একদম আগের কনসেপ্ট, তুমি চিন্তা করবা কতটুকু ভুজের পরিবর্তন হলো, কতটুকু কোটির পরিবর্তন হলো। খেয়াল করে দেখো তো, -6 থেকে 8 কতটুকু পরিবর্তন হলো একটু চেক করি। -6 8 বাড়লো কিন্তু 8, এটা কিন্তু -6, তার মানে 8 পজিটিভ 8 বাড়ছে। কতটুকু বাড়ছে? সেকেন্ডটা থেকে ফার্স্টেরটা সাবট্রাক্ট করবা। তাহলে আমরা সাবট্রাক্ট করলে 8 -6 কতটুকু আসতেছে? 14। তাহলে সবাই একটু যদি খেয়াল করে দেখো যে ভাই -6 থেকে 8 বাড়ছে, কতটুকু বাড়ছে? 14। কয় ঘরের জন্য বলো? সমত্রিখণ্ডকের বেলায় সমান খণ্ড কিন্তু 4টা। সমান খণ্ড কয়টা? 4টা। তার মানে 4 ঘর, 1 2 3 4, 4 ঘরের জন্য 14 বাড়ছে। 4 ঘরের জন্য যদি 14 বাড়ে, 1 ঘরের জন্য ঐকিক নিয়ম অনুযায়ী কত বাড়বে? 14/4। তার মানে 1 ঘরের জন্য 14 ডিভাইডেড বাই 4, 14 ডিভাইডেড বাই 4 মানে কত? 7 ডিভাইডেড বাই 2, 7 ডিভাইডেড বাই 2। খেয়াল করে দেখো তো, এটা খুব ইজি একটা কনসেপ্ট যে -6 ছিল 8 হইছে, ভুজের পরিবর্তনটা 14,
আর 1 2 3 4 4 ঘরের জন্য 14, তাহলে এক ঘরের জন্য কত 7/2 বা 14/4, তাহলে 7/2 দেখো -6 থেকে এখানে 7/2 যোগ করবা, এখানে 7/2 যোগ করব, 7/2 যোগ করলে কত আসে একটু ক্যালকুলেট করে দেখি। -6 তোমরা তো ক্যালকুলেটারে এটা করতে পারবা, হাতে করার তো দরকার নাই। -6 প্লাস হচ্ছে 7/2, তাহলে কত আসতেছে 6 দোকানে 12 প্লাস 7 ডিভাইডেড বাই 2, তাহলে -5/2। ওকে, -5/2 মুছে দিতেছি, -5/2, তার মানে এখানে চলে আসতেছে কিন্তু -5/2। এখন আবার একই কথা যে -6 থেকে এক ঘরের জন্য 7/2 যে কমলো, সেটা সরি 7/2 যে বাড়লো কিন্তু আমি ভুল বলছি, কমলো না, বাড়লো। এখান থেকে কিন্তু আবার বাড়বে, আবার কতটুকু বাড়বে 7/2 বাড়বে। এই টোটালটুকু হচ্ছে তোমার 14/4 বাড়তেছে, এই কারণে প্লাস দিছি 14/4 বা হচ্ছে তোমার 7/2। এখন এইখানেও প্লাস দিয়ে দিই, তাহলে তোমাদের মনে থাকবে। খেয়াল করো, আবার -6 থেকে 8 কত বাড়লো 14 কয় ঘরের জন্য বাড়লো 4 ঘরের জন্য, এক ঘরের জন্য কত 7/2, এক ঘরের জন্য কত 7/2, এক ঘরের জন্য কত 7/2। খেয়াল করে দেখো 7/2 এক ঘরের জন্য বাড়লো, এই যে 7/2 অ্যাড করছি, 7/2 অ্যাড করছি, তাহলে 7/2 এখানেও অ্যাড করতে হবে। দেখি -5/2 প্লাস হচ্ছে 7/2, এটা যদি অ্যাড করো তাহলে কত 2, -5 প্লাস 7 ক্যালকুলেট করলে কত 2/2 মানে 1। তাহলে খেয়াল করে দেখো এখানে কিন্তু চলে আসতেছে 1, সিম্পল ক্যালকুলেশন, এখানে চলে আসতেছে 1। এবার আবার বাড়বে, আবার কত বাড়বে একই কথা, এক ঘরের জন্য 7/2 বাড়ে, এটাও 7/2 বাড়বে, তার মানে একের সাথে এখানে আবার 7/2 অ্যাড করতে হবে। অ্যাড করলে কত 2 1 2 প্লাস 7 7 আর 9/2, তাহলে এটা আসতেছে কিন্তু 9/2। হোপফুলি সবাই বুঝতেছো, একদম সিম্পল ক্যালকুলেশন, তোমরা কিন্তু ক্যালকুলেটর করতে পারবা। আর 4টা ভাগে ভাগ করে একটু অ্যাডভান্স ম্যাথ বলতে পারো। একটু খেয়াল করে দেখো, এ ছিল বি ছিল, দুইটা বিন্দু ছিল, দুইটা বিন্দুর মধ্যে ভুজের পরিবর্তনটা কত হলো, যে -6 থেকে 8 কিভাবে পরিবর্তন বুঝবা, শেষেরটা থেকে আগেরটা সাবট্রাক্ট করবা, সাবট্রাক্ট করে দেখলা 14 4 ঘরের জন্য, এক ঘরের জন্য কত 14/4 মানে 7/2, 7/2 করে কি বাড়বে, 7/2 বাড়লো 7/2 বাড়লো 7/2 বাড়লো। হোপফুলি সবাই বুঝতেছো। এবার কোটিরটা দেখো, কোটির বেলায় খেয়াল করো, 8 থেকে -6, এবার পরিবর্তনটা দেখো তো, 8 থেকে -6, তাহলে পরিবর্তনটা কি সেকেন্ডটা থেকে আগেরটা সাবট্রাক্ট করবো, এবং এটা কিন্তু কমছে, 8 হচ্ছে পজিটিভ, -6 হচ্ছে নেগেটিভ, তার মানে কমছে। কতটুকু কমছে একই কথা, -6 -8, তাহলে কত কমছে -14 কমছে, -14 কমছে। তাহলে -14 যদি কমে যায় তাহলে এইখানে -14 লিখি, -14। তাহলে 4 ঘরের জন্য কতটুকু কমলো -14, তাহলে এক ঘরের জন্য আবার একই কথা -7/2 কমবে, -7/2 কমবে, তাহলে এখান থেকে এইখানে -7/2 কমবে, এখান থেকে এখানে -7/2 কমবে, এখান থেকে আবার এখানে -7/2 কমবে। সিম্পল কথাবার্তা। তাহলে দেখি -7/2 কমাই, 8 থেকে -7/2 ক্যালকুলেট করলে তোমরা দেখবা যে পাবা 9/2। এখানে ক্যালকুলেট করলে দেখবা যে তোমরা আরো 7/2 যদি কমাও -7/2, এখানে যদি -7/2, এখানে যদি দাও -7/2, আবার 7/2 কমাও, তাহলে দেখবা যে এখানে -5/2 চলে আসতেছে, -5/2। এটা তোমরা ক্যালকুলেশন করে দেখো। সবাই একটু খেয়াল করো, আমি এই কনসেপ্টটা আবার একটু শেষ করে ফেলি। আমাদের বিন্দু ছিল -6,8, বিন্দু আরেকটা ছিল 8,6। আমরা ভুজের আর কোটির যে কতটুকু পরিবর্তন বা কতটুকু ডিসপ্লেসমেন্ট বা সরে যাওয়া সেটা চেক করে আমরা 4 ঘরের জন্য যতটুকু হয় এক ঘরের জন্য 4 দিয়ে ভাগ করে দেখছি। ভুজের জন্য আমার সরে গেছিল 14, কোটির জন্য সরে গেছিল -14। 14 ভুজের জন্য সরে গেলে আমার 4 ঘরের জন্য 14, এক ঘরের জন্য 7/2, তাহলে প্রত্যেকটার জন্য 7/2 করে ভুজের বেলায় বাড়ছে, 7/2 বাড়ছে, 7/2 বাড়ছে, 7/2 বাড়ছে। আবার যদি তুমি এখান থেকে 7/2 যোগ করো দেখবা যে 8 পেয়ে যাবা। আবার একই কথা কোটির বেলায় কমলো, 4 ঘরের জন্য কমলো -14, এক ঘরের জন্য কত কমবে -7/2, -7/2 কোটি কমবে, -7/2 কমলে 9/2 ক্যালকুলেট করে দেখবা, আরো -7/2 কমলে দেখবা যে 1, আরো -7/2 কমে গেলে দেখবা যে -5/2, মানে সোজা কথা কমে গেলে মানে কি বিয়োগ করবা। যেমন এই যে 1 -7/2 এটা করলে দেখবা যে এটাই আসে, এই যে দেখো 1 -7/2 এটা ক্যালকুলেট করলে কত আসবে 2 2 7 দেখবা যে ক্যালকুলেট করলে -5/2। ঠিকঠাক আছে ক্যালকুলেশন, ওকে ডান, এটা অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্সার কত, অ্যান্সার আমি এখানে লিখে রাখতেছি, অ্যান্সার কত PQR, আমাদের অ্যান্সার পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -5/2 কমা হচ্ছে 9/2। পি বিন্দু ডান। কিউ বিন্দুর স্থানাঙ্ক কত 1,1। PQR আর বিন্দুর স্থানাঙ্ক কত 9/2 কমা হচ্ছে -5/2 ডান। তো হোপফুলি সবাই বুঝতেছি, কারো কোনো কনফিউশন থাকার কথা না। যাদের কনফিউশন থাকবে তারা আবার একবার ভিডিওটা একটু আগে থেকে দেখো, তাহলেই হয়তো ক্লিয়ার হয়ে যাবে। তোমরা জাস্ট এটাই চিন্তা করবা ভুজের কতটুকু পরিবর্তন হচ্ছে, কোটির কতটুকু পরিবর্তন হচ্ছে, আর সেটা কয় ঘরের জন্য হচ্ছে, কত অনুপাতের জন্য হচ্ছে। যদি দেখো যে অনুপাত এই জায়গায় অনুপাতটা কি সেম,
1:1:1:1, তার মানে এখানে অনুপাত যেহেতু সেম, আমরা কি 4 দিয়ে ভাগ করতে পারছি, যে 4 ঘরের জন্য এত, 1 ঘরের জন্য কতটুকু কমলো বা বাড়লো। হোপফুলি সবাই বুঝতেছি, কারো কোনো কনফিউশন থাকার কথা না। যারা লাইভ ক্লাসটা শুরু থেকে করতেছো তাদের বুঝার কথা, কোনো সমস্যা হওয়ার কথা না। ওকে, আমরা চলে যাচ্ছি আমাদের পরের কনসেপ্টে, পরের ম্যাথটাতে। একই কনসেপ্টে আছে, আমরা একই কনসেপ্টে অনেকগুলো ম্যাথ দেখব। এমসিকিউ নাম্বার 32, যে বিন্দু এত এবং এত বিন্দুর সংযোগ রেখাকে অন্তস্থভাবে বিভক্ত করে, অন্তস্থভাবে, এটা ইম্পর্টেন্ট কথা, 3:5। এটা আগের ম্যাথের চেয়ে ইজি ম্যাথ বা ইজি ক্যালকুলেশনের ম্যাথ। খেয়াল করে দেখো, আমরা যদি আবার এরকম একটা রেখা চিন্তা করি, একটা বিন্দু একটা বিন্দু হচ্ছে 1,4, আর আরেকটা বিন্দু হচ্ছে আমাদের 9,-12, এবং এই জায়গাটাই আমার 3:5 অনুপাতে বিভক্ত হচ্ছে একটা বিন্দুতে, এবং 3 এইদিকে 3 ভাগ, এইদিকে হচ্ছে তোমার 5 ভাগ, এইদিকে 3 ভাগ, এইদিকে তোমার 5 ভাগ। খেয়াল করে দেখো, খুব সাবধানে দেখো, এইদিকে 3 ভাগ, এইদিকে 5 ভাগ। যে বিন্দু এত এবং এত বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে অন্তস্থভাবে 3:5 অনুপাতে বিভক্ত করে তার স্থানাঙ্ক। খুব ঠান্ডা মাথায় দেখো, আমাদের 1 থেকে 9 কতটুকু সরে যাচ্ছে, একটু দেখি তো, 1 থেকে 9 কতটুকু সরে যাচ্ছে। আমি আবার একটু লিখি, দেখো 1 থেকে 9 এই স্থানাঙ্কটা, ভুজের পরিবর্তন 1 থেকে 9, তোমার পরের ভ্যালু 9, আগের ভ্যালু 1, তাহলে পরেরটা থেকে আগেরটা সাবট্রাক্ট করব, আসে 8। তাহলে কতটুকু সরে গেল? +8 সরে গেল, +8 সরে গেল। তাহলে +8 সরে গেল কয় ঘরের জন্য? এখানে কিন্তু কেয়ারফুল, এটা 3 ভাগ, এটা 5 ভাগ, টোটাল ভাগ কয় ভাগ? 8 ভাগ, 5 আর 3 8, তাহলে টোটাল ভাগ 8 ভাগ। 8 ভাগের জন্য তোমার 8 ঘর সরে গেছে ভুজের মান, এই যে +8, তাহলে +8 কি বাড়লো? 8 ভাগের জন্য +8 বাড়লো, তাহলে 1 ভাগের জন্য কত বাড়বে? মানে একদম সিম্পল কথা, 8 ভাগের জন্য 8 ঘর গেল, 1 ভাগের জন্য 8/8, তার মানে কি 1। একদম সিম্পল, কি বলা যায় যে ঐকিক নিয়ম। খেয়াল করে দেখো তো, আবার বলি, 1 থেকে 9 কতটুকু ডিসপ্লেসমেন্ট হলো বা কতটুকু সরে গেল সেটা বের করার খুব ইজি হয়েছে। সেকেন্ডটা থেকে আগেটা সাবট্রাক্ট করব। 9 থেকে 1 সাবট্রাক্ট করলে কত? 8। 9 থেকে 1 সাবট্রাক্ট করলে কত? 8। তার মানে 8 ঘর হয়েছে, মানে 8 সরে গেছে, +8 সরে গেছে। 8 ঘরের জন্য +8 সরছে। 8 ঘরের জন্য +8 যদি সরে যায়, 8 ঘরের জন্য যদি +8 সরে যায়, তাহলে 1 ঘরের জন্য 1 সরে যাবে, তাহলে 1 বাড়বে। তাহলে দেখি তো, এখানে 1 একের সাথে +1 যোগ করলে কিন্তু 2 হয়ে যাচ্ছে, শেষ। এবার কোটির বেলায় দেখো, কোটির বেলায় 4 থেকে -12, 4 থেকে -12, 4 থেকে -12, খেয়াল করে দেখি, 4 থেকে -12, আচ্ছা নিচেই লিখি, 4 থেকে -12, খেয়াল করো, 4 থেকে -12, এটা কি 4, এটা -12, তার মানে কমে গেছে। কতটুকু কমে গেছে সেটা হিসাব করার জন্য সেকেন্ডটা থেকে আগেটা সাবট্রাক্ট করবা। -2 -4 কত হচ্ছে? -16। এখন -16 কয় ঘরের জন্য? 8 ঘরের জন্য। যে 5 আর 3 8, 8 ঘরের জন্য -16, 8 ঘরের জন্য -16। তাহলে এখানে একটু লিখে ফেলি, এটা হচ্ছে 8 ঘরের জন্য -16, এখানে হচ্ছে -16। 4 থেকে -12 কতটুকু সরে গেছে? -16 সরে গেছে 8 ঘরের জন্য। 5 আর 3 8, 8 ঘরের জন্য -16 হয়ে গেছে। 8 ঘরের জন্য যদি -16 হয়, তাহলে 1 ঘরের জন্য কত হবে? -2। তাহলে এই 1 ঘরের জন্য যদি -2 হয়, এখান থেকে -2 দাও, -2 দাও, 4 -2, 4 -2 কত আসতেছে? 2। ভুল করলাম, 4 -2। আচ্ছা, আবার একবার দেখি, 8 ঘরের জন্য কতটুকু কমতেছে? 8 ঘরের জন্য একটা 1,4, একটা 9, -12, 5 আর 3 আর 5 8। আচ্ছা, আবার একবার দেখি, এখানে খেয়াল করো, আমাদের এটা 2 কেন হলো? ও আচ্ছা, এটা এই জায়গাটাই ভুল করছি, এই জায়গাটা একটু ভুল করছি, দেখো এই জায়গাটা খেয়াল করো, এই জায়গাটা একটু ভুল করছি, ভুজের বেলাটাই, ভুজের যে ক্যালকুলেশনটা, এই জায়গাটা একটু ভুল করছি, এই জায়গাটা আমি আবার ক্যালকুলেশন করে আসি। দেখো এই জায়গাটা ক্যালকুলেশনটা দেখো, ভুজের ক্যালকুলেশনটা দেখো, 5 আর 3 8, একটু ভুল করছিলাম, যে 1 থেকে 9 কতটুকু সরে গেছে? 9 থেকে 1 বাদ দিলে 8। তাহলে 8 ঘরের জন্য, আবার বলি, 5 আর 3 8, 8 ঘরের জন্য তোমার পরিবর্তন, ভুজের পরিবর্তন 8, 8 ঘরের জন্য পরিবর্তন 8। 1 ঘরের জন্য কত হবে? 1 ঘরের জন্য 1 হবে, 3 ঘরের জন্য কিন্তু 3 হবে, তো 3 ঘরের জন্য 3, আমি এখানে একটু ভুল করছিলাম, 3 ঘরের জন্য 3, 3 আর 1 যোগ করলে কিন্তু 4 হবে, এটা ভুল করছিলাম। একটু আবার বোর্ডের দিকে তাকাও, 1 থেকে 9 কতটুকু সরে গেল সেটা বের করার ক্যালকুলেশন ইজি হয়ে হচ্ছে, 9 থেকে 1 বাদ দিবা, 9 থেকে 1 বাদ দিলে 8 আসে। 8 আসে কয় ঘরের জন্য? ভুজের যে পরিবর্তনটা, 5 আর 3 8, 8টা ঘরের জন্য, সরি রেশিও 8, 8টা ঘরের জন্য, হ্যাঁ 8টা ঘরের জন্য তোমার ভুজের পরিবর্তন চেঞ্জ হয়েছে 8। একটা ঘরের জন্য কত হবে? 1। তাহলে 3টা ঘরের জন্য কত হবে? 3। এই যে 3টা ঘরের জন্য কিন্তু 3 হবে, এই জন্য 3 যোগ করলাম। তাহলে আবার যেমন তুমি এখানে বুঝছো মনে হয়। ডান। এবার কোটিরটা দেখায়, আবার কোটিরটা দেখায়।
কোটিটা দেখো তো, 4 থেকে -12, আবার বলি -12 মানে কমছে, তাহলে কতটুকু কমছে দেখি, -12 -4 কতটুকু হলো, -16, তাহলে 8 ঘরের জন্য -16, 8 ঘরের জন্য যদি -16 হয়, 8 ঘরের জন্য -16 মানে এক ঘরের জন্য -16/2 মানে -8, এক ঘরের জন্য কত, -8, খেয়াল করে দেখো এটা বুঝো কিনা, সরি 8 ঘরের জন্য -16, 8 ঘরের জন্য যদি -16 হয়, এক ঘরের জন্য কতটুকু কমবে, -2 কমবে, এক ঘরের জন্য -2 কমবে, তাহলে 3 ঘরের জন্য কত, 6 কমবে, তাহলে 6 কমবে, এই যে এটা হচ্ছে 6 কমবে, 4 - 2 তার সরি 4 - 6, 6 কমবে, 4 - 6 তাহলে কমবে কত, 4 - 6 মানে হচ্ছে -2, 4 - 6 মানে -2, অ্যান্সার 4 - 2। দেখো এটা বুঝছো কিনা, আবার একবার বলি দেখো, অ্যান্সার 4 - 2, আবার বলি, স্থানাঙ্ক ছিল 1 4, স্থানাঙ্ক ছিল 9 - 12, স্থানাঙ্ক ছিল 1 4, স্থানাঙ্ক 9 - 12, 1 থেকে 9 ভুজের পরিবর্তন, 1 থেকে 9, 1 থেকে 9, 1 থেকে 9 ভুজের পরিবর্তন কত, +8, +8 কতটুকুর জন্য পরিবর্তন হচ্ছে, 8 ঘরের জন্য, কেন রেশিও দেওয়া 3 আর 5, 8 ঘরের জন্য পরিবর্তনটা যদি 8 একক হয়, এক ঘরের জন্য 1 একক, তাহলে এই পাশে 3 ঘরের জন্য কত একক পরিবর্তন হবে, 3, তাহলে একের সাথে 3 যোগ করলে কত, 4, এই যে সুন্দর অ্যান্সার, এই যে 4 চলে আসছে। এবার কোটিটা দেখো, 4 থেকে -12 কমছে, কতটুকু কমছে, -16, -16, 8 ঘরের জন্য -16, 8 ঘরের জন্য যদি -16 হয়, এক ঘরের জন্য কত, -2, এক ঘরের জন্য -2 হলে 3 ঘরের জন্য কত, -6, 3 দুগুণে 6, -6, তাহলে -6 কমে গেলে -2। হোপফুলি সবাই বুঝতেছো, এমসিকিউ তো তোমরা একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, আর দু একটা বেশি প্র্যাকটিস করলে দেখবা যে হয়ে যাবে। আমরা আরো প্র্যাকটিস করবো। আমাদের নেক্সট ম্যাথ, এ ও বি দুইটা বিন্দুর স্থানাঙ্ক, খেয়াল করে দেখো, খুব বলতে পারো যে পপুলার একটা ম্যাথ, রিটেনের জন্য তোমাদের জানার কথা। এ আর বি দুইটা স্থানাঙ্ক দেওয়া আছে, খেয়াল করো, এ আর বি, এখানে হচ্ছে একটা হচ্ছে এ আর আরেকটা হচ্ছে তোমার বি, আচ্ছা এখানে একটু ঝামেলা আছে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। খেয়াল করো সবাই, খুব ঠান্ডা মাথায় দেখো, এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -2,4, এ বিন্দুর স্থানাঙ্ক -2,4, বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 4, -5। খেয়াল করো সবাই, আমাকে একটা রেশিও দিয়ে দিছে, এ বি ইকুয়াল টু 3BC, আমাকে একটা রেশিও দিয়ে দিছে, এ বি ইকুয়ালস টু হচ্ছে 3BC। তাহলে পরের লাইনে আমরা লিখতেই পারি এ বি ডিভাইডেড বাই বিসি ইকুয়ালস টু হচ্ছে 3/1, 3/1, 3/1। খেয়াল করো, তাহলে রেশিওটার দিকে তাকাও, 3/1, এ বি বাই বিসি, এই রেশিওটা হচ্ছে 3/1। এটা গিভেন, এ বি ইকুয়াল টু 3BC, এটা দেওয়া আছে, সবাই একটু খেয়াল করো। তাহলে এ বি বাই বিসি ইকুয়াল টু কত, 3/1। একটু বোর্ডের দিকে খেয়াল করে দেখো, সিটা বহির্বিভক্ত, কারণ বলে দিছে যে এ বি রেখা সি পর্যন্ত বর্ধিত করা হলো। এ বি রেখাকে, এই যে এ বি যে রেখাটা, তাকে সি পর্যন্ত বাড়ানো হলো। কেমন ভাবে বাড়াইছি, যাতে এ বি ইকুয়াল টু 3BC হয়। সি বিন্দুটা অবশ্যই বাইরে হবে, মানে বহির্বিভক্ত সি বিন্দু দ্বারা যদি বিভক্ত চিন্তা করো। তাহলে এইখানে একটু তাকাও, এই রেশিওর দিকে তাকালে এ বি কত, 3 ভাগ, এই যে এ বি কত, 3 ভাগ, এই বিসি কত, 1 ভাগ, এই বিসি কত, এই যে 1 ভাগ। হোপফুলি বুঝতেছো, এ বি হচ্ছে, এই যে এ বি হচ্ছে 3 ভাগ, আর তোমার বিসি হচ্ছে তোমার 1 ভাগ, এ বি হচ্ছে 3 ভাগ, বিসি হচ্ছে 1 ভাগ, এ বি হচ্ছে 3 ভাগ, বিসি হচ্ছে 1 ভাগ। এখন খেয়াল করো, খুব মনোযোগ দিয়ে দেখো এই জায়গাটা, আবার ভুজের পরিবর্তন, কোটির পরিবর্তন, ভুজের পরিবর্তন, -2 থেকে 4 বাড়ছে, কতটুকু বাড়ছে, 4 -2, 4 -2, তার মানে 6, কত বাড়লো, 6 বাড়লো, +6, -2 থেকে 4 বাড়লো না, -2 এটা 4, +4 বাড়লো, কত বাড়লো, এটা থেকে এটা আগেরটা সাবট্রাক্ট করবা, 4 -2, তাহলে 6 বাড়লো। খেয়াল করো, 6 বাড়লো। এখন এই যে 6 বাড়লো, সেটা কয় ঘরের জন্য বাড়লো, 3 ঘরের জন্য বাড়লো। খেয়াল করো, এই যে 6 হলো, এই যে 6 বাড়লো, এখান থেকে এখানে 6 বাড়লো, সেটা কয় ঘরের জন্য, 3 ঘরের জন্য। 3 ঘরের জন্য 6 বাড়লে এক ঘরের জন্য 2 বাড়বে। 3 ঘরের জন্য যদি 6 বাড়ে, খুব ঐকিক নিয়ম, 3 ঘরের জন্য 6, এক ঘরের জন্য কত বাড়বে, এক ঘরের জন্য 3 ঘরের জন্য 6, এক ঘরের জন্য 2 বাড়বে, এক ঘরের জন্য কত বাড়বে, 2। খেয়াল করে দেখো তো এটা বুঝছো কিনা, একদম সিম্পল ঐকিক নিয়ম। 3 ঘরের জন্য, এই যে এই রেশিওটা, এই রেশিওটার দিকে তাকাও, কেন, কারণ আমার এ বিটা তো এই রেশিওকে নির্দেশ করতেছে, এ বিটা হচ্ছে 3 ভাগ। তাহলে খেয়াল করো, এর স্থানাঙ্ক, ভুজের যে পরিবর্তনটা, -2 থেকে 4, -2 থেকে 4, -2 থেকে 4 কতটুকু বাড়লো, +6 বাড়লো, +6 কার মান বাড়লো, ভুজের মান বাড়লো, সেটা কয় ঘরের জন্য, 3 ঘরের জন্য। তাহলে 3 ঘরের জন্য 6 বাড়লো, 3 ঘরের জন্য যদি 6 বাড়ে, এক ঘরের জন্য 2 বাড়বে, এক ঘরের জন্য 2, মনে রেখো, এক ঘরের জন্য 2, এই যে এক ঘরের জন্য 2, তার মানে এখানে এক ঘর যেহেতু 2 বাড়বে, তাহলে +2 বাড়বে, তো 4 এর সাথে 2 যোগ করলে কত, 6। মোস্ট প্রবলি সবাই বুঝতেছে এই জায়গাটুকু। এবার দেখো এই জায়গায় চেঞ্জটা দেখো, এই জায়গায় 4 -5 কমছে, 4 পজিটিভ, 5 নেগেটিভ, কমছে, কতটুকু কমছে, বুঝাই যাচ্ছে কতটুকু কমছে, -5 থেকে -4 সাবট্রাক্ট করবো, তাহলে কত কমলো, -9 কমলো, -9 কমলো। তাহলে এখানে -9 কমছে, কয় ঘরের জন্য, 3 ঘরের জন্য -9 কমছে, এক ঘরের জন্য কত কমবে, 3 কমবে, 3 ঘরের জন্য 9 কমছে, এক ঘরের জন্য
তিন এক ঘরের জন্য তিন কমবে, এক ঘরের জন্য তিন, এই যে এক ঘরের জন্য তিন কমবে, এই যে এক ঘরের জন্য তিন কমবে, -3, তাহলে -5 -3 কত আসতেছে -8, যেটা অ্যাকচুয়ালি আমাদের অ্যান্সার কত 6 -8। মোস্ট প্রবলি বুঝতে পারছি, একদমই সিম্পল ম্যাথ। কিন্তু আমি আবারও বলি, -2 থেকে 4 বাড়ছে, কত বাড়ছে 6 বাড়ছে, -2 থেকে 4 কত বাড়ছে 6, কয় ঘরের জন্য 3 ঘরের জন্য, 3 ঘরের জন্য যদি 6 বাড়ে, এক ঘরের জন্য বাড়বে কত, 3 ঘরের জন্য 6, এক ঘরের জন্য 2, এক ঘরের জন্য 2, তাহলে 4 থেকে যে এক ঘরের জন্য 2, এই 4-এর সাথে 2 যোগ করলেই 6, এই যে স্থানাঙ্ক চলে আসছে। আবার কোটির বেলায় 4 থেকে -5, 4 থেকে -5 কমছে, কতটুকু কমছে, -9 কমছে, মানে 9 কমছে, 4 থেকে -5 9 কমছে, 4 থেকে -5 9 কয় ঘরের জন্য কমলো, 3 ঘরের জন্য, 3 ঘরের জন্য যদি 9 কমে, এক ঘরের জন্য কত 3 কমবে, এক ঘরের জন্য 3 কমবে, সো এক ঘরের জন্য 3 কমবে, এই যে -5 থেকে -3 কমা মানে মাইনাস, কিন্তু সো -5 -3 -8। হোপফুলি বুঝতেছো, জাস্ট রেশিওর দৈর্ঘ্য অনুযায়ী কিন্তু আমরা স্থানাঙ্ক মানে রেশিও দিয়ে আমরা স্থানাঙ্ক থেকে সহজেই অজানা স্থানাঙ্কর মানটা বের করে ফেলতে পারতেছি। চলে আসি আমাদের নতুন টপিকে। নতুন টপিক হচ্ছে কি আমাদের চতুর্থ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বের করা। এটা মোটামুটি সবাই আমরা জানি বা সবাই আমরা পারি। এখানে খেয়াল করে দেখো, এইটা রিটেনের জন্য যেমন অনেক ইম্পর্টেন্ট, আমাদের এমসিকিউর জন্য অনেক বেশি বেশি ইম্পর্টেন্ট। খেয়াল করে দেখো, এইখানে আমাদের বলতে পারো আগের টপিকের অঙ্ক আবার আছে, পরের দিকে আছে, পরের দিকে আমরা দেখব। এই টপিকটা এখানেই শেষ হয়ে যাবে, এই টপিকটা এখানেই শেষ হয়ে যাবে, এই টপিকটা এখানেই শেষ হবে। খেয়াল করে দেখো, এই টপিকে আমাদের চতুর্থ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে, চতুর্থ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। ধরো এটা হচ্ছে আমাদের সামান্তরিক। খেয়াল করো আমাদের টপিকটা কি, যে টপিকটা হচ্ছে চতুর্থ শীর্ষবিন্দু নির্ণয়। আমরা এটার বেসিক ব্যাপারটা একটু দেখে আসি, যে বেসিক যে আইডিয়াটা, সেই বেসিক আইডিয়াটুকু একটু দেখে আসি আগে। চতুর্থ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নির্ণয়, খেয়াল করো আমাদের এটা ধরো হচ্ছে গিয়ে একটা স্ট্রাকচার, সামান্তরিকের মতো চিন্তা করতে পারো, এ বি সি ডি একটা সামান্তরিক, যেখানে এই চতুর্থ শীর্ষবিন্দুটা হচ্ছে এক্স কমা ওয়াই, যেটা আমি জানি না, ডিটারমাইন করতে হবে। আর এটা গিভেন, এটা x1 কমা হচ্ছে y1, আর এটা হচ্ছে গিয়ে তোমার x2 কমা হচ্ছে y2, আর এটাও গিভেন, এটা হচ্ছে তোমার x3 কমা y3। এখন খেয়াল করে দেখো, আমরা তো জানি যে এখানে আমাদের এই দুইটা হচ্ছে গিয়ে কর্ণ, একটা হচ্ছে গিয়ে আমাদের বিডি কর্ণ, একটা হচ্ছে আমাদের অন্য কালার দিয়ে, একটা হচ্ছে আমাদের বিডি কর্ণ, আর আরেকটা হচ্ছে আমাদের এই যে এইটা কর্ণ। ওকে, আরেকটা কর্ণ, আরেকটা কর্ণ হচ্ছে আমাদের এসি কর্ণ, দুইটা কর্ণ। খেয়াল করে দেখো, এবং দুইটা কর্ণের ছেদবিন্দু হচ্ছে আমাদের ও বিন্দু। খেয়াল করো, আমরা একটা শর্টকাট ফর্মেট থিওরি থেকে নিয়ে আসি, যে থিওরিটা তোমরা রেগুলার প্রসেসে রেগুলারভাবে যেভাবে করো সেখান থেকে একটা শর্টকাট ফর্মুলা নিয়ে আসি। এই জায়গাটুকু যদি তোমরা খেয়াল করো, যে তোমার একটা বিন্দু আছে এ, একটা বিন্দু আছে বি, একটা বিন্দু আছে সি, আর একটা বিন্দু আছে হচ্ছে গিয়ে ডি, চারটা বিন্দুর স্থানাঙ্কের মধ্যে এই ডি বিন্দুর স্থানাঙ্কটাই আমরা ডিটারমাইন করতে চাই। তাহলে খেয়াল করে দেখো তো, আমাদের এটার ক্ষেত্রে কি, এই স্ট্রাকচারের ক্ষেত্রে ও বিন্দুটা কিন্তু মধ্যবিন্দু, মানে এসি রেখার মধ্যবিন্দু। আমরা কিন্তু মধ্যবিন্দুর ফর্মুলা পড়ে আসছি, মধ্যবিন্দু কিন্তু আমরা জানি। খেয়াল করে দেখো তো, এই মধ্যবিন্দু ও বিন্দুর ক্ষেত্রে মধ্যবিন্দুটা কিভাবে বের করব, এই দুইটার যোগফল ডিভাইডেড বাই 2, এভারেজ করা। মধ্যবিন্দু বের করা তো জানি, দুইটা যোগফল, দুইটা কোণার যে দুইটা শীর্ষ থাকে বা দুইটা শীর্ষ থাকে তাদের যোগ ডিভাইডেড বাই 2। তো দেখো এখানে আছে x1, এখানে আছে x3, তাহলে যোগ করব x1 প্লাস x3 ডিভাইডেড বাই হচ্ছে 2, আর y1 প্লাস y3 ডিভাইডেড বাই হচ্ছে 2। এটা হচ্ছে একটা স্থানাঙ্ক। ঠিক একইভাবে এই দুই শীর্ষ মানে এই কর্ণ নিয়ে যদি কাজ করো, তখন তোমার এটা কি হবে, x2 প্লাস x, মানে x প্লাস x2 লিখতে পারো, x প্লাস x2 বাই 2, আর এটা হচ্ছে গিয়ে y2 প্লাস হচ্ছে y ডিভাইডেড বাই হচ্ছে 2। এটা হচ্ছে আমাদের ও বিন্দুর স্থানাঙ্ক। সবাই একটু খেয়াল করে দেখো তো, এইখানে আমরা ও বিন্দু এটা বের করছি কার সাপেক্ষে, এসি কর্ণ দিয়ে, আর এটা বের করছি হচ্ছে আমরা বিডি কর্ণ দিয়ে। খেয়াল করো, ও বিন্দুর স্থানাঙ্ক, ও বিন্দুটা কিন্তু সামান্তরিকের ক্ষেত্রে ও বিন্দুটা কিন্তু আমাদের মধ্যবিন্দু, আর মধ্যবিন্দুর বেলায় স্থানাঙ্ক কিভাবে বের করব, দুইটা শীর্ষের যোগফল বাই 2, কোটির বেলায়ও তাই। এবং এই দুইটা বিন্দুর স্থানাঙ্ক কিন্তু একই, কেন, কারণ বিন্দু তো একটাই, ও বিন্দু তো একটাই। তার মানে এখানে বলতে পারো যে এই দুইটা বিন্দু আলাদা বিন্দু হতে পারে না, মানে এই ভুজ আর এই ভুজ কিন্তু সেম, এই কোটি আর এই কোটি সেম। তার মানে কিন্তু এখান থেকে আমরা লিখতে পারি, যেহেতু ও বিন্দুটা অভিন্ন বিন্দু, তার মানে আমাদের ভুজ এই যে x1 প্লাস হচ্ছে x3 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু হচ্ছে তোমার এই ভুজটা কত, x প্লাস x2 ডিভাইডেড বাই হচ্ছে 2। তার মানে এই টু হচ্ছে ক্যান্সেল আউট। তাহলে এখানে ক্যালকুলেশন করলে x1 প্লাস x3 ইকুয়ালস টু হচ্ছে x প্লাস x2। তাহলে এই জায়গা থেকে আমরা x এর মান যদি বের করতে চাই, তাহলে কি আসবে, x1 প্লাস x3, এই x2টা ওই পাশে গেলে মাইনাসের x2। তার মানে কিন্তু আমাদের ক্যালকুলেশন শেষ, x ইকুয়ালস টু এই যে এটা চলে আসলো। আবার
এটাই আমরা সূত্র হিসেবে আসলে পরবর্তীতে ব্যবহার করব। আবার কোটি, এই দুইটা কোটিও সেম, কেন ও বিন্দু একটাই তাই, এই দুইটা কোটিও সেম। তাহলে y1 প্লাস y3 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু হচ্ছে তোমার y2 প্লাস y ডিভাইডেড বাই 2, এই টু ক্যান্সেল আউট। তাহলে এখান থেকেও কিন্তু একই কথা, y ইকুয়ালস টু কত পাবো, y1 প্লাস y3 মাইনাস হচ্ছে y2, মাইনাস হচ্ছে y2। খেয়াল করে দেখো তো ভাইয়া, আমাদের দুইটা সূত্র কিন্তু চলে আসলো, মানে ইকুয়েশন চলে আসলো। এই দুইটা ইকুয়েশনের কিন্তু আমাদের এই এক্স আর ওয়াই, যেটা ডি বিন্দু, এই ডি বিন্দুর স্থানাঙ্কই আমি চাচ্ছিলাম। ডি বিন্দুর এক্স হচ্ছে ভুজ, ডি বিন্দুর ওয়াই হচ্ছে কোটি। কিভাবে বের করব? খুব শর্টকাটে মনে রাখা যায়, খুব শর্টকাটে মনে রাখা যায় যে x1 x3 যোগ x2 বিয়োগ y1 আর y3 যোগ y2 বিয়োগ। এটা কিভাবে মনে রাখবো? এটা মনে রাখার টেকনিক হচ্ছে আমরা কাছের দুইটার স্থানাঙ্ক, খেয়াল করো, এই দুইটাকে কাছের স্থানাঙ্ক বলবো। এই কাছের স্থানাঙ্ক দুইটা যোগ করব, দূরেরটা থেকে সাবট্রাক্ট করব, মানে এই দুইটা যোগ এটা থেকে বিয়োগ, এই দুইটা যোগ করব এটা থেকে বিয়োগ করব, তাহলে আমাদের ভুজ পাবো। কোটির বেলাও একই কথা, কোটির বেলাও এই দুইটা কোটি, এই দুইটা কাছের কোটি বলবো আর কি, ইন এসেন্স যে আমরা একই কর্ণের দুইটা পাশে কোটি, তাই এই দুইটা কোটিকে বলবো কাছের কোটি আর এটাকে বলবো দূরের কোটি। তাহলে এই দুইটা যোগ হবে, এটা থেকে সাবট্রাক্ট হবে, তাই তো হচ্ছে y1 আর y3 যোগ y2 সাবট্রাক্ট। এই যে y1 আর y3 যোগ y2 হচ্ছে সাবট্রাক্ট। খেয়াল করে দেখো, একদম সিম্পল একটা কনসেপ্ট দ্বারা করানো, যেটা আমাদের রিটেনের জন্য যেভাবে তোমরা ম্যাথগুলো করতা, সেই ম্যাথগুলো থেকেই, সেই ম্যাথের প্রসিডিউর বা সেই ম্যাথের যে প্রসেস, সেখান থেকেই কিন্তু আমরা একটা ফর্মুলা ধরে নিয়ে আসছি যে আমাদের অজানা যে কোনো চতুর্ভুজের ক্ষেত্রে, সামন্তরিকের ক্ষেত্রে তো সেটা বললাম, কিন্তু যে কোনো চতুর্ভুজে রম্বস, বর্গ, আয়তক্ষেত্র, যে কোনো চতুর্ভুজের ক্ষেত্রে কিন্তু আমাদের এই শর্টকাট টেকনিকটা খাটবে, যে আমরা কাছের দুইটা ভুজ যোগ করে দূরেরটা থেকে বিয়োগ করব, আর সেই কোটির বেলাও সেম, কাছের দুইটা যোগ করে দূরেরটা থেকে বিয়োগ করব। তাহলে ভুজের বেলায় x1 আর x2 যোগ x3 যোগ করে x2 সাবট্রাক্ট করব, y1 আর y3 যোগ করে y2 সাবট্রাক্ট করব। কাছের দুইটা যোগ করে দূরেরটা থেকে বিয়োগ, কাছের দুইটা যোগ করে দূরেরটা থেকে বিয়োগ, তাই এখানে নির্দেশ করছে। মোটামুটি হোপফুলি সবাই বুঝতেছে, কারো কোনো কনফিউশন থাকার কথা না। এটা একদমই বেসিক একটা শর্টকাট বা বেসিক একটা ফরম্যাট বলতে পারো। তো এই চতুর্থ আমরা লিখে রাখি যে চতুর্থ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নির্ণয়ের টেকনিক এটা, চতুর্থ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নির্ণয়, চতুর্থ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নির্ণয়, বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়, চতুর্থ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নির্ণয়। মোস্ট প্রবলি কারো কোনো কনফিউশন থাকার কথা না। এটাও আমরা আরও একটা মেথডে করতে পারবো। আমরা মাত্র যে মেথডটা একটু আগে এতক্ষণ ধরে যেই অনেকগুলো ম্যাথ করলাম যেই মেথডে, ওই মেথডেও আসলে এটা করা যাবে এবং আমরা করব, একটু পরেই করব। তো সবাই একটু খেয়াল করো, এটা আমরা শিখে আসলাম। ওকে, ডান। তাহলে আবার একবার বলি, এক্স ইকুয়াল টু কত, কাছের দুইটা ভুজ যোগ দূরেরটা বিয়োগ, কোটির বেলায়ও কাছের দুইটা কোটি যোগ দূরেরটা বিয়োগ। আমরা ম্যাথ করতেছি, প্রথম ম্যাথ এমসিকিউ নাম্বার 34, এমসিকিউ নাম্বার 34। খেয়াল করে দেখো, এইটার বেলায় একই কথা, যে ভাইয়া পি কিউ আর এস, আর এই যে এটা অজানা মান, আরটা দেওয়া নাই, পি কিউ আর এস। তাহলে খেয়াল করি, আমরা যে কোনো একটা স্ট্রাকচার, মানে তোমরা তো এমসিকিউ করতে গেলে এরকম স্ট্রাকচার যে আঁকতে হবে খাতায় তা না, আমি এখানে দেখানোর স্বার্থে তোমাদেরকে স্ট্রাকচারগুলো একটু মানে এঁকে দেখানোর চেষ্টা করতেছি। তোমরা না আঁকলেও কিন্তু কোনো সমস্যা নেই। খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো সবাই, এমসিকিউর বেলা যত শর্টকাটে টাইম সেভ করে করতে পারো। এটা পি বিন্দুর স্থানাঙ্ক, পি বিন্দুর স্থানাঙ্ক কত, 2,5। কিউ বিন্দুর স্থানাঙ্ক, কিউ বিন্দুর স্থানাঙ্ক কত, 5, হচ্ছে 9। পি কিউ আর, আর হচ্ছে জানি না, আর এস এর স্থানাঙ্ক কত, 6, হচ্ছে 8, 6,8। খেয়াল করো, মাত্র আমরা কি শিখে আসছি, অজানা যে কোনো শীর্ষের স্থানাঙ্ক আর বের করার যে টেকনিকটা, সেই আর বের করার টেকনিক, আর এর মধ্যে দুইটা মান থাকবে, একটা ভুজের মান, একটা কোটির মান, মাত্র শিখে আসছি। কাছের দুইটা যোগ করব, দূরেরটা বিয়োগ করব। তাহলে এই একই কর্ণের, এই যে দেখো এই কর্ণের এই দুইটা স্থানাঙ্ক কি কাছের স্থানাঙ্ক বলবো, আর এটা কি দূরেরটা বলবো। তাহলে খেয়াল করে দেখো তো, এই দুইটা বলবো কাছের, 6 আর 5 কি কাছের, আর 2 কি দূরের স্থানাঙ্ক। তাহলে খেয়াল করে দেখো তো এটা বুঝে কিনা। 5 আর 6 যোগ করব, 6 যোগ হচ্ছে 5, দূরেরটা সাবট্রাক্ট করব, -2। কোটির বেলায়ও তাই, কাছের মানে কাছের দুইটা বা একই কর্ণের দুইটা যোগ করব, 8 আর 9 যোগ করব, 8 আর 9 যোগ করব, বিয়োগ করব কত, এই দূরেরটা মানে -5। আমি একবার আবার এখানে বলার চেষ্টা করি, এই কর্ণের ক্ষেত্রে এই কাছের দুইটা যোগ দূরেরটা বিয়োগ, তাহলে এই স্থানাঙ্ক ভুজ পেয়ে যাব। কোটির বেলাও সেম, এই 8 আর 9 এই দুইটা যোগ করব, দূরেরটা বিয়োগ করব, তাহলে কোটি পেয়ে যাব। তাহলে খেয়াল করে দেখো এখানে কত আসতেছে, 5 আর 6 কত, 11, 11 থেকে 2 সাবট্রাক্ট করলে, 11 থেকে 2 সাবট্রাক্ট করলে হচ্ছে 9, এটা হচ্ছে একটা অ্যান্সার। আর 9, 10, 9 দুগুণে 18, 17 থেকে 12 সাবট্রাক্ট করলে হচ্ছে 12, তার মানে অ্যান্সার হচ্ছে গিয়ে কত আমাদের 9, 12।
মোস্ট প্রবলি সবাই বুঝছি, কারো কোনো কনফিউশন থাকার কথা না। আমাদের একদম বেসিক একটা ম্যাথ ছিল যেটা আমরা শর্টকাট টেকনিক দিয়ে শর্টকাট একটা ফর্মুলা দিয়ে করে ফেলছি। আমাদের চতুর্থ শীর্ষবিন্দু ঋণাঙ্ক একটা স্ট্রাকচার ছিল, যে স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি ছিল একটা রম্বস। সেই রম্বসের বেলায় আমাদের পি কিউ এস দেওয়া ছিল, আমরা আর বের করে ফেলছি এই শর্টকাট সূত্র দিয়ে। এবার আসো, এই ম্যাথটাই আমরা যদি আগের মতো করে করতাম, মেথড 2 তে করতাম, দেখো তো তাহলে কিভাবে করতাম। মেথড 2 সবাই একটু দেখো, মেথড 2 তে যদি করতাম, আগের যেই শর্টকাটটা শিখে আসছি সেই শর্টকাট অনুসারে আমরা এটাকে মেথড 2 লিখলাম, মেথড 2। তাহলে এটা হচ্ছে আমাদের পি, এটা হচ্ছে আমাদের পি, এটা হচ্ছে আমাদের কিউ, এটা হচ্ছে আমাদের আর, আর এটা হচ্ছে আমাদের এস, পি কিউ আর এস। তো পি বিন্দুর স্থানাঙ্ক কত ছিল জানো? বলার চেষ্টা করতেছি যে ভুজের পরিবর্তন যতটুকু হয়, কোটির পরিবর্তন যতটুকু হয় সমান্তরাল রেখার ক্ষেত্রে বা সমান দৈর্ঘ্যের রেখার ক্ষেত্রে বা সমান অনুপাতের রেখার ক্ষেত্রে ওই অনুপাতে ভুজের আর কোটির পরিবর্তনটা হয়। তোমার যদি সমান দৈর্ঘ্য হয় তাহলে তো ওই অনুপাত অনুযায়ী চেঞ্জ হবে, যেই অনুপাতে তোমার ভুজের পরিবর্তনটা চেঞ্জ হচ্ছে আর যেই অনুপাতে তোমার কোটির পরিবর্তনটা চেঞ্জ হচ্ছে। খেয়াল করে দেখো তো এই জায়গাটুকুতে, এই জায়গাটুকুতে এইভাবেই বলা যায় যে খেয়াল করে দেখো 2 থেকে 5 কতটুকু সরে গেল, 2 থেকে 5। তুমি বলবা যে ভাই বাড়ছে, কতটুকু বাড়ছে? 2 এর সাথে আপনি 3 যোগ করলে 5 পাবেন, 3। তার মানে ভুজের ডিসপ্লেসমেন্টটা বা ভুজের সরে যাওয়াটা, আমরা তো জানি যে এই দৈর্ঘ্য আর এই দৈর্ঘ্য কি তোমার সমান, মানে দৈর্ঘ্য কিন্তু সমান, রম্বসের বেলায় এই দৈর্ঘ্য আর এই দৈর্ঘ্য কিন্তু সমান। তাহলে 2 থেকে 5 কতটুকু সরে গেল? 2 থেকে 5 +3 সরে গেল। তাহলে তোমরা এই জায়গাটাও কতটুকু সরবে? +3 সরে যাবে ভুজের বেলায়। তাহলে ভুজের বেলায় যদি +3 সরে যায়, ভুজের বেলায় যদি +3 সরে যায়, তাহলে 6 সাথে 3 যোগ করলে 6 7 8 9। দেখো বুঝছো কিনা? আবার বলি, 2 থেকে 5 কতটুকু ইনক্রিমেন্ট হলো? +3 ইনক্রিমেন্ট হলো। তাহলে 6 সাথে +3 ইনক্রিমেন্ট করলে 9। এবার কোটির বেলায় বলো তো, কোটির বেলায় 5 থেকে 9, 5 থেকে 9, তাহলে বাড়লো, কত বাড়লো? +5 বাড়লো, সরি +4 বাড়লো, +4 বাড়লো, +4 বাড়লো, 5 আর 4 হচ্ছে 9, +4 বাড়লো। তাহলে এইখানেও তোমার +4 বেড়ে যাবে, দ্যাটস ইট। +4 যদি বেড়ে যায় তাহলে কত? 8 এর সাথে 4 যোগ করলে হবে 12, যেটা তোমার একটু আগেও অ্যান্সার বের হয়েছিল মেথড 1 এ 9,12। হোপফুলি বুঝতেছি, কারো কোনো কনফিউশন থাকার কথা না। এই জায়গাটা কিন্তু দৈর্ঘ্য সেম, তাই রেশিও সেম। এখানে 3 বাড়তেছে 3 বাড়বে, 4 বাড়তেছে 4 বাড়বে, শেষ। পরের ম্যাথে আসে, একই টাইপের ম্যাথ। এবার এ বি সি ডি একটা আয়তক্ষেত্র, যেটা 3টা শীর্ষবিন্দু, চতুর্থ শীর্ষবিন্দু বের করতে হবে। তো তোমরা এই ধরনের ম্যাথ আশা করি পারবা। এমসিকিউতে এই ধরনের ম্যাথ চলে আসলে খুব কঠিন কিছু না, একদমই ইজি ব্যাপার, ইজি ম্যাথ। এখানে তোমরা সুন্দর মতো একটা স্ট্রাকচার আঁকবা। এটা কি? আয়তক্ষেত্র। ওকে, আয়তক্ষেত্র আঁকো। এটা একটা আয়তক্ষেত্র। তোমরা এরকম রিটেনের জন্য কিন্তু এই ধরনের ম্যাথ অনেক অনেক ইম্পর্টেন্ট, আর এমসিকিউর জন্য তো আমরা করতেছি। এ বি সি ডি, এ কত? 3,2, বি সেটাও গিভেন, সেটা কত? 2, -1, সি সেটাও দেওয়া আছে 8, -3, আর ডি কি দেওয়া আছে? না, ডি দেওয়া নেই, ডি ডিটারমাইন করতে হবে। তাহলে কি তোমরা কিন্তু দুই মেথডেই করতে পারো, যে কোনো মেথড অ্যাপ্লাই করে করতে পারো। কেউ চাইলে মেথড 1, কেউ চাইলে মেথড 2। মেথড 1 থেকে একদমই সূত্র ফর্মুলা বেস। আমরা যদি চিন্তা করি x, y বের করব, তাহলে কিভাবে বের করব? ডি এর x, y, x আর y। খেয়াল করে দেখো তো x আর y কিভাবে বের করব? কাছের দুইটা যোগ, দূরেরটা বিয়োগ, কাছের দুইটা ভ্যালু যোগ হবে, 8 আর 3 যোগ হবে, 8 + 3 যোগ করলাম, দূরের 2 বিয়োগ হবে, 8 9 10 11, 11 থেকে 9 গেলে, সরি 11 থেকে 2 গেলে 9। এবার y এর বেলায় কাছের দুইটা যোগ, 2 আর -3 যোগ হবে, 2 - 3, দূরেরটা বিয়োগ, -1, -1, দূরেরটা কিন্তু বিয়োগ, এই যে দূরেরটা বিয়োগ করব। তো 2 আর -3 যোগ করছি আর এটা বিয়োগ করছি, তাহলে এটা ক্যালকুলেট করলে কত? এটা ক্যালকুলেট করলে কিন্তু আসবে 0। তাহলে 9,0 আমাদের অ্যান্সার 9,0। হোপফুলি সবাই বুঝতেছি, কারো কোনো কনফিউশন থাকার কথা না, একদমই সিম্পল ধাঁচের ম্যাথ। তোমরা ঠান্ডা মাথায় এই ধরনের ম্যাথ আসলে এমসিকিউতে তাড়াতাড়ি অ্যান্সার করে ফেলতে পারবা, যে কোনো একটা টেকনিক মেথড 1 বা মেথড 2 যে কোনো প্রসেসে করতে পারবে। চলে যাচ্ছি আমাদের পরের কনসেপ্টে। আচ্ছা, পরের কনসেপ্টে আসলে ভরকেন্দ্রের কনসেপ্ট, যেটা আগের লেকচারে আলোচনা হয়ে গেছিল, তো এটা আমরা স্কিপ করতেছি আপাতত। ভরকেন্দ্র আমরা করে ফেলছি। আসো আমাদের নতুন টপিক ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা। আমরা কিন্তু জানি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অনেকগুলো ফর্মুলা কিন্তু তোমাদের 9 10 এইচএসসিতে অনেকগুলো ফর্মুলা। এটা হচ্ছে সমবাহু, সমদ্বিবাহু, মানে বিভিন্ন স্ট্রাকচারে ত্রিভুজের জন্য যে ধরনের ক্ষেত্রফলের সূত্র ডিরেক্ট সেগুলো রয়েছে। আবার তোমার স্থানাঙ্ক দিয়েও কিন্তু 9 10 এক ধরনের ফর্মুলা, আবার এইচএসসিতে মোটামুটি নির্ণায়কের ফর্মের আকারে একটু পরিবর্তন আছে। তো খেয়াল করে দেখো,
আমাদের এখনকার নতুন কনসেপ্ট, নতুন থিওরি, যে ত্রিভুজের ক্ষেত্রফল ডিটারমাইন করতে হবে। থিওরি নাম্বার 6, ত্রিভুজের ক্ষেত্রফল। তো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় 1 2 3 4 5 6 আরও চাইলে লিখা যায়, যেমন আমরা লিখবো একটু পরে লিখবো না। ত্রিভুজের ক্ষেত্রফল বের করার যে ফরম্যাটটা, এটা কিন্তু আমাদের একদম এইচএসসিতে নির্ণায়কের যে আকৃতিটা 3/3 বা থার্ড অর্ডার একটা নির্ণায়ক, থার্ড অর্ডারের একটা নির্ণায়কের স্ট্রাকচার অনুযায়ী ডেল মানে ক্ষেত্রফল, এখানে প্রত্যেকটা জায়গায় ডেল মানে ক্ষেত্রফল, এবং ডেল ইকুয়ালস টু কত, হাফ x1 y1 x2 y2 x3 y3 1 1 1। এটার আলোচনা না করে এই ফরম্যাটে চাইলে তুমি ম্যাথ করতে পারো, স্থানাঙ্ক শীর্ষের তিনটার স্থানাঙ্ক বসাবা, আর এটা 1 1 দিয়ে থার্ড অর্ডার ফিল আপ করার জন্য 1 1 দিতে হয়, এবং এটা বিস্তার করে দিলে ক্ষেত্রফলের ভ্যালু চলে আসবে। এটা থার্ড অর্ডার দিয়ে মানে 3/3 স্ট্রাকচারে, আর এটা কিন্তু জাস্ট একটা ডিগ্রি কমানো মানে সেকেন্ড অর্ডার, এটা কিন্তু সেকেন্ড অর্ডার স্ট্রাকচার, মানে বলতে পারো এটা সেম থিং, একই ব্যাপার স্যাপার। এটা আমাদের থার্ড অর্ডারের নির্ণায়ক ডিটারমাইন করতে একটু ঝামেলা হয় সচরাচর, আমার মনে হয় তার চেয়ে সেকেন্ড অর্ডারটা বেশি ইজি। আমরা এটা ব্যবহার করতে পারি যে সেকেন্ড অর্ডারের যে নির্ণায়কের ফরম্যাটটা, যেটাকে হাফ দিব 1 2 2 3, মানে এখানে 1 2 যেটা দিয়ে শেষ হবে সেটা দিয়ে আবার শুরু 1 2 2 3 3 1। তো এই স্ট্রাকচারটা কিন্তু ফলো করতে পারি। আগে একটা হাফ দিব 1 2 2 3 3 1, মানে 1 দিয়ে শুরু 1 দিয়ে শেষ, অনেকটা 9 10 এর স্ট্রাকচার। যেমন এই যে এটা কিন্তু আমাদের 9 10 এর, তোমরা জানো এই যে এই স্ট্রাকচারটা লাস্টের যে স্ট্রাকচারটা, এটা কিন্তু আমরা 9 10 এ পড়ে আসছি। তো চাইলে তোমরা এটা ইউজ করতে পারো, থার্ড অর্ডার ইউজ করতে পারো, সেকেন্ড অর্ডারে এই স্ট্রাকচার ইউজ করতে পারো, বা এই ফরম্যাটটাও ইউজ করতে পারো যেটা 9 10 এ ছিল। এই ফরম্যাটে কি ছিল, হাফ ছিল x1 x2 x3 আবার x1 y1 y2 y3 আবার y1, এই স্ট্রাকচার অথবা এই স্ট্রাকচার অথবা এটা। আমি প্রেফার করি এটা ইউজ করতে, এটা আমার জন্য বেশি কনভিনিয়েন্ট মনে হয়, ইজি মনে হয়। হাফ দিব 1 2 মানে x1 y1 x2 y2 1 2 2 3 3 1, দ্যাটস ইট। এবার আসো, আমাদের 9 10 এ কিন্তু আরো কিছু টুকটাক ফর্মুলা ছিল ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের। যে ত্রিভুজের ক্ষেত্রফল বের করার যে সূত্রটা, একদম ভূমি উচ্চতা দেওয়া থাকলে হাফ ভূমি ইনটু উচ্চতা, মোটামুটি জানো। দেখো তো এই ব্যাপারটা তোমাদের মনে আছে কিনা, যে কোনো একটা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমরা যে কোণ তার বিপরীত বাহুটাকে কিন্তু তার ছোট হাতের স্ট্রাকচার মানে ভ্যালু দিয়ে ডিনোট করতো বা পরিচয় করতো। যে এটা যদি এ কোণ হয় তাহলে তার বিপরীত বাহুটা হবে ছোট হাতের এ, এটা বি কোণ হলে এটা ছোট হাতের বি, এটা সি কোণ হলে এটা ছোট হাতের সি। খেয়াল করে দেখো, ছোট হাতের সি। এবার খেয়াল করো এই জায়গাটাই খেয়াল করো, এই জায়গাটাই আমাদের হাফ ভূমিগুণ উচ্চতা, এই ফর্মুলাটা বোঝানোর জন্য উচ্চতা দিলাম। খেয়াল করো এটা উচ্চতা দিলাম। বোর্ডের দিকে তোমরা তাকাও, যে এখানে আমরা 2 নাম্বার ফর্মুলাটাকে লিখছি, ডেল মানে ক্ষেত্রফল, ক্ষেত্রফল ইকুয়ালস টু হাফ বেস ইনটু হাইট, ভূমি ইনটু উচ্চতা। বেস কত, এখানে ধরো হচ্ছে এটা বেস, এটা এ, আর উচ্চতা ধরো হচ্ছে গিয়ে এইচ, তাহলে হাফ এ ইনটু এইচ। অ্যাকচুয়ালি তোমরা এটাকে লিখতে পারো হাফ এ ইন্টু এইচ, হাফ এ ইন্টু এইচ। তো যাই হোক, এটা একই ফর্মুলা, হোপফুলি বুঝতেছো, কারো কোনো সমস্যা হওয়ার কথা না। এটা হাফ বেস ইন্টু হাইট, বা বেস হচ্ছে তোমার এখানে এ চিত্র অনুযায়ী, আর হাইটটা হচ্ছে এইচ। এবার আসো, এই বিটা হবে না আর কি। এবার দেখো, এটাও কিন্তু আমাদের 9 10 এ ছিল, 9 10 এ ছিল ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের আরও একটা সূত্র। তো আমরা যতগুলো ফর্মুলা আছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের, সবগুলো সূত্র কিন্তু দেখে ফেলবো। তো দেখো তো, ফোর্থ যে ফর্মুলাটা, ডেল ইকুয়ালস টু হাফ এ বি ইন্টু সাইন সি, তোমাদের কি মনে আছে কিনা যে আমাদের যে কোনো একটা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে অ্যাডজাসেন্ট বা সংলগ্ন বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হতো কি, হাফ ওই দুই বাহুর গুণফল মাল্টিপ্লাই সাইন ওই দুই বাহুর অন্তর্ভুক্ত যে কোণ সেই কোণটা। খেয়াল করে দেখো তো মনে আছে কিনা, আমি তোমাদেরকে এখানে একটু রিভিউ করি। ধরো এটা তোমার দুটা বাহু, এ বাহু বি বাহু, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হইতো হাফ এ ইন্টু বি মাল্টিপ্লাই তাদের অন্তর্ভুক্ত কোণ, তাদের অন্তর্ভুক্ত কোণ তো সি, তার মানে এটা সাইন সি। তুমি যদি এটা চিন্তা করো এ আর সি, তখন যেন কি হইতো, এ আর সি, তখন হাফ অ্যাডজাসেন্ট বাহু বা সংলগ্ন বাহু হচ্ছে এ সি, আর তাদের অন্তর্ভুক্ত কোণ কোনটা, সাইন বি, এটা সাইন বি। আবার এটার বেলা কি হইতো, অ্যাডজাসেন্ট বাহুগুলোকে হাফ বি ইন্টু সি ইন্টু হচ্ছে গিয়ে সাইন এ ইন্টু হচ্ছে সাইন এ। সো আলটিমেটলি কি, দুই বাহু আর একটা কোণ, এটা হচ্ছে দুই বাহু এবং তাদের সংলগ্ন কোণ। খেয়াল করে দেখো তো, আমি ফর্মুলাগুলো এখানে একটু ছোট করে লিখে দিচ্ছি। অলরেডি তো একটা লেখা আছে হাফ এ বি ইন্টু সাইন সি, আরেকটা কি লিখতে পারবো, হাফ একটা কাজ করি আমরা, সাদা দিয়ে লিখে দিচ্ছি। আচ্ছা, আরেকটা ক্ষেত্রফল কি হবে, হাফ দিব হাফ ইন্টু হচ্ছে এ বি ইন্টু সাইন সি, এ বি ইন্টু সাইন সি। খেয়াল করো এ বি ইন্টু সাইন সি, এটা গেল। এবার এসি, যখন তুমি এসি নিবা তাহলে এসি ইন্টু হচ্ছে সাইন বি, হোপফুলি বুঝছো। আবার আরেকটার ক্ষেত্রে হাফ, যদি এটা নাও এ বাহু আর এ বাহু নাও, তাহলে তাদের অন্তর্ভুক্ত কোণ কিন্তু এ, তো হাফ বিসি ইন্টু হচ্ছে সাইন এ। মোস্ট প্রবলি সবাই বুঝছো, এই তিনটাই কিন্তু ক্ষেত্রফলের সূত্রে ইউজ করতে পারবো, যখন যে বাহুর দৈর্ঘ্য তাদের সংলগ্ন বা অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকবে তখন সেই সূত্রটা দিয়ে দেবো। এবার আসো, এটা কিন্তু 9 10 এ ছিল। আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতাম ইউজিং হচ্ছে তোমার পরিসীমা, এই এস মানে অর্ধ পরিসীমা, এটা মনে হয় জানো, এই এস মানে হচ্ছে অর্ধ পরিসীমা। আর পরিসীমা যে ব্যাপারটা সেটা কি, 2ac ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি, পরিসীমা, অর্ধ পরিসীমা, এটা জানার কথা, অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা।
অর্ধ পরিসীমা। আবার একটু লিখে দিতেছি, অর্ধ পরিসীমা। একটু প্রবলেম করতেছে, ওয়েট। আচ্ছা, অর্ধ পরিসীমা দেখো, আচ্ছা এটা একটু ঠিকঠাক হয়ে নেক, দাঁড়াও একটু ওয়েট করি। অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা। ওকে, মোটামুটি সবাই বুঝতেছি মনে হয় যে এটা 9-10-এ ছিল আমাদের এই ফরম্যাটটা, 9-10-এ এই ফরম্যাটটা আমাদের এইচএসসি না, এটা এই ফরম্যাটটা আমাদের 9-10-এর ফরম্যাট। খেয়াল করো এটা কিভাবে ক্ষেত্রফল বের করব, এস দিয়ে অর্ধ পরিসীমা বের করব, ত্রিভুজে 3টা বাহুর যোগফল ডিভাইডেড বাই 2। অর্ধ পরিসীমা যেভাবে বের করে মানে টুয়াইস এস, আমরা তো এমনিতে জানি যে টুয়াইস এস পুরো যে পরিসীমাটা সেটা হচ্ছে বাহুগুলার যোগফল, বাহুগুলার যে দৈর্ঘ্য সেই দৈর্ঘ্যের হচ্ছে যোগফলটা ইউজ করতে হয়। এটা হচ্ছে আমাদের টুয়াইস এস ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস সি। খেয়াল করে দেখো, টুয়াইস এস ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি, তাহলে এস ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2। অ্যান্ড ক্ষেত্রফল কিভাবে বের করবো, ডেল ইকুয়াল টু রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, এ বি সি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য। আর এটা তো 9-10-এ ছিল, এই দুটাই কিন্তু আমাদের 9-10-এর ফরম্যাট বলতে পারো। আচ্ছা, আরও কিছু ফর্মুলা যদি আমরা দেখি, আমাদের ফর্মুলা নাম্বার গেল কত, 6, আমরা ফর্মুলা নাম্বার লিখতেছি 7। খেয়াল করে দেখো তো 7, আমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের কথা তোমাদের মনে আছে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের যে সূত্রটা, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 এ স্কোয়ার। সমবাহু ত্রিভুজের, এ হচ্ছে বাহু, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 এ স্কোয়ার। 7-এর পরে 8, আরও একটা সূত্র লিখে দিচ্ছি, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, তোমাদের মনে আছে কি না, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল b/4, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, খেয়াল করো সমদ্বিবাহু b/4 মাল্টিপ্লাই √4 a স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার। তো খেয়াল করো এই ফর্মুলাগুলো কিন্তু তোমাদের কাজে লাগবে, এই ফর্মুলাগুলো তোমাদের কাজে লাগবে, যে কোনো জায়গায় আমাদের এই ফর্মুলাগুলো সচরাচর লাগে। তো আবার একবার শুরু করি। ওকে, আমরা শুরু করব। একটু খেয়াল করে দেখি, যারা যারা লাইভ ক্লাস জয়েন হয়ে আসো তারা একটু দেখো, সবাই একটু খেয়াল করো। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কিন্তু জানি। আমাকে একটু রেসপন্স করো, যারা ক্লাস করতেছো তাদের মধ্যে থেকে একটু রেসপন্স করো। আর এমনিতে সবাই আশা করি জানি এই প্রবলেমগুলা বা এই ক্যালকুলেশনগুলা বা এই সূত্রগুলা, একদম সোজাসাপটা ফর্মুলা। যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল একটু মনে রেখো, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 a স্কোয়ার, আর সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে b/4 মাল্টিপ্লাই √4 a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দ্যাটস ইট। এই ফর্মুলা দুটো একটু মনে রেখো। তাহলে আমাদের কিন্তু অনেকগুলো ফর্মুলা হলো ত্রিভুজের ক্ষেত্রফল বের করা, 1 2 3 4 এরকম প্রায় অনেকগুলা লিখে ফেলছি, 8টা। আমরা বহুভুজের কথা যদি চিন্তা করি, এখন আসো বহুভুজের ক্ষেত্রফল, স্থানাঙ্ক দেওয়া থাকলে আমরা এখানে একটা স্ট্রাকচার লিখে রাখি যে বহুভুজের ক্ষেত্রফল আমাদের 9-10-এও ছিল, এইচএসসিতে ইন্টারেও আমাদের আছে। বহুভুজের ক্ষেত্রফল, খেয়াল করে দেখো, বহুভুজের ক্ষেত্রফল। তো বহুভুজের ক্ষেত্রফলের ব্যাপারে যে স্ট্রাকচারটা ফলো করতে হয় সেটা একদম আমাদের বলতে পারো যে এই ইন্টারের যেই সেকেন্ড অর্ডারের ফরম্যাটটা, এটা ইউজ করলে বেটার। তো আমরা বহুভুজের ক্ষেত্রফলের মধ্যে আমরা ধরো চতুর্ভুজ চিন্তা করি, আপাতত চতুর্ভুজ নিয়ে লিখে দেই। চতুর্ভুজের বেলায় সো সেই চতুর্ভুজের বেলায় আমাদের 4টা শীর্ষের স্থানাঙ্ক দেওয়া থাকবে। তো 4টা শীর্ষ, একটা শীর্ষ হচ্ছে এ, যেটা হচ্ছে x1, 4টা শীর্ষ, একটা হচ্ছে এ x1, হচ্ছে y1, বি হচ্ছে আমাদের x2, y2, সি হচ্ছে আমাদের x3, হচ্ছে y3, অ্যান্ড ফাইনালি আমাদের ডি বিন্দুর স্থানাঙ্ক, এটাও ধরো গিভেন, ডি হচ্ছে গিয়ে আমাদের x4, y4। তুমি চাইলে ষড়ভুজ, পঞ্চভুজ, যে কোনো ভুজের ক্ষেত্রেই একই ফরম্যাট ইউজ করতে পারো। তাহলে আমাদের চতুর্ভুজের ক্ষেত্রফল ডেল ইকুয়ালস টু, ক্ষেত্রফলের ফরম্যাটটা কি একদম আমার আগের ফরম্যাটটাই, আগের প্যাটার্নটাই ফলো করব। কোনটা? সেকেন্ড অর্ডারটা, 1 2 2 3 3 1, এটা এবার কি হবে 1 2 2 3 3 4 4 1, মানে একদম এই সেকেন্ড অর্ডারের ফরম্যাটটাই আমরা ব্যবহার করব। এইখানে হচ্ছে x1 y1, এখানে হচ্ছে x2 y2, দেন হচ্ছে প্লাস দিয়ে x2 y2, খেয়াল করো x2 y2 প্লাস দিয়ে
প্লাস দিয়ে দেন হচ্ছে x2 y2 দেন হচ্ছে x3 y3 দেন আবার প্লাস দিয়ে x3 y3 মানে যেটা দিয়ে শেষ আর কি 1 2 2 দিয়ে শেষ 2 দিয়ে শুরু 3 দিয়ে শেষ 3 দিয়ে শুরু x4 y4 প্লাস হচ্ছে x4 y4 অ্যান্ড শেষ হবে আবার 1 1 দিয়ে আবার 1 1 দিয়ে শেষ হবে x1 y1 দ্যাটস ইট। এইটুকু কিন্তু আমাদের ফর্মুলার ফরম্যাট। সবাই একটু খেয়াল করে দেখো এই ফর্মুলার ফরম্যাটটাকে আমাদের চতুর্ভুজের জন্য একটা হাফ কিন্তু দিতে হবে। খেয়াল রেখো প্রত্যেকটা ফর্মুলাতে কিন্তু হাফ 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 প্রত্যেকটা ত্রিভুজের প্রত্যেকটা ফর্ম্যাটে কিন্তু আমরা এখানে হাফ দেখে আসছি। তো হাফ x1 মানে 1 2 2 3 3 4 4 1 দ্যাটস ইট। এই স্ট্রাকচারটা কিন্তু আমাদের ফলো করতে হবে। তো এই ফর্মুলাটা আশা করি সবারই মনে থাকবে, কারণ এগুলার একদমই বেসিক একটা স্ট্রাকচার। যে স্ট্রাকচারটা তোমাকে কি এনে দিবে, চতুর্ভুজের ক্ষেত্রফল এনে দিবে। চতুর্ভুজের ক্ষেত্রফলের জন্য তোমার কি লাগবে, স্থানাঙ্ক দেওয়া থাকা লাগবে। যদি পঞ্চভুজ হতো, ষড়ভুজ হতো, কোনো সমস্যা নেই, আমরা ওভাবেই বাড়াইতাম 1 2 2 3 3 4 4 5 5 1 শেষ করতাম পঞ্চভুজের জন্য। ওকে ফাইন, আমরা ম্যাথে চলে যাচ্ছি। মোস্ট প্রবলি কনসেপ্ট আর বেসিকের ব্যাপারটাই কারো কোনো কনফিউশন থাকার কথা না, আমরা অনেকখানি ব্যাপার আলোচনা করে ফেলছি। আসো আমাদের প্রথম ম্যাথ। আচ্ছা, এই জায়গাটায় একটা স্পেশাল সিচুয়েশন, স্পেশাল একটা কেস। ত্রিভুজের তিনটা শীর্ষের মধ্যে একটা শীর্ষ দেখো বাই ডিফল্ট 0 0, তখন আমাদের কি হয় একটু দেখো তো, একটু দেখো এখানে আলোচনা করে আসি। আমাদের এই জায়গাটায় আমরা আলোচনা করি। দেখো আমাদের ত্রিভুজের তিনটা শীর্ষ, আচ্ছা ত্রিভুজের তিনটা শীর্ষ খেয়াল করো। ডেল ইকুয়ালস টু ত্রিভুজের ক্ষেত্রফল যেন কি হাফ, দেন হচ্ছে x1 y1 x2 y2, এই ফরম্যাটটা প্রথম ফরম্যাটটা যেটা এইচএসসিতে নির্ণায়কের যে ফরম্যাটটা আমরা শিখে থাকি 1 1 1। এখন খেয়াল করো এই জায়গাটায় আমরা যদি এইটা 0 মানে এটা 0, তার মানে কি x3 y3 0, তাহলে খেয়াল করে দেখো তো এই দুইটা 0 হলে কিন্তু আলটিমেটলি এই দুইটা গুণ হয় আর কিছুই না। মানে এই দুইটা 0 তুমি যদি বিস্তার করো খেয়াল করো এই দুইটা যদি 0 চিন্তা করি, আমরা একটু এখানে লিখি ডান পাশে আমরা লিখি ডান পাশে ইকুয়ালস টু, খেয়াল করো ডান পাশে ইকুয়ালস টু হাফ দিচ্ছি। খেয়াল করে দেখো তো ভাইয়া, হাফ দিচ্ছি x1 y1 x2 y2। এই যে x1 y1 x2 y2 এটা কিন্তু একটা ম্যাথ, আমরা এই ম্যাথ থেকে একটা ফর্মুলা শিখতেছি 1 1 2 2 আর 3 নাম্বারটা শূন্য, মানে এই যে x3 আর এই যে y3 এটা হচ্ছে আমার 0, তো x3 y3 0, তাহলে এটা x1 y1 থাকবে, x2 y2 থাকবে, আর x3 y3 এটা 0 এটা 0 এটা 0 এটা 1 এটা 1 এটা 1। ওকে ডান। তাহলে খেয়াল করে দেখো তো এটা বিস্তার করতে গেলে তুমি নিশ্চয়ই বলবা যে থার্ড রো বরাবর বিস্তার করব, তো থার্ড রো বরাবর চিহ্ন এটা প্লাস, তো এটা বাদ মানে 1 যখনই নিব খেয়াল করে দেখো যখনই তুমি 1 নিবা তখন তার রো বাদ তার কলাম বাদ, এই চারটা গুণ হবে। তাহলে এই চারটা গুণ হলে তুমি আলটিমেটলি ফর্মুলা কি পাচ্ছ, দেখো ফর্মুলা হচ্ছে এই ক্রস মাল্টিপ্লাই x1 y2 মাইনাস হচ্ছে x2 y1, দ্যাটস ইট। খেয়াল করে দেখো দ্যাটস ইট। এইটুকু কিন্তু আমাদের সূত্রের ফরম্যাটটা একটু শর্ট হয়ে গেল, একটু ছোট হয়ে গেল। আমাদের ত্রিভুজের তিনটা শীর্ষ 1 2 3, তিনটা শীর্ষের মধ্যে যে কোনো একটা বাই ডিফল্ট 0 থাকলে আমরা কিন্তু ফর্মুলা এত বড় নির্ণায়কের ফরম্যাট লিখতে হয় না, ডিরেক্ট ফর্মুলা হাফ মাল্টিপ্লাই x1 y2 x2 y1। এটা শর্টকাটে কিভাবে মনে রাখবা, দেখো তোমরা শর্টকাটে এইভাবে মনে রাখবা x1 y1, শর্টকাটে এইভাবে মনে রেখো। খেয়াল করো আমি আবার একটু লিখে দিচ্ছি, শর্টকাটে এভাবে মনে রাখবা x1 কমা হচ্ছে y1 দেন হচ্ছে x2 কমা হচ্ছে y2। এটা কিভাবে দেখলাম, ফর্মুলাটা দেখলাম কি 1 2 2 1 মানে x1 y2, তাহলে গুণটাকে x1 y2 এই দূরের দুইটা গুণ, মানে হাফ দিবা, একদম সিম্পল কথা, হাফ দিব এই দূরের দুইটা গুণ, দূরের দুইটা বলতে কি x1 y2, তাহলে x1 y2 এই দূরের দুইটা গুণ আর এই কাছের দুইটা গুণ, মাঝখানে মাইনাস, কাছের দুইটা গুণ করলে কত আসে x2 y1। দেখো তো বুঝছো কিনা, একদম সিম্পল কথা, সোজা সাপটা কথা, যে আমাদের এই ম্যাথটা করতে গেলে মানে আমাদের একটা হেল্প ছিল যে একটা দুইটা তিনটা শীর্ষের স্থানাঙ্কের মধ্যে ত্রিভুজের একটা বাই ডিফল্ট 0 0 ছিল। আমরা বাই ডিফল্ট যদি 0 0 রাখি তখন ক্যালকুলেট করে দেখলাম সূত্র আসে এটা হাফ x1 y2 মাইনাস x2 y1। এখন এটাই কি আমরা সহজে মনে রাখার জন্য বললাম যে এই দুইটা স্থানাঙ্ক তোমার দেওয়া থাকবে, মানে 3 নাম্বারটা তো 0, এটাতে 3 নাম্বারটা যেহেতু 0 সেই ক্ষেত্রে তুমি ফরম্যাটটা এটা, এবং সেই ফরম্যাটটা কিভাবে ইজিলি মনে রাখবা, এই দূরের দুইটা গুণ করবা এই কাছের দুইটা গুণ করবা, x1 y2 মাইনাস দিয়ে x2 y1, দ্যাটস ইট। তো এটা আলটিমেটলি বুঝাই যাচ্ছে যে আমাদের ক নাম্বার হচ্ছে অ্যান্সার, হাফ দিয়ে x1 y2 মাইনাস x2 y1, এটা ভুল আছে একটু টাইপ করে x2 y1। তো বুঝতে পারছো আই গেস, ডান। x1 y2 মাইনাস x2 y1 হাফ, একটু কেয়ারফুলি এই জায়গাটা হাফ দেওয়াটা অনেকেই ভুলে যায় তাড়াহুড়া করে শর্টকাট অ্যাপ্লাই করতে গিয়ে, এই দূরে দুইটা গুণ কাছে দুইটা গুণ মাঝখানে মাইনাস আর এখানে একটু হাফ দিও। আসো এবার আমাদের 40 নাম্বার ম্যাথ।
এই ম্যাথটাতেও আমাদের একটা ভ্যালু বাই ডিফল্ট 0 0, বাই ডিফল্ট 0 0 থাকলে কিন্তু তোমার জন্য ইজি। আর বাকি দুইটা তো একদমই খুবই স্ট্রেট ফরওয়ার্ড স্থানাঙ্ক, যেটা দেখতেছো 3,3, দেন হচ্ছে গিয়ে তোমার 3, হচ্ছে -5। তাহলে খেয়াল করে দেখো তো এটা কিভাবে গুণ করব, এই দূরের দুইটা গুণ এই কাছের দুইটা গুণ, তাই তো? তাহলে ফর্মুলা একদম সহজ, হাফ দিব, দূরে দুইটা, 3 5 15, মাইনাস যেহেতু -15, ফর্মুলার মাঝে মাইনাস, 3 3 9 9, তাহলে 15 আর 9 ক্যালকুলেট করে যত আসে 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 24, যেহেতু ক্ষেত্রফল ঋণাত্মক হতে পারে না, তার মানে তোমার ক্ষেত্রফলের ভ্যালুটা বা ম্যাগনিটিউডটা -12 না হয়ে জাস্ট 12। হোপফুলি বুঝতেছো, একদমই ইজি ম্যাথ। এই ধরনের ম্যাথ তোমরা আসলে তাড়াতাড়ি করে দিবা, আশা করি কোনো সমস্যা হবে না। এখন খেয়াল করো, আমাদের পরবর্তী ম্যাথগুলোতে আমরা আগের যে দুইটা ম্যাথ দেখলাম, এখানে কিন্তু বাই ডিফল্ট একটা 0 0 ছিল। খেয়াল করো, বাই ডিফল্ট একটা 0 0 ছিল, কিন্তু এই ম্যাথটাই একটু বোর্ডের দিকে তাকো, এই ম্যাথে কিন্তু ABC তিনটা স্থানাঙ্কের মধ্যে কোনটা 0 0 নাই। আমরা কি করব, একটা স্থানাঙ্ককে জোর করে 0 0 বানাবো, এবং একটা স্থানাঙ্ককে জোর করে 0 বানানোর জন্য তার ভুজকুটির যে পরিবর্তনগুলো করতে হয়, বাকি দুইটাতেও সেই একই পরিবর্তন করব। খেয়াল করো, আমি যে কথাটা বলছি সেই কাজটা আমি ক্যালকুলেশন করে দেখাই। তোমার কাছে আছে হচ্ছে এ হচ্ছে গিয়ে তোমার 3, x, আর তোমার কাছে আচ্ছা এক্সটা ছোট হাতের, a, x, আর তোমার কাছে আছে হচ্ছে বি হচ্ছে তোমার 3, 9, আর তোমার কাছে এখানে আছে সি। খেয়াল করে দেখো, সি এর স্থানাঙ্ক কত, -5, -8। তাহলে তুমি 0 বানাবা কিভাবে, মানে আমি সি কে 0 করতে চাই, তাহলে খুব সোজা সাপটা কথা, সি কে 0 করতে চাইলে এখানে -5 আছে, আমি যদি +5 যোগ করি তাহলে তো -5 আর +5 যোগ করলে 0 হবে, আর এখানে -8 আছে, তাকে যদি আমি 0 করতে চাই তাহলে -8 এর সাথে +8 যোগ করলে 0 হবে। খুব ইজি একটা ওয়ে, যে আমি এই দুইটাকে জোর করে 0 0 করতেছি। তো জোর করে 0 0 করা মানে -5 কে +5 করলে 0 হবে, -8 কে +8 করলে 0 হবে। তাহলে খেয়াল করে দেখো তো, আমার এই জায়গাটাই তুমি 0 0 করে দিছো, জোর করে এই স্থানাঙ্কটা ছিল হচ্ছে -5 আর -8, কিন্তু তুমি জোর করে সেই স্থানাঙ্কটা, এই যে -5 -8 ছিল, ওকে জোর করে 0 0 করে দিছো। এখন জোর করে যে 0 0 করে দিলা, জোর করে যে 0 0 করে দিলা, এই জোর করে 0 0 করার জন্য যে ক্যালকুলেশনটা তুমি সি বিন্দুর সাথে ক্যালকুলেট করছো, সেই একই ক্যালকুলেশন তোমার এ আর বি বিন্দুর জন্য করতে হবে। দ্যাটস ইট। আমাদের ইজিলি ম্যাথ করতে হলে ত্রিভুজের তিনটা শীর্ষের স্থানাঙ্কের মধ্যে একটা 0 0 হলে সূত্রের ফরম্যাটটা ইজি হয়ে যায়। আর কোনো কারণে আমার যেহেতু এই ম্যাথটাতে তিনটা স্থানাঙ্ক গিভেন, কোনটা 0 0 না, আমি যে কোনো একটাকে জোর করে 0 0 করে বাকি দুইটাকেও একই ক্যালকুলেশন করে নেব, মানে নতুন মান বের করে নেব। তাহলে খেয়াল করে দেখো, সেই হিসেবে তোমার এখানে নতুন মান হওয়ার কথা কত, ভুজের বেলায় তুমি ভুজের বেলায় 5 যোগ করছো, এখানেও তুমি ভুজের বেলায় 5 যোগ করবা, 3 এর সাথে 5 যোগ করলে কত, 3 + 5, একটু ক্যালকুলেশন করে দেখাই, 3 + 5। আবার কোটির সাথে তুমি 8 যোগ করছো শূন্য করার জন্য, তাহলে কোটির সাথে তুমি x এর সাথে 8 যোগ করবা, দ্যাটস ইট। সেই বি এর বেলায় একই কথা, 3 এর সাথে 3 হচ্ছে ভুজের বেলায় 5 যোগ করছি, তাহলে 3 + 5। আর কোটির বেলায় 8 যোগ করছো, তাহলে 9 প্লাস হচ্ছে 8। বুঝছো মনে হয়? তাহলে আমাদের ফাইনালি স্থানাঙ্কটা কত আসতেছে, তোমরা তো একবারই করে ফেলতে পারবা, আমি ডিটেলসে লিখার জন্য লিখা আর কি। এখানে খেয়াল করো, 5 আর 3 যোগ করলে হচ্ছে 8, আর এটা হচ্ছে x + 8, আর বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 5, 8, আর এটা হচ্ছে 17। খেয়াল করো 17। এবার তাকাও, আমাদের মাত্র শর্টকাট ফর্মুলাটা কি ছিল, মাত্র শিখে আসছে। এই অঙ্কটার শেষের দিকে একটু পড়ে দেখো, ক্ষেত্রফল দেওয়া আছে, অজানা এক্স এর মানটাই বের করতে হবে। তো আমরা ত্রিভুজের ক্ষেত্রফল ডেল, ছোট্ট করে লিখতেছি ডেল, আমরা কি জানি, হাফ দিব, হাফ দিয়ে দূরের দুইটা গুণ করব। দেখো দূরের দুইটা গুণ করব, 8 আর 17 গুণ করব। তো 8 × 17, মাইনাস দিব কাছেরটা, কাছের দুইটা গুণ করব, 8 আর x + 8, এই যে এই দুইটা। তো 8 এর সাথে এটা 8x একবারে গুণ করলাম, আর বা হ্যাঁ একবারে গুণ করো, 8x, 8 হচ্ছে গিয়ে 64। খেয়াল করে দেখো, আমাদের এই ম্যাথটা করতে গেলে নেক্সট ক্যালকুলেশন, তাকাও সবাই, যে ত্রিভুজের ক্ষেত্রফলটা কিন্তু 44 দেওয়া আছে, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল 44 দেওয়া আছে। আমাদের এই ম্যাথটা করতে গেলে খুব বেশি ক্যালকুলেশন আর বাকি নাই। একটু মনোযোগ দিয়ে দেখো সবাই, কারোর কোনো প্রবলেম হবে না আশা করি। একটু দেখো, আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে গেলে কি করলাম, ডেল দিলাম, হাফ দিলাম, দূরের দুইটা যোগ গুণ করলাম, কাছের দুইটা গুণ করলাম। এখন এখান থেকে চাইলেই কিন্তু একটা 8 কমন নেওয়া যায়, এই যে তোমার কাছে আছে হাফ, একটা 8 কমন নিব, একটা 8 কমন নিব, একটা 8 কমন নিব। 8 কমন নেওয়া মাত্র এখানে থাকবে 17 - x, আর এখান থেকে 8 কমন নিলে 8। তাহলে খেয়াল করে দেখো তো, এইটা কাটাকাটি করলে 4, এই 4 দিয়ে 44 কাটাকাটি করলে 11। এগুলো আমরা হাতে ক্যালকুলেশন করতেছি আর কি, তুমি চাইলে ক্যালকুলেটর করতে পারো। তাহলে 11 এখানে কত আসলো, ফাইনালি 11 আসলো,
ফাইনালি 11 আসলো, এখানে 11 আসলো। কিভাবে কাটাকাটি করলাম? 4 4 11 44। তাহলে বাম পাশে তোমার রয়ে গেল, 11, আর ডান পাশে খেয়াল করো, ডান পাশে কি এগুলো সব ক্যান্সেল আউট, 17 মাইনাস এক্স মাইনাস 8 এইখানে পড়ে আছে। তাহলে খেয়াল করে দেখো, মাইনাস এক্স এই পাশে আসলে হচ্ছে প্লাস এক্স, আর 17 মাইনাস 8 মাইনাস 11। তাহলে ক্যালকুলেট করলে এক্স ইকোয়ালস টু হচ্ছে 17, এটা হচ্ছে 19। তাহলে তোমার এক্স এর যেই মানটা সেটা কিন্তু আসবে -2, এক্স এর মানটা আসবে -2। আমাকে মোস্ট প্রবাবলি এই এক্স এর মানটাই বের করতে বলছে, এক্স এর মান কত আসলো? -2। দেখো তো ভাইয়া, খুব ইজি ম্যাথ আসলে। এই ধরনের ম্যাথগুলো তোমরা থার্ড অর্ডার বা রেগুলার যে ফর্মুলা সেগুলো দিয়ে করতে গেলে একটু টাইম লাগবে। অ্যান্সার কত? -2। খেয়াল করে দেখো, আমরা এই ফর্মুলা কিন্তু একদমই সহজ একটা ফর্মুলা, সহজ একটা ফরম্যাট, খুব ইজি ওয়ে। যে ত্রিভুজের 3টা শীর্ষ ছিল, 3টা শীর্ষের স্থানাঙ্কের মধ্যে একটাকে জোর করে 0 ক্যালকুলেট করছি, এবং ক্যালকুলেশন করার জন্য যেই ভ্যালুগুলা বা যেই ম্যাগনিটিউডগুলো যোগ বা বিয়োগ করতে হয়, সেই কাজটা তুমি অন্য 2 স্থানাঙ্কের ক্ষেত্রেও ক্যালকুলেট করে নিবা। তারপরে আমাদের শর্টকাট ফরম্যাট, হাফ দূরের 2টা গুণফল, কাছের 2টা গুণফল, মানে হাফ x1y2 মাইনাস x2y1। বাকিটা নর্মাল ক্যালকুলেশন। আমরা চলে যাচ্ছি পরের ম্যাথে, 42। ইম্পর্টেন্ট ম্যাথ। দেখো, এই ম্যাথটা আমি বলবো ইম্পর্টেন্ট একটা ম্যাথ। তোমরা রিটেনে এই ধরনের ম্যাথ সচরাচর অনেক করে থাকো। খেয়াল করে দেখো, আমাদের এবিসি ত্রিভুজের বাহুত্রয়ের মধ্যবিন্দু, এবিসি ত্রিভুজ একটা ট্রায়াঙ্গেল আমরা নিচ্ছি। এটার কনসেপ্ট মোটামুটি যদি একটু দেখে আসতে চাই, একটু খেয়াল করে দেখো, আমরা একটু কনসেপ্টটা একটু দেখে আসি। এখানে আমরা একটা ট্রায়াঙ্গেল নিচ্ছি, বড় একটা ট্রায়াঙ্গেল নিচ্ছি। খেয়াল করে দেখো, এটা হচ্ছে আমাদের এবিসি একটা ট্রায়াঙ্গেল। তাহলে এটা এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। এবার এই ট্রায়াঙ্গেলের ভিতর তুমি ছোট একটা ট্রায়াঙ্গেল নাও। কেন ট্রায়াঙ্গেল নিব? কারণ এখানে কোশ্চেনটা দেখো, এত 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 যথাক্রমে এই বাহুত্রয়ের মধ্যবিন্দু, আর বাহুত্রয়ের মধ্যবিন্দু মানে এই 1 2 3, এই 3টা বিন্দু তোমার এই ত্রিভুজের বাহুর মধ্যবিন্দু। এবং বাহুর মধ্যবিন্দু হলে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলছে। কার ক্ষেত্রফল বের করতে বলছে? বড় ত্রিভুজটার ক্ষেত্রফল। খেয়াল করে দেখো, তো আমরা একটা কনসেপ্ট পড়ে আসি, একদম সিম্পল কনসেপ্ট। এটা হচ্ছে এবিসি ত্রিভুজ। তোমরা একটা কাজ করতে পারো, এখানে ভিতরে একটা ছোট ত্রিভুজ নাও, ধরো ভিতরে আমি আরেকটা ছোট্ট ত্রিভুজ নিলাম, এটাকে রোটেট করে নিয়ে আসি। খেয়াল করো, এখানে মোটামুটি মিলে গেলে হইলো। দেখো এইখানে, ওকে, খেয়াল করে দেখো সবাই, এটা হচ্ছে আমার বড় ট্রায়াঙ্গেলটা, ত্রিভুজ এবিসি। খেয়াল করো, এই প্রত্যেকটা বাহুর মধ্যবিন্দু, এই যে এখানে দেখো, আমাকে কোশ্চেনটা কি বলছে? কোশ্চেনটা বলছে প্রত্যেকটা বাহুর মধ্যবিন্দু। এই যে এখানে এবিসি, এই যে এবিসি ত্রিভুজের, এটা কিন্তু শীর্ষ না, 3টা শীর্ষ না, ত্রিভুজের শীর্ষ না, বাহুর মধ্যবিন্দু গুলো হচ্ছে এই 3টা বাহুর মধ্যবিন্দু। তাহলে খেয়াল করে দেখো, এটা হচ্ছে বাহুর মধ্যবিন্দু, আমরা যেখানে ছিলাম বাহুর মধ্যবিন্দু। এটা হচ্ছে আমার বড় ট্রায়াঙ্গেল, এই বড় ট্রায়াঙ্গেলের এই বিসি বাহুর মধ্যবিন্দু। খেয়াল করো, এই বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি, এই এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই, আর এই এবি বাহুর মধ্যবিন্দু হচ্ছে এফ, আর এই মধ্যবিন্দুগুলা কানেক্ট করলে যে ট্রায়াঙ্গেলটা হয় সেটা হচ্ছে ডিএফ, ছোট্ট একটা ট্রায়াঙ্গেল। তাহলে আমাদের কিন্তু 9 10 উপপাদ্য ছিল, এটা তোমাদের জানা উচিত, একদমই খুব বেসিক একটা ফর্মুলা। সেটা হচ্ছে ট্রায়াঙ্গেল অফ উপপাদ্য ছিল, প্রমাণ পড়ে আসো তোমরা। এবিসি এর ক্ষেত্রফল যত হবে, খেয়াল করে দেখো, এখানে লিখে দিচ্ছি, এবিসি এর ক্ষেত্রফল যত হবে, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, আমার এই ছোট ত্রিভুজের বা ছোট ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফলের কিন্তু 4 গুণ, 4 মাল্টিপ্লাই ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল। এটা তোমাদের জানা উচিত, তোমরা পড়ে আসছো, 9 10 উপপাদ্য ছিল আমাদের, যে আমাদের মধ্যমা দ্বারা যদি কোনো একটা ত্রিভুজের, যে কোনো ত্রিভুজে একটা মধ্যমা, 3টা মধ্যমা থাকে, মানে 3টা মধ্যবিন্দু থাকে, সেই 3টা মধ্যবিন্দু কানেক্ট করে যে ট্রায়াঙ্গেলটা হবে ছোট ট্রায়াঙ্গেলটার ভিতরে, সেই ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রফল বড়টার 1/4 অংশ হবে আর কি, 1/4 হবে। তো উল্টাভাবে চিন্তা করলে বড় ত্রিভুজের ক্ষেত্রফলটা ছোট ত্রিভুজের ক্ষেত্রফলে 4 গুণ হবে। তোমরা যদি ভিতরে আরেকটা ট্রায়াঙ্গেল আঁকো, খেয়াল করে দেখো, ভিতরে যদি আমরা আরেকটা ট্রায়াঙ্গেল নেই, ছোট্ট একটা ট্রায়াঙ্গেল নেই, তাহলে সেই ক্ষেত্রে এবার ভিতরে আরেকটা ট্রায়াঙ্গেল নিলাম আমরা, এবং এই ট্রায়াঙ্গেলটা কি ছোট্ট আরেকটা ট্রায়াঙ্গেল, এবং এবার দেখো এই ট্রায়াঙ্গেলটা কি, এবার ডিইএফ,
এই ডিএফ এর প্রত্যেকটা বাহুর মধ্যবিন্দু, এটা ধরো হচ্ছে পি, এটা হচ্ছে তোমার কিউ, আর এটা তোমার হচ্ছে আর। তাহলে এই এই যে ট্রায়াঙ্গেলটা ছোট, তার ভিতরেও আমরা তিনটা বাহুর মধ্যবিন্দু নিয়ে আরও একটা ছোট ট্রায়াঙ্গেল ড্র করছি, যেটা পি কিউ আর। তাহলে পি কিউ আর এর যে ক্ষেত্রফলটা হবে সেটা খুবই ইজি, যে 16 মাল্টিপ্লাই অফ ট্রায়াঙ্গেল পি কিউ আর এর ক্ষেত্রফল, পি কিউ আর এর ক্ষেত্রফল, ক্ষেত্রফল। খেয়াল করে দেখো, খুব ইজি জিনিস। 9-10-এর উপপাদ্য বলতে পারো বা 9-10-এর কনসেপ্ট বলতে পারো। একটু বোর্ডের দিকে খেয়াল করো, আমি আবার একবার রিভিউ করে এই টপিকের ম্যাথটা করে ফেলি। এটা হচ্ছে আমাদের বড় ট্রায়াঙ্গেলটা, সেই বড় ট্রায়াঙ্গেলের যে এরিয়া বা ক্ষেত্রফল, এই পরের যে ট্রায়াঙ্গেলটা সেই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফলের 4 গুণ হবে। আবার তার ভিতরে যে আরো ছোট একটা ট্রায়াঙ্গেল, সেই ট্রায়াঙ্গেলের 16 গুণ হবে। তার মানে এটা কিন্তু 9-10 উপপাদ্য ছিল। এ ধরনের ম্যাথ তোমরা রিটেনেও হয়তো করছো, ক্ষেত্রফলের চ্যাপ্টারই আছে। এবার আসো আমাদের এই ম্যাথটাতে চলে আসি, যে ম্যাথটা আমাদের করার কথা, এমসিকিউ নাম্বার 42। আমরা কি করব, এই যে এইখানে একটা ট্রায়াঙ্গেল চিন্তা করো, এই যে এটা হচ্ছে ট্রায়াঙ্গেল, যে ট্রায়াঙ্গেলের শীর্ষবিন্দু হচ্ছে গিয়ে তোমার এ বি সি, কিন্তু আমাদের শীর্ষবিন্দু তিনটার স্থানাঙ্ক কিন্তু দেওয়া নাই। আবার দেওয়া আছে কি, ওই যে বাহুত্রয়ের মধ্যবিন্দু। সো বাহুত্রয়ের মধ্যবিন্দু মানে ওই একই কথা, ভিতরে একটা ছোট ত্রিভুজ চিন্তা করতে হবে, ভিতরে একটা ছোট ত্রিভুজ চিন্তা করতে হবে। খেয়াল করে দেখো, এই ছোট ত্রিভুজ, এটা যদি হয় সেই ছোট ত্রিভুজটা, সেই ক্ষেত্রে সেই ছোট ত্রিভুজের ক্ষেত্রফল, সেই ছোট ত্রিভুজের ক্ষেত্রফল আমাদের, আমরা জানি অলরেডি এই ব্যাপারটা। ওকে, ওকে, খেয়াল করে দেখো, এটা হচ্ছে বড় ত্রিভুজটা, সেই বড় ত্রিভুজের প্রত্যেকটা বাহুর মধ্যবিন্দু, এই বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি, এবং ডি কত 1,2, আমাদের এই বাহুর মধ্যবিন্দু কত 4,4, এবং আমাদের এই বাহুর মধ্যবিন্দু কত 2,8। খেয়াল করো, এখন তোমরা এই যে ডিইএফ, এটা হচ্ছে ডিইএফ, তোমরা এইটা দিয়ে যদি ক্ষেত্রফল বের করতে চাও, গিভেন আমাদের গিভেন যে ব্যাপারটা, সেটা হচ্ছে আমাদের ডিইএফ, ডি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 1, হচ্ছে 2, ই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 4,4, অ্যান্ড ফাইনালি আমাদের এফ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 2,8। এখন আমরা চাচ্ছি কিন্তু বড় ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফল। এখানে যদি তোমরা কোশ্চেনটা পড়ো, বড় ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফল, এখন আমরা তো মাত্রই বেসিক শিখে আসছি, যে আমাদের বড় ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফল বের করতে হলে ছোটটার ক্ষেত্রফল বের করে 4 দিয়ে গুণ করলেই হয়ে যাবে। তো ছোট ডিএফ এর ক্ষেত্রফল বের করি, এবং ক্ষেত্রফল বের করার যে শর্টকাট টেকনিকটা মাত্র শিখে আসলাম, সেই টেকনিকটা কি বলে, যে কোনো একটাকে জোর করে 0 বানাইতে হবে। আমরা যদি ডি কে 0 বানাই, তাহলে খেয়াল করে দেখো তো, এটাকে 0 করলে 1 থেকে 1 সাবট্রাক্ট করতে হবে, 1 থেকে 1 সাবট্রাক্ট করলে এটা 0, আর 2 কে 0 করতে হলে 2 থেকে 2 সাবট্রাক্ট করলে সেটা 0। তাহলে ঠিক যেই ক্যালকুলেশনটা এখানে 0 0 করার জন্য করছো, একই ক্যালকুলেশন তোমার ই এর জন্য করে নিতে হবে, এফ এর জন্য করে নিতে হবে। তাহলে এখানে যদি ক্যালকুলেট করো, 4 থেকে 1 গেলে কত 3, কোটির বেলায় কত যাবে 2 যাবে, তাহলে কোটির বেলায় 2 যাবে। এখানে আবার একবার লিখি, এখানে দেখো, এটা ই যেন কত ছিল 4,4, ই ছিল 4, হচ্ছে 4। খেয়াল করে দেখো, ই হচ্ছে 4,4, আবার একবার বলে ফেলি, ই হচ্ছে 4,4। এখন আমরা ডি বিন্দুর স্থানাঙ্ক ডিটারমাইন করার জন্য ভুজের আর কোটির যতটুকু পরিবর্তন হবে, ই এর জন্য কোটির পরিবর্তন ঠিক ততটুকুই হবে। 1 থেকে 0 পাওয়ার জন্য -1 সাবট্রাক্ট করতে হয়েছে, 4 থেকে 1 গেলে কত আসবে 3, কোটির বেলায় 2 সাবট্রাক্ট করতে হয়েছে 0 করার জন্য, এখান থেকে 2 সাবট্রাক্ট করব, 4 থেকে 2 সাবট্রাক্ট করলে হচ্ছে 2। এফ এর স্থানাঙ্ক একই কথা, 2 থেকে 1 সাবট্রাক্ট করলে হচ্ছে 1, 8 থেকে 2 সাবট্রাক্ট করলে হচ্ছে 6। তাহলে ত্রিভুজ ডিএফ এর শর্টকাটে ফর্মুলা কি, ডিইএফ এর ক্ষেত্রফল আমরা কি দেখে আসছি, হাফ দিব, দেন দূরের দুইটা গুণ, দূরের দুইটা, এই দূরের দুইটা 3 6 18, 3 6 18 মাইনাস কাছের দুইটা 2 1 2। তাহলে খেয়াল করে দেখো, এখানে কত আসতেছে, হাফ মাল্টিপ্লাই হচ্ছে 16 ইকুয়ালস টু কত 8 বর্গ একক, 8 বর্গ একক। তাহলে আমাদের দরকার তো ডিএফটা, আমাদের দরকার হচ্ছে ট্রায়াঙ্গেল অফ এবিসি, আমাদের এবিসি এর ক্ষেত্রফল দরকার। তাহলে এবিসি এর ক্ষেত্রফল আমরা দেখে আসছি, আজকেই আমরা শিখলাম যে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হবে ছোট যে ট্রায়াঙ্গেলটা মাত্র ক্ষেত্রফল বের করলাম তার 4 গুণ, তো 4 গুণ 4 মাল্টিপ্লাই আগেরটা কত 8, সো 4 8 হচ্ছে 32 বর্গ একক, 32 বর্গ একক, 32 বর্গ একক। মোস্ট প্রবলি সবাই বুঝতে পারছি, কারো কোনো কনফিউশন থাকার কথা না, এটা হচ্ছে 32 বর্গ একক অ্যান্সার। আচ্ছা দেখি, মোটামুটি সবারই কনসেপ্ট ক্লিয়ার থাকার কথা, একদমই বেসিক লেভেলের, একদমই ছোটোখাটো ম্যাথ, কোনো কনফিউশন থাকার কথা না। খেয়াল করে দেখো, আমাদের আমাদের নেক্সট যে ম্যাথটা, এই ম্যাথটা আশা করি সবাই বুঝতেছি,
কারো কোনো কনফিউশন থাকার কথা না। এই ম্যাথটাই কারো কোনো কনফিউশন থাকার কথা না। আমরা নেক্সট ম্যাথটাই যাব। এই ম্যাথে আমাদের একটা ট্রায়াঙ্গেলের বড় যে ত্রিভুজটা এবিসি, সেই বড় ত্রিভুজটার সেই বড় যে ট্রায়াঙ্গেলটা, সেই বড় ট্রায়াঙ্গেলটার মধ্যবিন্দুর স্থানাঙ্কগুলো দেওয়া ছিল, এবং মধ্যবিন্দুর স্থানাঙ্কগুলো যখনই দেওয়া ছিল সেই মধ্যবিন্দুর স্থানাঙ্কগুলো দিয়ে আমি ছোট ত্রিভুজটার ক্ষেত্রফল বের করছি, দেন ফাইনালি বড় ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রফল বের করে ফেলছি। কারো কোনো কনফিউশন নাই। আশা করি যারা পরবর্তীতে ক্লাসগুলো দেখবা তারা কোনো প্রবলেম ফেস করবা না। আমরা চলে যাচ্ছি পরের ম্যাথে। পরের ম্যাথ, এটার অ্যান্সার কত আসলো? 32 বর্গ একক, 43। দেখো পিকিউ, আচ্ছা মোস্ট প্রবলি ত্রিভুজের কনসেপ্ট শেষ, বা ত্রিভুজের ক্ষেত্রফলের যে ব্যাপারগুলো সেগুলো মোটামুটি শেষ। আমরা আর বেশিক্ষণ ক্লাস নিব না। 43, 44, 45, 46, 47, এই তো এই কয়েকটা ম্যাথ আমাদের এই স্লাইডে বাকি, মানে আমরা যে স্লাইডটা নিছি সেটা পুরোপুরি শেষ করতে পারবো। সবাই একটু খেয়াল করো, এই ম্যাথের দিকে যদি তোমরা তাকাও, সেই একই কথা যে আমাদের ত্রিভুজের 3টা শীর্ষের স্থানাঙ্ক দেওয়া আছে, ত্রিভুজের 3টা শীর্ষের স্থানাঙ্ক দেওয়া আছে, ত্রিভুজের 3টা শীর্ষের স্থানাঙ্ক দেওয়া আছে এ বি সি। খেয়াল করে দেখো, এ বিন্দুর স্থানাঙ্ক কত দেওয়া? এ কমা হচ্ছে বি সি। দেন আমাদের বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া হচ্ছে বি কমা হচ্ছে সি এ, অ্যান্ড আমাদের ফাইনালি সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া হচ্ছে সি কমা হচ্ছে এ বি। এবার আসো, ত্রিভুজের কি বলা যে শীর্ষবিন্দু 3টা হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত? ত্রিভুজের ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল বের করার জন্য আমরা শর্টকাট যেই টেকনিকটা পড়ে আসছি মাত্র, সেই শর্টকাট টেকনিক অনুযায়ী যে কোনো একটা জিরো করব। আমরা যদি এটাকে জিরো করতে চাই তাহলে সি থেকে সি সাবট্রাক্ট করতে হবে, মানে সি মাইনাস সি যদি দাও তাহলে জিরো আসবে। আর এটা এ বি আছে, এখানে যদি মাইনাস এ বি করো তখন তোমার জিরো হবে। তার মানে সি বিন্দুটাকে জিরো করতে চাইলে তুমি সি থেকে সি বাদ দিলে জিরো, আর এ বি থেকে এ বি বাদ দিলে জিরো। ঠিক একই কাজ এখানেও তোমার করতে হবে, একই কাজ এখানে করতে হবে। এ থেকে কি বাদ দিবা? যেহেতু এটা জিরো করার জন্য সি বাদ দিছো, এ থেকে সি বাদ, এ থেকে সি বাদ দিলে এ মাইনাস সি। বিসি থেকে কি বাদ দিবা? যেহেতু কোটির বেলায় এ বি বাদ দিছো, তাহলে এখানেও সেই একই কথা, বিসির বেলায় আমি এ বি বাদ দিব। এবার আসো এই জায়গাটায় বি বিন্দুর স্থানাঙ্ক, বি বিন্দুর স্থানাঙ্কের বেলাও সেই একই কথা, ভুজের বেলায় বাদ দিব সি, তার মানে এটা বি মাইনাস সি। কোটির বেলায় বাদ দিব এ বি, তার মানে সি এ মাইনাস হচ্ছে এ বি, সি এ মাইনাস হচ্ছে এ বি, সি এ মাইনাস হচ্ছে এ বি। খেয়াল করে দেখো, আমাদের 3টা স্থানাঙ্ক দেওয়া ছিল, আমরা যে কোনো একটাকে জিরো করে যেই ক্যালকুলেশনটা জিরো করার জন্য করছি সেই ক্যালকুলেশনটা এ বি এর জন্য করে ফেলছে। আমাদের নতুন স্থানাঙ্ক এ বি সি তো জিরো হয়ে গেল। আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল দেখো, ত্রিভুজের ক্ষেত্রফল একদম ইজি। ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হাফ দিব, দেন দূরের দুইটা গুণ করব। দূরের দুইটা বলতে এই প্রথমটা লাস্টেরটা, আর এটা এই কাছের দুইটা, তাহলে দূরের দুইটা গুণ করতেছি এ মাইনাস সি আর এটা, তাহলে দূরের দুইটা গুণ করলে এ মাইনাস সি মাল্টিপ্লাই হচ্ছে সি এ মাইনাস হচ্ছে এ বি। এটা হচ্ছে দূরের দুইটা গুণ, এটা আর লাস্টেরটা। দেন মাঝখানে দিব মাইনাস, দেন কাছের দুইটা বলতে এই দুইটা গুণ, তাহলে এটা বিসি মাইনাস হচ্ছে এ বি মাল্টিপ্লাই তোমার বি মাইনাস সি। মোস্ট প্রবলি সবাই বুঝছি যে এই আগের ফর্মুলা যেগুলো আমরা শিখে আসছি, যে দূরের দুইটা গুণ করব, কাছের দুইটা গুণ করব, মাঝখানে মাইনাস দিব। এখন এই ক্যালকুলেশনটা একটু দেখো। খেয়াল করে দেখো, এটুকু মোস্ট প্রবলি সবাই বুঝতে পারছো। আশা করি কোনো সমস্যা থাকার কথা না। আমি একটু লাইভটা চেক করব, দেখো সবাই বুঝতে পারতেছো কি না, লাইফটা ঠিকঠাক আছে কি না? হ্যাঁ ঠিকঠাক আছে, ওকে ঠিক আছে। আমরা কন্টিনিউ করতেছি। দেখো এখানে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হলে ত্রিভুজের 3টা শীর্ষ ছিল এ বি সি, একটাকে জোর করে জিরো করছি, যেই ক্যালকুলেশন জিরো করছি, জোর করে জিরো করার জন্য যেই ক্যালকুলেশন করছি সেই একই ক্যালকুলেশন এখানে এ আর বি এর ক্ষেত্রে করছি, দ্যাটস ইট। এখন আসো এটার পরের লাইন, খুব ঠান্ডা মাথায় চিন্তা করো। এটার পরের লাইনে আমাদের এই জায়গায় এটা হবে হাফ। একটু দেখো, এগুলো কিন্তু রেগুলার প্রসিডিউরে করতে গেলে একটু বেশি টাইম লাগবে। এটা উল্টায় দাও, তাহলে এখান থেকে একটা মাইনাস আসবে। তোমরা যদি এটা উল্টাও, এখান থেকে একটা মাইনাস আসবে। এখান থেকে কি কমন যাবে? এ কমন যাবে। তো এখানেও এটা উল্টায় দাও, একটু খেয়াল করে দেখো তো এই ক্যালকুলেশনটা বুঝতেছো কিনা। এখান থেকে সি মাইনাস এ মাইনাস সি কে সি মাইনাস এ করলে একটা মাইনাস বের হবে, আর এটা উল্টায় দিলে একটা মাইনাস বের হবে, তাহলে ওই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে কিন্তু। তাহলে এটা উল্টায় দিলাম, এটা সি মাইনাস এ, উল্টায় দিলাম একটা মাইনাস বের হলো, ওই মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল। আর এখান থেকে একটা এ কমন নিয়ে এটা উল্টানো মানে কি? বি মাইনাস সি। মোস্ট প্রবলি সবাই বুঝছো এই লাইনটা। দেখো এখান থেকে একটা এ কমন, এটা উল্টায় দিলে বি মাইনাস সি, একটা মাইনাস আছে, এটা উল্টায় দিলে সি মাইনাস একটা মাইনাস আছে, সেই মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে। এবার দেখো মাইনাস, এখানে
এখান থেকে কি কমন নেওয়া যাবে? একটা এ কমন নেওয়া যাবে, একটা এ কমন নেওয়া যাবে, একটা এ কমন, সরি, একটা বি কমন নেওয়া যাবে। বি কমন নিলে সি মাইনাস এ মাল্টিপ্লাই হচ্ছে বি মাইনাস সি মাল্টিপ্লাই হচ্ছে বি, একটা বি কমন নিলাম। সবাই একটু খেয়াল করে দেখো, অ্যান্সার চলে আসছে, অ্যান্সার চলে আসছে। আমরা কি করছি, এই প্রথম ক্যালকুলেশনটুকু তো বুঝছো, সেকেন্ড ক্যালকুলেশনে এখানে জাস্ট একটা বি কমন নিচ্ছি, দ্যাটস ইট। আমাদের অ্যান্সারটা দেখো, সবাই একটু খেয়াল করে অ্যান্সারটা দেখে ফেলো। হাফ মাল্টিপ্লাই, দেখো এখান থেকে কি কমন যাচ্ছে, সি মাইনাস এ, সি মাইনাস এ, একটা সি মাইনাস এ কমন যাচ্ছে, একটা সি মাইনাস এ কমন যাচ্ছে। এবার বি মাইনাস সি, বি মাইনাস সি, একটা বি মাইনাস সি কমন যাচ্ছে, বি মাইনাস সি একটা কমন যাচ্ছে। তাহলে এখানে থেকে গেল কে, দুইটা দুইটা করে কমন হলো, এখানে থাকলো এ আর এখানে থাকলো বি, এ মাইনাস বি। তার মানে আলটিমেটলি শেষে রয়ে গেল এ মাইনাস বি। তার মানে এটাই কিন্তু আমাদের প্রুফ, এটাই কিন্তু আমাদের প্রমাণ যে ত্রিভুজের ক্ষেত্রফল বের করার যে ফরম্যাটটা, সেই ফরম্যাটটা কিন্তু এটাই হচ্ছে গিয়ে আমাদের অ্যান্সার। তো দেখো তো, হাফ এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, হাফ এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, অ্যান্সার। মোস্ট প্রবলি বুঝতেছো, কারো কোনো কনফিউশন থাকার কথা না। যারা পরবর্তীতে ক্লাসগুলো দেখবা, খুব সহজ, খুব সুন্দর ম্যাথ, ত্রিভুজের ক্ষেত্রফল বের করে। এই ধরনের ম্যাথ কিন্তু বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিগুলোতে চলে আসে, এই ম্যাথগুলোই নেওয়া। তো ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে গেলে জোর করে একটাকে জিরো করে যেই ক্যালকুলেশন করবা সেটা বাকি দুইটার ক্ষেত্রে করে হাফ দিয়ে দূরের দুইটা গুণফল কাছের দুইটা গুণফল করে শেষ করে দেবা। আসো আমরা আগের ম্যাথে চলে যাচ্ছি, শেষ থেকে 47-এর পর 46 নাম্বার। একটা ত্রিভুজ দেওয়া আছে, যে ত্রিভুজের শীর্ষবিন্দু তিনটা, এক্স প্লাস ওয়াই, একটা স্টেটমেন্ট দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু হচ্ছে 12। ত্রিভুজের ক্ষেত্রফল ডিটারমাইন করতে হবে। তো খুব ইজি ম্যাথ, আমরা সেই একই কথা আমরা 0 0 করবো, 0 0 করবো। এ হচ্ছে গিয়ে তোমার এক্স কমা ওয়াই, বি হচ্ছে তোমার 1 কমা হচ্ছে 3, আর সি হচ্ছে গিয়ে তোমার 3, সি হচ্ছে তোমার সি সি হচ্ছে গিয়ে 3,1। এখন সেই একই কাজ, যে কাজটা আমরা এতক্ষণ ধরে করে আসতেছি, জিরো করতে হবে। এখান থেকে জিরো করলে 3 থেকে কত বিয়োগ করলে জিরো হবে, 3 থেকে 3 বিয়োগ করলে জিরো হবে, 1 থেকে -1 সাবট্রাক্ট করলে জিরো হবে। তাহলে এই জায়গায় যে ক্যালকুলেশনটা করলাম, সেই একই ক্যালকুলেশন এখানে এ বিন্দুর জন্য আর বি বিন্দুর জন্য করতে হবে। ভুজ থেকে 3 বাদ দিতে হবে, কোটি থেকে 1 বাদ দিতে হবে। একই কথা এখানেও ভুজ থেকে 3 বাদ দিতে হবে, কোটি থেকে 1 বাদ দিতে হবে, দ্যাটস ইট। তাহলে খেয়াল করে দেখো তো, আমাদের ভুজটা কত আসতেছে, আমাদের ভুজের মানটা আসতেছে হচ্ছে এক্স মাইনাস 3 কমা হচ্ছে ওয়াই মাইনাস 1, এখানে বি আসবে হচ্ছে -2 কমা হচ্ছে 2, দ্যাটস ইট, -2 2। এখন ত্রিভুজের ক্ষেত্রফল এরিয়া হাফ দিব, দেন দূরের দুইটা গুণফল, এই দূরের দুইটা খেয়াল করে দেখো, এই দূরের দুইটার গুণফল এটা আর এটা, ফার্স্টেরটা লাস্টেরটা। তাহলে দূরের দুইটা গুণফল করলে এক্স মাইনাস 3 মাল্টিপ্লাই হচ্ছে তোমার 2, কাছের দুইটা গুণফল মাইনাস দিয়ে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 2y মাইনাস 1। মোস্ট প্রবলি সবাই বুঝতেছি, এই কাছের দুইটার গুণফল, দূরের দুইটা কাছের দুইটা, মাঝে মাইনাস কিন্তু ওই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে। এবার দেখো হাফ খেয়াল করে দেখো, হাফ মাল্টিপ্লাই 2x মাইনাস 6 প্লাস 2y মাইনাস হচ্ছে 2। এবার এই দিকে আসলে ডেল ইকুয়ালস টু হচ্ছে, এখান থেকে একটা 2 কমন নেওয়া যায়, আই গেস এখান থেকে একটা 2 কমন নেওয়া যায়, হাফ ইন্টু হচ্ছে একটা 2 কমন নেওয়া যাবে। একটা 2 কমন নেওয়া গেলে এক্স মাইনাস 3 প্লাস ওয়াই মাইনাস 1, একটা 2 কমন নিলাম। তাহলে দেখো তো, এই 2 আর এই 2 ক্যান্সেল আউট। তাহলে ক্ষেত্রফলের মান এক্স প্লাস ওয়াই, দেখো তো ভাইয়া আমাদের এক্স প্লাস ওয়াই এর মান কত দেওয়া, 8। এই যে এক্স প্লাস ওয়াই এর মান কত দেওয়া, 8, তাহলে এটা 8 বসতে পারবে, 8 তো 8 মাইনাস 3 মাইনাস 1, তাহলে 8 আর 4 সাবট্রাক্ট করলে ক্ষেত্রফলের মান কত চলে আসবে, 4 বর্গ একক, 4 বর্গ একক। মোস্ট প্রবলি সবাই বুঝতেছি, কারো কোনো কনফিউশন থাকার কথা না। যারা লাইভ ক্লাসটা পরবর্তীতে রেকর্ডেড ক্লাস হিসেবে দেখে নিবা, তারা একটু ঠান্ডা মাথায় ক্লাসগুলো করবা, যাতে কোনো সমস্যা না হয়। ক্ষেত্রফলের মান 4 বর্গ একক, ক্ষেত্রফলের মান 4 বর্গ একক। কারো কোনো কনফিউশন থাকলে পরবর্তী ক্লাসগুলোতে সেই কনফিউশন নিয়ে আমাকে আবার জিজ্ঞেস করতে পারবা, কোনো সমস্যা নেই। আপাতত যারা লাইভ ক্লাসটা করতেছো তাদের কোনো সমস্যা হওয়ার কথা না, একদমই বেসিক লেভেলের ম্যাথ, ইজি ম্যাথ। আচ্ছা, এখানে আমি কি কোনো ভুল করলাম, এটা 8, দেখি তো এখানে কোথাও ভুল করছি কিনা একটু চেক করি। এটা এক্স মাইনাস 3 ওয়াই মাইনাস 1, এটা -2 6 2 2। তাহলে এখানে হাফ কমন নিব, এটা -8, একটু মনে হয় 3 1 4, না ঠিকঠাক আছেই মনে হয়। আবার একবার চেক করি ক্যালকুলেশনটা। এইখানে 2x 3 দুগুণে 6, এটা হচ্ছে
মাইনাস ওই মাইনাসে মাইনাসে প্লাস 2y মাইনাস 2x প্লাস 2y 8 মাইনাস 8 মাইনাস 8 একটা 2 কমন নিলে এক্স প্লাস ওয়াই মাইনাস 4 এক্স প্লাস ওয়াই ইকোস টু, ও আচ্ছা ভুল বসাইছি তো, এক্স প্লাস ওয়াই ইকোস টু তো 12, একটু ভুল করছি এখানে, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 12, এই জায়গাটা একটু ভুল করছি, এক্স প্লাস ওয়াই ইকোস টু 12, এক্স প্লাস ওয়াই ইকোস টু 12, সো 12 মাইনাস 4 এটা চলে আসবে, অ্যান্সার চলে আসবে, এই যে দেখো এই জায়গাটা একটু ভুল করছিলাম, এটা তো 12, এই যে এক্স প্লাস ওয়াই এর মান তো 12, এটা 12 বসবে, 12 থেকে 4 গেলে হচ্ছে 8 বর্গ একক, একটু ভুল করছিলাম 8 বর্গ একক, গুলো তোমরা একটু ঠান্ডা মাথায় ক্যালকুলেশনগুলো করবা। ওকে, চলে যাচ্ছি আমরা আমাদের পরের ম্যাথে। 46 ডান, 47 আগেই করে ফেলছি, 45 দেখো ত্রিভুজের তিনটা বাহুর মধ্যবিন্দু, সেই আগের কথা, মধ্যবিন্দু কি আমরা সচরাচর ত্রিভুজ এবিসি এর বাহুর ক্ষেত্রে মধ্যবিন্দু ডি এফ ধরে নেই, মধ্যবিন্দু হলে এবিসি এর স্থানাঙ্ক বের করো। এটা খুব ইন্টারেস্টিং একটা ম্যাথ, খেয়াল করে দেখো, এটা কনসেপ্ট একটু আগেই আমরা পড়ে ফেলছি, একটু আগেই এই কনসেপ্টটা আমাদের আলোচনা করা হয়ে গেছে, আমরা শুধুমাত্র এখন এটা অ্যাপ্লাই করব। একটু দেখো এখানে আমাদের এবিসি বড় ত্রিভুজ, ট্রায়াঙ্গেলটা এবিসি, আমাদের ছোট ট্রায়াঙ্গেলটা কি ডিএফ, বিসি বাহুর মধ্যবিন্দুকে তারা বলতেছে ডি, এটাকে বলতেছে ডি, ডি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 2,4, আর ই এটা হচ্ছে ই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 5, হচ্ছে 0, ডিই এফ, এফ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 4, -2। খেয়াল করে দেখো এবিসি এর স্থানাঙ্ক বের করতে হবে, এবিসি এর স্থানাঙ্ক বের করতে হবে, তাহলে আমাদের এই জায়গাটুকুতে তোমরা যদি এভাবে চিন্তা করো, আজকের ক্লাসে একটু আগের টপিক বলতে পারো, একটু আগের টপিক একটু আগে পড়ে আসছিলাম যে আমরা এখানে কিন্তু এই দুইটা কানেক্ট করে দিতে পারি, একটু খেয়াল করো অন্য কালার দিয়ে কানেক্ট করতেছি, এখানে এই দুইটা কিন্তু কানেক্ট করে দিতে পারি, এই যে এটা কানেক্ট করে দিলাম আর এটা কানেক্ট করে দিলাম, এইটা কানেক্ট করে দিলাম, এটা কানেক্ট করে দিলাম, আচ্ছা, আর এটা কানেক্ট করে দিলাম, এটা কানেক্ট করে দিলাম। খেয়াল করে দেখো, খুব মনোযোগ দিয়ে যদি তোমরা দেখো তাহলে তোমাদের বলার কথা যে ভাইয়া এই যে এটা কিন্তু একটা সামান্তরিক স্ট্রাকচার হয়ে গেছে, এই যে স্ট্রাকচারটা, এই যে এটা হচ্ছে গিয়ে আমাদের ইএফডিসি বা সিইএফডি, এই যে স্ট্রাকচারটা এটা কিন্তু একটা সামান্তরিক, এই সামান্তরিকের আজকে ক্লাসে শুরুর দিকের পড়া, কিন্তু শুরুর দিকের পড়া যে সামান্তরিকের ক্ষেত্রে কয়টা শীর্ষ থাকে, 4টা শীর্ষ থাকে, 4টা শীর্ষের মধ্যে 3টা জানি, একটা জানি না, চতুর্থ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কিভাবে বের করব, ওই কাছের দুইটা যোগ দূরেরটা বিয়োগ, কাছের দুইটা যোগ করে দূরেরটা থেকে সাবট্রাক্ট করতে হয়, মনে আছে মনে হয়, তাহলে খেয়াল করে দেখো সেই একই কথা, কাছের দুইটা যোগ, তাহলে ডি আর ই এই একই কর্ণের কাছের দুইটা যোগ, ভুজ যোগ করব 5 আর 2, দেখো সি বিন্দুর স্থানাঙ্ক বের করতেছি, এখানেই ক্যালকুলেশন করি, 5 আর 2 যোগ হবে 5 + 2, দূরেরটা বিয়োগ, দূরেরটা কত, এফ হচ্ছে 4, এটা হচ্ছে 4, ওয়াইয়ের বেলাও একই কথা, কাছের দুইটা যোগ করে দূরেরটা থেকে সাবট্রাক্ট করতে হবে, কাছের দুইটা 4 আর 0 যোগ 4 + 0 যোগ দূরেরটা বিয়োগ মাইনাস, আর এখানে মাইনাস, সো মাইনাসে মাইনাস হচ্ছে +2, তাহলে এই সি বিন্দুর স্থানাঙ্ক কিন্তু আমাদের চলে আসলো 5 আর 2 7, 7 থেকে 4 গেলে কত, 7 থেকে 4 গেলে হচ্ছে 3, 4 আর 2 হচ্ছে গিয়ে 6, 3 6, এখানে বুঝাই যাচ্ছে যে 3 6 আর কোনোটা মোটামুটি নাই, 3 6 এটা, তার মানে এই ক নাম্বারটাই হবে। যাই হোক আমরা বাকিগুলো একটু ডিটারমাইন করি, বাকিগুলো একটু বের করি, দেখো বাকিগুলো একটু বের করে ফেলি, বাকিগুলো একটু বের করি, দেখো এটা মনে হয় বুঝতে পারছো সবাই, আমি আবার একবার বলে ফেলি, এই জায়গাটায় আমাদের কাছের দুইটা মানে একদম আগের কনসেপ্ট হয়ে গেছে আসলে, যে একটা চতুর্ভুজ একটা সামান্তরিক, সামান্তরিকের ক্ষেত্রে কি আমরা কাছের দুইটা কর্ণ, ই আর ডি হচ্ছে কাছের কর্ণ, মানে এই একই কর্ণের দুইটা বিন্দু কাছের বিন্দু হিসেবে আমরা ডিনোট করতেছি, কাছের দুইটা যোগফল দূরেরটা থেকে সাবট্রাক্ট করবো, আমাদের সি চলে আসছে। এবার আসো এ বিন্দুর স্থানাঙ্কটা কিভাবে বের করবো, এ বিন্দুর স্থানাঙ্ক ক্ষেত্রে সেই একই কথা, এ বিন্দুর স্থানাঙ্কের ক্ষেত্রে তুমি আবার আরেকটা সামান্তরিক কিন্তু কমপ্লিট করতে পারো, চাইলেই আরেকটা সামান্তরিক কমপ্লিট করতে পারো, এবং সামান্তরিক কমপ্লিট করে সেই কাছের দুইটা যোগ করে দূরেরটা থেকে বিয়োগ করে তুমি চাইলেই এ বের করতে পারো এবং বি বের করতে পারো। যেমন তুমি যখন বি বের করবা তখন এই সামান্তরিকটা কমপ্লিট করলা, ধরো এই সামান্তরিকটা কমপ্লিট করলা, আমি এখানে কমপ্লিট করে দেখাই, ধরো এই সামান্তরিকটা এটা আর এই যে এটা কমপ্লিট করলা, তখন তুমি সামান্তরিকের ক্ষেত্রে বি বিন্দুর ক্ষেত্রে কি বলবা, বি বিন্দুর ক্ষেত্রে বলবা যে এই সামান্তরিকের ক্ষেত্রে বা এই চতুর্ভুজের ক্ষেত্রে এটা কাছের দুইটা যোগ, 4 আর 2 যোগ করবা, 4 যোগ 2 দূরেরটা বিয়োগ 5 বিয়োগ -5, এটার ক্ষেত্রে কি কাছের দুইটা যোগ করবা, -2 + 4 দূরেরটা বিয়োগ -0, তাহলে এখানে বি বিন্দুর যে স্থানাঙ্ক 4 আর 2 6, 6 থেকে 1 গেলে 6 থেকে 5 গেলে 1, -2 + 4 এটা আসবে 2, তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক কত 1 2, এই যে বি বিন্দুর স্থানাঙ্ক, এই যে বি বিন্দুর স্থানাঙ্ক, এই যে সি বিন্দুর স্থানাঙ্ক, মোস্ট প্রবাবলি বুঝতেছি সবাই। অ্যান্ড ফাইনালি লাস্ট ওয়ান, এ বিন্দুর স্থানাঙ্ক বের করতে গেলে এই যে এটা হচ্ছে তোমার সামান্তরিক, এই চতুর্ভুজের ক্ষেত্রে এটা কি কাছের, এটা দূরের, কাছের এটা দূরের, তো কাছের দুইটা যোগ দূরেরটা বিয়োগ, তো 4 আর 5 যোগ, 4 যোগ 5 দূরেরটা বিয়োগ করব মানে -2, কাছের দুইটা যোগ -2
প্লাস 0, দূরেরটা বিয়োগ মানে কত -4। তাহলে খেয়াল করে দেখো এই এ বিন্দুর স্থানাঙ্ক চলে আসতেছে 4 5 9, 9 থেকে 2 গেলে হচ্ছে 7, -2 -4 -6। তো আমাদের এই বিন্দুর স্থানাঙ্ক চলে আসছে 7 -6। এটা হচ্ছে এই বিন্দুর স্থানাঙ্ক। সো কনসেপ্ট আগের, কিন্তু আমরা নতুন একটা ম্যাথ করলাম বলতে পারো, নতুন ধরনের ম্যাথ, যে তোমার ত্রিভুজের 3টা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া ছিল না আর মধ্যবিন্দুর স্থানাঙ্ক ডিএফ দেওয়া ছিল। আমরা ডিএফ ওইটা দিয়ে একটা সামান্তরিক চিন্তা করে বা চতুর্ভুজ চিন্তা করে চতুর্ভুজে 4টা স্থানাঙ্কের মধ্যে 4টা শীর্ষের মধ্যে 3টা দেওয়া থাকলে অন্য একটা দেওয়া না থাকলে যে সূত্রটা ইউজ করছি আজকে, যে কর্ণের বেলায় যে কাছের 2টা যোগ দূরেরটা বিয়োগ, ওই ফরম্যাট অনুযায়ী করে ফেলছি। তো মোস্ট প্রবলি সবাই বুঝতে পারছি, এটাও আমাদের হয়ে গেল 44। আসো, যে বিন্দু এত এত সংযোগকারী রেখাংশকে অন্তঃস্থভাবে 3:4, এটা মনে হয় আজকে করছিলাম, তাও আবার এই ধরনের ম্যাথ মোস্ট প্রবলি স্লাইডে ছিল বা আগের ম্যাথে ছিল, একই ম্যাথ মোস্ট প্রবলি ছিল। তাও আমরা এই কনসেপ্ট বুঝার স্বার্থে আবার একটু করে দিচ্ছি। দেখো তো এই কনসেপ্টটা কি, দুইটা বিন্দু দেওয়া আছে, দুইটা বিন্দু দেওয়া আছে। একটা বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে তোমার এ, যেটা 1,4, আর একটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 9, -12। এত অনুপাতে অন্তঃস্থভাবে বিভক্ত হচ্ছে, তার মানে বিভক্তকারী বিন্দু মাঝে কোথাও একটা জায়গায়, বিভক্তকারী বিন্দু মাঝে কোনো একটা জায়গায়, এটা 3 ভাগ আর বাকি যে ভাগটা সেটা হচ্ছে 5 ভাগ। আমরা আজকে ক্লাসে কি শিখছিলাম, যে ভুজের পরিবর্তনগুলো বা সরে যাওয়া কতটুকু, বা কোটির পরিবর্তন বা কোটির সরে যাওয়া কতটুকু, 1 থেকে 9 কতটুকু বাড়লো, 1 থেকে 9। আমরা বাড়ার ব্যাপারটা কি, শেষেরটা থেকে আগেটা সাবট্রাক্ট করব। আর 1 থেকে 9 বুঝতেই পারতেছি বাড়ছে, 1 থেকে 9 কত বাড়লো, +8 বাড়লো। কয় ঘরের জন্য, 8 ঘরের জন্য। 5 আর 3 তো 8, 8 ঘরের জন্য 8 বাড়ছে, মানে 1 ঘরের জন্য কত বাড়বে আমরা কিন্তু জানি, 1 থেকে 9 8, ভুজের পরিবর্তন হচ্ছে 8, 8 ঘরের জন্য 8 বাড়ছে, 1 ঘরের জন্য কত বাড়বে 1, তাহলে 3 ঘরের জন্য বাড়বে 3। তাহলে একের সাথে যদি তোমরা 3 যোগ করো, একের সাথে 3 যোগ করলে এই যে একের সাথে 3 যোগ করলে এই যে 4। ওকে, ডান। এবার দেখো কোটির বেলায় সেই একই কথা। কোটির বেলায় খেয়াল করে দেখো 4 থেকে -12, 4 থেকে -12 কমছে, কিন্তু 4 -12 -12 মানে কমে গেছে। তো কতটুকু কমছে, -12 -4 -16। একটু মনোযোগ দিলে তোমরা বুঝতা যে 4 থেকে -12 কমে গেছে, কতটুকু কমছে, -16। কয় ঘরের জন্য কমছে, 8 ঘরের জন্য। 8 ঘরের জন্য 16 কমলো, 1 ঘরের জন্য কমবে কত, 8 ঘরের জন্য 16, 1 ঘরের জন্য 2 কমবে। 1 ঘরের জন্য যদি 2 কমে, 3 ঘরের জন্য কত কমবে, 1 ঘরের জন্য 2, 3 ঘরের জন্য 3 দুকানে 6 কমবে, 6। তাহলে 8 থেকে -6 সাবট্রাক্ট করলে -2 আসবে, তাহলে অ্যান্সার 4 -2। দেখো এবার আরো ইজি ওয়েতে আমি একটু এক্সপ্লেন করলাম, মোস্ট প্রবলি বুঝতে পারছো, যে তোমরা দেখবা প্রথমে এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালু কতটুকু সরে যাচ্ছে, তারপরে অনুপাত নিয়ে চিন্তা করবা। এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালু যতটুকু সরে যাবে সেই অনুপাতটা নিয়ে একটা সাধারণ অনুপাত বের করে দেন, তোমার যে এখানে অনুপাতটা দেওয়া থাকবে সেটা দিয়ে ক্যালকুলেট করে ফেলবা। তো ঠিক আছে, চলো আমরা 43 নাম্বার ম্যাথটা দেখি। 43 পিকিউ রেখাংশ, খেয়াল করে দেখো, একদম ইজি ম্যাথ, কিন্তু এই ধরনের ম্যাথ কিন্তু প্রচুর আসে, একদম ইজি, কিন্তু ক্যালকুলেশনের দিক থেকে তোমরা শর্টকাট ইউজ করতে পারলে তাড়াতাড়ি হয়ে যায়। পিকিউ রেখাংশের মধ্যবিন্দু দেওয়া আছে 2,3, এটা হচ্ছে গিয়ে আমাদের পি, এটা হচ্ছে আমাদের কিউ। পিকিউ রেখাংশের মধ্যবিন্দু, এই যে মধ্যবিন্দু, পিকিউ রেখাংশের মধ্যবিন্দু এত, মধ্যবিন্দু হচ্ছে 2,3। কিউ বিন্দুর স্থানাঙ্ক দূরের, এই যে কিউ, -1, হচ্ছে 6। খেয়াল করে দেখো কিউ বিন্দুর স্থানাঙ্ক কত, -1,6। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলতেছে। খেয়াল করে দেখো তো, একদম আগের কথাবার্তা যে আমাদের এখানে কতটুকু সরলো, এই যে -1 থেকে 2 বাড়লো না কমলো, অফকোর্স বাড়ছে, কেন, -1 আর এটা 2 তো পজিটিভ, বাড়ছে। কত বাড়ছে, শেষেরটা থেকে আগেটা বিয়োগ, 2 -1 কত বাড়লো, 3 বাড়লো। খেয়াল করো, -1 থেকে 2 কত বাড়লো, 2 থেকে এটা সাবট্রাক্ট করবা, 3 বাড়ছে। খেয়াল করো মধ্যবিন্দু মানে তো অনুপাত সেম, খেয়াল করো তো আমাদের এটা মধ্যবিন্দু মানে কি, সমান অনুপাতে বিভক্ত, মানে অনুপাতটা কি সেম, তাহলে এই অনুপাত সেম। তাহলে খেয়াল করে দেখো কত বাড়লো, 3 বাড়লো, মানে -1 এর সাথে +3 যোগ করলে 2 পাচ্ছ। তাহলে 1 ঘরের জন্য 3 বাড়তেছে, আরো 1 ঘরের জন্য 3 বাড়বে, আবার 3 বাড়লো। তো এই পি বিন্দুর ভুজের ভ্যালু কত বাড়তেছে, 3 বাড়তেছে, আবার 3 বাড়বে, আবার 3 বাড়লো। তাহলে এখানে 3 বাড়লে আসে 2, 2 এর সাথে 3 যোগ করলে কত, 5। এবার আসো কোটির বেলায় আসি। কোটির ক্যালকুলেশনটা খেয়াল করো, এখান থেকে এখানে 6 থেকে 3 কমলো, কত কমলো, 3 - 6 কমলো, হচ্ছে তোমার -3 কমলো, -3 কমলো। তাহলে -3 কমলো কয় ঘরের জন্য, 1 ঘরের জন্য। এখানেও তোমার 1 ঘর, -3 কমছে 1 ঘরের জন্য, তাহলে এইখানে আবার -3 কমবে 1 ঘরের জন্যই, তাহলে -3 কমবে, 3 থেকে -3 সাবট্রাক্ট করলে কত আসবে, 0, 5,0। অ্যান্সার হচ্ছে 5,0।
দেখো তো বুঝতে পারছো কিনা, খুব ইজি। মধ্যবিন্দু যেহেতু সমান অনুপাত, অনুপাত সমান হলে তো দৈর্ঘ্য সেম। সো দৈর্ঘ্য যদি সেম হয় তাহলে এখানে ভুজের যে যতটুকু পরিবর্তন হবে এখানে কোটির মানে ভুজের পরিবর্তন এখানকার ভুজের পরিবর্তন সেম, এখানকার কোটির পরিবর্তন এখানকার কোটির পরিবর্তন সেম। কেন? কারণ যে সমান অনুপাতের কারণে তোমার এত জটিল ক্যালকুলেশনে যাওয়াই লাগতেছে না। যে এখান থেকে ভুজের পরিবর্তন -1 থেকে 2 কত বাড়লো, +3 বাড়লো, তাহলে 2 থেকেও +3 বাড়বে। 6 থেকে 3 কত কমলো, 3 কমলো, তাহলে 3 থেকে 3 কমবে। দ্যাটস ইট। চলে আসো আমাদের আর তো কোনো ম্যাথ নাই, আর কোনো ম্যাথ নাই। তার মানে আমরা মোটামুটি বলতে পারো যে আমাদের যে স্লাইডটা ছিল 3.1 থেকে 3.4 আমরা মোটামুটি পুরো স্লাইডটা কমপ্লিট করছি আজকের ক্লাসে। 3.1 থেকে 3.4 আমরা ক্লাসগুলো শর্ট করে নিছি, যেহেতু তোমরা লেন্দি ক্লাস করতে চাও না সচরাচর, এই কারণে আমরা কিন্তু 3 ঘন্টা ক্লাসটা 1.5 ঘন্টা করে স্প্লিট করে দিছে। আজকে প্রথম দিন ছিল মোটামুটি 2-2.5 ঘন্টার ক্লাস, সেকেন্ড দিন 1.5 ঘন্টা, আজকেও মোটামুটি 1.5 ঘন্টার মতো ক্লাস। তো আমাদের কিন্তু 3.1 থেকে 3.4 এর স্থানাঙ্ক জ্যামিতি বা স্থানাঙ্ক রিলেটেড আর কোনো কনসেপ্ট বাকি নেই, সব কনসেপ্ট আমরা মোটামুটি শেষ করে ফেলছি। তো তোমরা খুব ঠান্ডা মাথায়, এই স্লাইডটা কত পেজের হলো, প্রায় 61 পেজের স্লাইড, মোস্ট প্রবাবলি 61 পেজের স্লাইড। এই স্লাইডটা না সরি 80 পেজের স্লাইড, 80টা পেজ। তো 80টা পেজ, তার মানে তুমি বুঝতেছো যে আমি এখানে অনেক ম্যাথ রিটেনের মতো করে করে দিছি, রিটেনের কনসেপ্ট বুঝাই করছি, রিটেনের মতো ফর্মুলা বলে করছি, শর্টকাট টেকনিক দিয়ে আসছি। সব মোটামুটি 3.1 থেকে 3.4 এর কনসেপ্ট বোঝানো শেষ। ত্রিভুজের ক্ষেত্রফল বলো, অন্তর্বিভক্ত বহির্বিভক্ত বলো, বা আমাদের সঞ্চয় পদের সমীকরণ বলো, বা আমাদের যেই পোলার কার্টেসীয় বলো, সব টপিক আমি আলোচনা করছি, কোনো টপিক বাদ রাখি নাই। তো বাকিটা হচ্ছে দিকে তোমাদের উপর, তোমরা যতটুকু বেশি প্র্যাকটিস করবা, এমসিকিউ কিন্তু প্র্যাকটিসের বিকল্প নাই, যত বেশি প্র্যাকটিস তত ভালো। টাইমিং দিয়ে আর কি তুমি শেষ করতে পারবা, এমসিকিউতে তো টাইমটাই সব। আর আমি যেভাবে করাচ্ছি, তোমরা অনেকেই আমাকে বলছো যে ভাই এইভাবে করালে কিন্তু রিটেনের জন্য হয়ে যায়, আমি কিন্তু এটাই চাচ্ছি। ম্যাথের সিকিউ আর ম্যাথের রিটেন মানে ম্যাথ কিন্তু একই ম্যাথ। ফিজিক্সের যেমন সিকিউ একরকম, নর্মাল ম্যাথ একরকম, ম্যাথের ক্ষেত্রে কিন্তু তা না। ম্যাথের ক্ষেত্রে নর্মাল ম্যাথ যেরকম আমাদের সিকিউ এরকম, আমাদের এমসিকিউ এরকম। তো এমসিকিউর কোর্স যদিও আমরা এমসিকিউ করতে গিয়ে কিন্তু অনেক রিটেনের কনসেপ্ট, রিটেনের যেই ব্যাপার স্যাপার তোমরা থিওরিটিক্যাল ক্লাসগুলোতে, অফলাইন ক্লাসগুলোতে দেখে আসতেছো, পড়ে আসতেছো, সেগুলো কিন্তু রিভিউ হচ্ছে। এবং 3.1 থেকে 3.4 আলহামদুলিল্লাহ আমরা একদম ভালো মতো সব টপিক, সব কনসেপ্ট ধরে অনেকগুলো অঙ্ক করে, অনেক অঙ্ক করে, অনেক কনসেপ্ট শর্টকাট টেকনিক দেখে শেষ করতে পারছি। এবং তোমরা এখন যে কোনো রাইটারের বই বা যে কোনো বই পড়তে গেলে কিন্তু এই শর্টকাট টেকনিকগুলো অ্যাপ্লাই করতে পারবা। বোর্ডের এমসিকিউ সমাধান করতে গেলে বা বিভিন্ন কলেজের এমসিকিউ সমাধান করতে গেলে এই 3.1 থেকে 3.4 এর যতটুকু শর্টকাট আমি শেখানোর চেষ্টা করছি, যতটুকু ট্রিক শেখানোর চেষ্টা করছি, বা যত ধরনের ফর্মুলা আছে সবগুলো আলোচনা করার চেষ্টা করছি, সেটা আজকে শেষ হলো। আমাদের নেক্সট ক্লাস খুব শীঘ্রই হবে 3.5 থেকে 3.7 পর্যন্ত। ওটারও আমি 2টা ক্লাস দেবো স্প্লিট করে, একসাথে নেওয়া যায় 3 ঘন্টা, কিন্তু তোমরা আলাদা আলাদাভাবে করলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। তো আমাদের নেক্সট ক্লাসটা হবে 3.5 থেকে 3.7, অ্যাকচুয়াল সরলরেখা যেটা, স্থানাঙ্ক ছাড়া সরলরেখার যে ব্যাপারটা, সেটা আলোচনা করব। তো ঠিক আছে, তোমরা যারা লাইভ ক্লাসটা করছো তারা তো শুরু থেকেই বুঝতে পারছো, আশা করি কোনো সমস্যা হয়নি। আর যারা ক্লাসটা করো নাই তারা অবশ্যই পরবর্তীতে রেকর্ডেড ক্লাসটা দেখে ফেলবা। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ক্লাসে। আর আমাদের কিন্তু আইসিটির যেই কোর্সটা, সেটাও কিন্তু এখন চলমান, ভর্তি চলমান। আমরা এই মাসে 10 তারিখে কিন্তু আমরা আইসিটি কোর্সের যে ক্লাসগুলো সেগুলো শুরু করে দিব। আইসিটি কোর্সের সিকিউ এমসিকিউ বেস্ট প্লাস তোমার থিওরিটিক্যাল বেস, 3টা জিনিসই থাকবে, থিওরিও থাকবে, সিকিউ থাকবে, এমসিকিউ থাকবে, সবই থাকবে। তো দেখা হবে তোমাদের সাথে আইসিটির অনলাইন কোর্সটাতে। আর ম্যাথের এই কোর্সে যারা আসো তারা কিন্তু কষ্ট করে হলেও এই ক্লাসগুলো করো, এই ক্লাসগুলো যত তাড়াতাড়ি শেষ করে ফেলতে পারবা, তোমার দেখবা যে ম্যাথমেটিক্সের বেসিক, ম্যাথমেটিক্সের কনসেপ্ট, ম্যাথমেটিক্সকে এত সুন্দরভাবে বোঝা, যে ব্যাপারটা অন্যভাবে চিন্তা করা, ভিন্নভাবে চিন্তা করা, সেগুলো কিন্তু তোমাদের মাথায় চলে আসবে। ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ আজকে। আসসালামু আলাইকুম সবাইকে, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ক্লাস।